Good evening, everyone, and welcome to the second day of workshop on deep learning with PyTorch, organized by NSU ACM Student Chapter in collaboration with Apurbo NSU R&D Lab. Today's instructor is Mr. Sabbir Mullah, who is currently a research assistant at Apurbo NSU R&D Lab, and also a lab instructor in the Department of Electrical and Computer Engineering, North-South University. Additionally, an interesting fact about Sabbir Bhaiya is that he is also the former chair of NSU ACM student chapter. So without further delay, Sabbir Bhaiya, if it's all right with you, I think we can get started. Thank you, Rajit, for your kind introduction. Before I start today's session, I would like to thank a few people. First of all, I want to thank Dr. Nabil Mohammed and Dr. Shafin sir. And I would also like to thank Mr. Hasib Zunair Bhaiya for being present today, even though he lives in Canada and his time his time schedule obviously clashes with our, doesn't go with ours. I would also like to thank my colleagues and the workshop instructors. I want to thank as well the ACM people for organizing this event. And finally, but not the least, I want to thank the participants for being here today. So I will start by sharing my screen. Can you people see my screen? Yes, Bhaiya. Yes, Bhaiya. Alright, so before I start, আমি একটা অ্যানাউন্সমেন্ট চাই, সেটা হলো যে আমরা সবাই মিলে ডিসাইড করছি যে আমরা এনএসইউ এআই কমিউনিটি একটা ডিসকর্ড সার্ভার ঠিকমতো মেনটেন করতে পারি কিনা, এবং এটা মেনটেন করে আমরা একটা স্ট্রং এআই কমিউনিটি ক্রিয়েট করতে পারি কিনা এনএসইউতে। তো আপনাদের সবাইকে লিংক দেওয়া হয়েছে এনএসইউ এআই কমিউনিটি ডিসকর্ড সার্ভারে। আপনারা প্রথমে এই কমিউনিটিতে ঢুকেই যে কাজটা করবেন, ওয়েলকাম অ্যান্ড রুলস চ্যানেলটা থেকে আপনার রুলস গুলো পড়ে নেবেন এবং মোস্ট ইম্পর্টেন্টলি ইন্ট্রো সেকশনটা পড়ে নেবেন। দেন আপনাদের সেকেন্ড কাজটা হবে এই ইন্ট্রোডিউস ইউর সেলফে গিয়ে আপনাদের ইন্ট্রোডাকশনটা দিবেন। সো এটার ফরম্যাটটা কিন্তু কোন ফরম্যাটে ইন্ট্রোডাকশনটা দিবেন সেই ফরম্যাটটা কিন্তু আমাদের ওয়ার্কশপ অ্যান্ড রুলসে দেওয়া আছে। এবং আরেকটা যে কাজ করবেন, এই যে এখানে কিন্তু আপনাদের ইউজার নেম গুলো শো করতেছে। তো আপনাদের ইউজার নেম গুলো থাকলে দেখা গেল যে আমাদের ফ্যাকাল্টি মেম্বার যখন আরো অ্যাড হবে, প্লাস আমাদের ডক্টর নাবিল মোহাম্মদ স্যার আছে আমাদের এই সার্ভারে, তারা কিন্তু আপনাদেরকে চিনতে পারবে না। এবং আমাদের এই কমিউনিটির মেইন উদ্দেশ্যই কিন্তু একজন আরেকজনকে চিনা, বা এই কমিউনিটিতে কে কোন ফিল্ডে কাজ করতেছে সেইগুলো সম্পর্কে আমরা যেন চিনতে পারি, জানতে পারি কে কোন সেমিস্টারে আছে। তো অবশ্যই কিন্তু আপনারা আপনাদের নিকনেমটা এখান থেকে চেঞ্জ করে ফেলবেন। আর সার্ভার ওয়াইজ নিকনেম চেঞ্জ করা যায় ডিসকর্ডে, আপনার সেই ফিচারটি ইউজ করে অবভিয়াসলি। এই যে যেমন এই যে এই নামটা দেখে আমি বুঝতে পারতেছি না যে এই লোকটাকে, তো আপনারা অবশ্যই আপনাদের ফুল নেমটা নিকনেমে দিয়ে দিবেন। অ্যান্ড আই হোপ আমরা ফিউচারে ডিসকর্ডের মাধ্যমে আরো ডিসকাস করতে পারবো। আপনাদের যে কোনো কোয়েশ্চেন বা কোয়েরি থাকলেও আমরা এই ডিসকর্ড সার্ভারের মাধ্যমেই সেগুলা হ্যান্ডেল করতে পারবো। তো আমার ইন্ট্রোডাকশন অলরেডি রাজিত দিয়ে দিছে, সো আই ওয়ান্ট গো থ্রু দ্যাট এগেইন। লাস্ট ক্লাসে যখন অর্থাৎ ডে 1 এই ওয়ার্কশপের আমরা ফুল একটা ওভারভিউ দেখছি নিউরাল নেটওয়ার্ক এন্ড ডিপ লার্নিং এর। এন্ড কিছু স্টুডেন্ট একটু লেটে জয়েন করছিল, বা কিছু স্টুডেন্ট হয়তো আবার কিছুটা রিক্যাপ বা রিভিশন চাইছিল। তো আমি একটু চিন্তা করলাম যে সেই রিভিশনটা কিভাবে দেওয়া যায় উইথাউট ওয়েস্টিং এভরিওয়ানস টাইম। তো আমি দুইটা পয়েন্ট বেছে নিছি আগের টপিক থেকে, এবং এই দুইটা পয়েন্ট ডিসকাস করতে করতে আমাদের একটু লাস্ট টপিকের রিভিশন হয়ে যাবে। তো ফার্স্ট টপিকটা হবে হলো বায়াসটা কি এবং কেন। আমরা দেখছিলাম যে আমাদের নিউরাল নেটওয়ার্কের একটা লেয়ার থেকে আরেকটা লেয়ারে যেতে যেতে গ্রেডিয়েন্টের সাথে গুণ করতে হয় ঠিকই, বাট সেই সাথে একটা বায়াসও অ্যাড করি। তো এই কোশ্চেনটা আমি যখন ডিপ লার্নিং প্রথম শেখার চেষ্টা করি তখন আমার মনে আসছিল যে বায়াসটা কি কাজ করতেছে এখানে। এন্ড সেকেন্ড কোশ্চেনটা হবে যে অ্যাক্টিভেশন ফাংশনটা কি এবং অ্যাক্টিভেশন ফাংশনটা কেন প্রয়োজন হয়, সেটাও আমরা এক্সপ্লোর করব। তো আমরা একটু বায়াসটা দিয়ে স্টার্ট করি। বায়াস কি এবং কেন এটা বুঝতে হলে একটু আমাদের একটা নিউরাল নেটওয়ার্কের মডেল অ্যাজিউম করে নিতে হবে।
লেটস থিঙ্ক অফ দিস মডেল যার একটা ইনপুট লেয়ার আছে এবং সেই ইনপুট লেয়ার 3টি নোড, এবং দেন উই হ্যাভ আ হিডেন লেয়ার ইফ ইউ রিমেম্বার দ্য টার্মিনোলজি, এন্ড দেন উই হ্যাভ অ্যান আউটপুট লেয়ার। তো আমরা এই পার্টটা আপাতত একটু কনসিডার না করে আমরা জাস্ট এই লেফট সাইডটা একটু কনসিডার করি যে আমরা কিভাবে ইনপুট লেয়ার থেকে এই হিডেন লেয়ারের ভ্যালুগুলা পেতে পারি। তো অবভিয়াসলি আমাদের এই যে কানেকশন গুলো দেখতে পাচ্ছি, এই কানেকশন গুলো আমরা লাস্ট ডেতে শিখছিলাম যে কানেকশন গুলো হলো ওয়েটস, অ্যান্ড এই ওয়েট গুলাকে আমি কিন্তু একটা ম্যাট্রিক্সে সাজায়া লিখতে পারি। সো এই যে ওয়েটস গুলা, এই ওয়েটস গুলাকে আমি এসেনশিয়ালি একটা ম্যাট্রিক্সে রিপ্রেজেন্ট করতে পারি যার নাম দিলাম W1, W1 because we are going to have another matrix here that's going to be W2. এন্ড আমাদের এই ইনপুট লেয়ারকে কিন্তু আমরা একটা ভেক্টর হিসেবে রিপ্রেজেন্ট করতে পারি। সো আমাদের ইনপুট লেয়ারে এখানে একটা নাম্বার থাকবে, এখানে একটা নাম্বার থাকবে, এখানে একটা নাম্বার থাকবে, এন্ড দোজ ভ্যালুজ ক্যান বি রিপ্রেজেন্টেড অ্যাজ আ ভেক্টর। এখন কথা হলো যে আমাদের তো প্রথমে এই ওয়েট গুলা দেয়া থাকবে আমাদের মডেলে, এবং আমাদের একটা ইনপুট স্যাম্পল থাকবে। তো সেইখান থেকে কিভাবে আমি হিডেন লেয়ারের আউটপুটটা বের করব? ওয়েল, হোয়াট উই ক্যান ডু ইজ, তো আপনারা যদি খেয়াল করেন যে আমাদের W1 এর সাইজটা কি, এখানে আমাদের ম্যাট্রিক্সটার সাইজ হলো 4x3, 4,3, এবং আমাদের এই ভেক্টরটার সাইজ হলো 3,1, অর্থাৎ 3 রোজ অ্যান্ড 1 কলাম। তো আমরা যদি W1 এর সাথে x এর ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করি, তাহলে কিন্তু আমরা তাহলে কি হয়, আমরা ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনটা করতে পারতেছি কেন? কারণ এখানে আমার W1 এর কলাম সংখ্যা আর x এর রো সংখ্যা মিলে যাচ্ছে। সো এরপরে যখন আমি মাল্টিপ্লিকেশনটা করতেছি, সো আমার নতুন আউটপুটের রো সংখ্যা হবে 4 এবং কলাম সংখ্যা হবে 1। এন্ড আপনারা যদি এখানে খেয়াল করেন আমাদের z কিন্তু ইট এক্সপেক্টস টু হ্যাভ 4 রোজ অ্যান্ড 1 কলাম। সো এসেনশিয়ালি আমরা W1 আর x গুণ করে কিন্তু একটা এই হিডেন লেয়ারের এক্সপেক্টেড আউটপুটের শেপের একটা ভেক্টর পেতে পারি। কিন্তু আমরা লাস্ট ক্লাসে দেখছিলাম যে আমরা শুধুমাত্র এইটুকুই করি না, অর্থাৎ আমরা একটা লেয়ার থেকে আরেক লেয়ারে যে একটা স্টেপে যাইতে কি করতে পারি, একটা ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করলেই আমরা পরের স্টেপে যাইতে পারি। বাট শুধু এটাই এনাফ না, লাস্ট ক্লাসে বলা হয়েছিল যে আমরা সাথে একটা ভ্যালুও অ্যাড করি। সো ইটস নট জাস্ট W1 ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন উইথ x, বাট উই অলসো অ্যাড আ ভেক্টর কল্ড বায়াস, এবং এই অপারেশনটা করার পরেই আমরা হিডেন লেয়ারের আউটপুটটা কিন্তু পাচ্ছি। তো এখন প্রশ্ন হলো যে এই বায়াসটা কেন অ্যাড করতে হয়? তো আমরা এই প্রশ্নটাতে এটার অ্যান্সারে যাওয়ার আগে আমরা একটু আপনাদেরকে যদি প্রশ্ন করি যে আপনাদের কি ইকুয়েশন অফ আ লাইন মনে আছে? ইউ পিপল হ্যাভ কমপ্লিটেড ম্যাথ 120, ম্যাথ 120, রাইট? Yes, भैया. Yes, भैया. তো এই ইকুয়েশনটা আমরা Y equal to mx mx plus plus c. c. mx plus c, রাইট, ব্রিলিয়ান্ট, থ্যাংক ইউ। সো এই mx plus c তে এই m এর পার্টটাকে আমরা নরমালি বলি স্লোপ, এবং এই c টাকে বলি y ইন্টারসেপ্ট, রাইট? जी भैया. সো এই সিটা কি করতেছে অ্যাকচুয়ালি? সো এই এমটা হলো আমাকে বলতেছে যে আমার লাইনটার স্টিপনেসটা কেমন হবে, এন্ড এই সিটা এই লাইনটাকে ট্রান্সলেট করতেছে, অর্থাৎ এই লাইনটাকে উপরে পাঠাচ্ছে বা নিচে পাঠাচ্ছে উই ক্যান সে। তো আমরা যদি কিছু এক্সাম্পলস দেখি যে y ইকুয়াল টু 1x, এইটার গ্রাফটা দেখতে কেমন হবে, যে আমি যদি 1 ইউনিট ডানে যাই আমার 1 ইউনিট উপরে যাব, আমি যদি 5 ইউনিট ডানে যাই আমি 5 ইউনিট উপরে যাব। দ্যাটস হোয়াট দিস মিনস, বিকজ উই ক্যান রাইট ইট অ্যাজ 5/5x, মানে আমি যদি 5 ইউনিট রান হয় তাহলে 5 ইউনিট রাইজ হবে, রাইট? সিমিলারলি y Yes, ইকুয়াল भैया. টু 2x ইজ গোইং টু বি, এটার স্টিপনেসটা আরো বেশি হবে। দেন y ইকুয়াল টু হাফ x, স্টিপনেসটা কম হবে বিকজ আমি 2 ইউনিট ডানে গেলে 1 ইউনিট মাত্র উপরে যাচ্ছি, 2 ইউনিট রান হলে 1 ইউনিট রাইজ হচ্ছে। সিমিলারলি আই কুড গো ইন দ্য আদার ডিরেকশন থ্রু নেগেটিভ স্টিপনেস অর নেগেটিভ স্লোপ ভ্যালু, বাট দ্য লিমিটেশন ইজ যে y ইকুয়াল টু mx আকারের সকল লাইনই কিন্তু অরিজিন দিয়ে যাচ্ছে। সো আই ক্যান নট মেক দিস লাইন, আমরা যদি ফর এক্সাম্পলটা দেখি যে আমার যদি কিছু ডেটা থাকে, যে ডেটার একটা ফিচার দেয়া আছে x1 এবং আমাকে হয়তো x2 প্রেডিক্ট করতে হবে, তো আমি কিন্তু একটা লাইন আঁকতে পারি, আমি বলতে পারি যে এই লাইনটা এই ভ্যালুগুলাকে বেস্ট ডিসক্রাইব করে। সো আমি তাহলে এই মডেলটাকে কিভাবে ডিসক্রাইব করতে পারবো? এই ডেটা সেটটাকে বেস্ট ডিসক্রাইব করে আমি এই মডেলটাকে ডিসক্রাইব করতে পারবো যে লেটস সে আমি দেখতেছি যে রান হলো 3 আর রাইজ হলো 2, সো আমি বলতে পারি যে y ইকুয়াল টু 2/3x, এটি হলো আমার মডেল। সো আমি কিন্তু এরকম একটা লিনিয়ার ইকুয়েশন দিয়ে
লাইনের ইকুয়েশন দিয়ে আমি এই মডেলটাকে ডিসক্রাইব করতে পারতেছি। বাট হোয়াট ইফ এই সেম ডেটা সেটটাই অ্যাকচুয়ালি রাইট শিফটেড হইতো, যদি এই দিকে থাকতো, তাহলে কিন্তু আমি এই মধ্যবিন্দুগামী অর্থাৎ এই অরিজিনগামী কোনো লাইন দিয়েই কিন্তু আমি এই ডেটাটাকে ঠিক মতো ফিট করতে পারতেছি না, রাইট? এটা যত সুন্দরভাবে মাঝখান দিয়ে গেছে তত সুন্দরভাবে কিন্তু আমি এই ডেটাটাকে আর ফিট করতে পারতেছি না। তো তখন আমার কেমন একটা লাইন আঁকতে হবে, আমার লাইনটা হইতে হবে কাইন্ড অফ এরকম, রাইট? সো দিস লাইন এরকম একটা লাইন দিয়ে কিন্তু আমি বেটার ফিট করতে পারি ডেটাটাকে। এন্ড এই লাইনটাকে ডিসক্রাইব করতে কিন্তু আমি y ইকুয়াল টু mx দিয়ে পারবো না, আমার ডিসক্রাইব করতে হবে y ইকুয়াল টু mx প্লাস সি। সো এইখানে এই প্লাস সি এর বদলে কি হবে, লেটস সে এটা 2 4 6 7, সো এটা 7 ইউনিট নিচ দিয়ে গেছে, সো ইকুয়েশনটা হয়তো কাইন্ড অফ সামথিং লাইক দিস 2/3x মাইনাস 7। সো এই যে একটা কনস্ট্যান্ট আমাদেরকে অ্যাড করতে হচ্ছে বা সাবট্রাক্ট করতে হচ্ছে, এই কনস্ট্যান্ট অ্যাকচুয়ালি কি করতেছে, আমার এই গ্রাফটাকে ট্রান্সলেট করতেছে, রাইট? Yes, তো Bhaiya. সো এই ইকুয়েশনটাকে কিন্তু আমরা y ইকুয়াল টু mx প্লাস c না বলে উই কুড অলসো সে ইটস y ইকুয়াল টু wx প্লাস b, যেখানে এই বিটা কাইন্ড অফ দ্য বায়াস। অ্যান্ড অবভিয়াসলি দিস ইজ এন্ড দ্য ফুল পিকচার, বিকজ এখানে আমরা যে এক্সাম্পলটা শো করছি এটা হলো একটা 2D গ্রাফের জন্য। যখন হোয়েন উই গো ইন মাল্টি ডাইমেনশনস, দ্য বি কিন্তু একটা ভেক্টর হইতে হবে, বিকজ আমি প্রত্যেকটা ডাইমেনশন বরাবর আমি আমার ট্রান্সলেশনটাকে আমার এক্সপ্লেন করে দিতে হবে এই ভেক্টরের মাধ্যমে। আর তাহলে এই ডব্লুটা কি, ডব্লু ইজ মাই ম্যাট্রিক্স অর ওয়েটস, অ্যান্ড এক্সটা কি, এক্স ইজ মাই ইনপুট। অ্যান্ড এই বায়াসটা আমাদের কেন অ্যাড করতে হচ্ছে, যাতে আমরা এই যে কোনো ধরনের ডেটাকে আমি ফিট করতে পারি আমার এই লাইনের ইকুয়েশনটা দিয়ে। So I hope this will create some kind of intuition inside you যে আমাদের এই বায়াসটা কেন অ্যাড করতে হয়। Do you people have any questions from here? No, Bhaiya. All right. So we can try to tackle the next question. This is very interesting, and I urge you all to pay more attention here. তো এখানে আমরা একটু আরেকটা মডেল ডিফাইন করি, যেই মডেলের ইনপুট লেয়ারের দুইটি নোড, হিডেন লেয়ারেও দুইটি নোড এবং আউটপুট লেয়ারেও দুইটি নোড, এবং আমাদের ইনপুট যদি হয় একটা ভেক্টর এক্স এবং এই লেয়ারের ওয়েটটা হলো w1 এন্ড এইখানের ওয়েট হলো w2 এবং আউটপুটের নাম হলো আউট। সো আমরা কি বলছি, আমরা এই এক্সাম্পলটা শো করার সময় আমরা একটু বায়াসটাকে আপাতত বাদ দিব, যদিও একটু আগে আমরা বায়াসের ইম্পর্টেন্সটা ডিফাইন করছি, বাট এই এক্সাম্পলটা বোঝার জন্য আমরা আবার বায়াসটা রিলেভেন্ট না, আমরা আপাতত বায়াসটা বাদ দিয়ে এটা বোঝার ট্রাই করব। তো এই হিডেন লেয়ারের তো এই মডেলটা সম্পূর্ণ কোনো ধরনের অ্যাক্টিভেশন ছাড়া, আপনাদের কাছে হয়তো মনে হচ্ছে অ্যাক্টিভেশন খুবই খারাপ জিনিস, অ্যাক্টিভেশন অনেক কঠিন জিনিস, অ্যাক্টিভেশন করবো না। সো আমাদের কোনো অ্যাক্টিভেশনের ব্যাপার স্যাপার নাই এখানে, মডেলে সিগময়েডেরও কোনো ব্যাপার নাই। তাহলে আমরা এই জেড কিভাবে বের করতে পারবো, অর্থাৎ এই লেয়ারের নোটগুলোর আউটপুট কিভাবে বের করতে পারবো, আমরা একটু আগে এক্সপ্লেন করছি যে জেড ইজ ইকুয়াল টু w1 x, রাইট? সো আমাদের একটা ওয়েট ম্যাট্রিক্স আছে w1, তার সাথে আমি ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করতেছি x এর। সো আমাদের ইনপুটটা, তো এই এক্স যে ইনপুটটা এটা হলো 3 4, তা আমরা যদি এটাকে ভেক্টর হিসেবে চিন্তা করি, সো সো এটা হলো আমার এক্স, পয়েন্ট এক্স 3,4, সো ইট ইজ 3 4। সো এই পয়েন্টটাকে আমরা মাল্টিপ্লাই করতেছি একটা ম্যাট্রিক্স দিয়ে। এই ওয়েট ম্যাট্রিক্সটা যদি আমরা খেয়াল করি -2 1 2 -1, সো এটা হলো এই যে -2 1 2 -1। সো আমরা ওই হিডেন লেয়ার জেড এর ভ্যালু বের করার জন্য w1 এর সাথে গুণ করতেছি x এর, ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করতেছি। এন্ড আমরা যদি এই মাল্টিপ্লিকেশনটা করি তাহলে কি হবে, এই রো দিয়ে এই কলাম গুণ করলে এই ভ্যালুটা পাবো, এই রো দিয়ে এই কলামটা গুণ করলে এই ভ্যালুটা পাবো। সো এসেনশিয়ালি এই মাল্টিপ্লিকেশনটা করার পর যে আউটপুটটা আমরা পাবো সেটা হলো -2 2। এটাকে যদি আমরা প্লট করি তাহলে আমরা এই ভ্যালুটা পাবো, দিস ওয়ান। আপনারা যারা ম্যাথ 1 to 5 করছেন, আপনাদের যদি মনে পড়ে যে যখন আমরা ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের টপিকটা পড়ছি তখন কিন্তু
আমরা ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনটাকে একটা লিনিয়ার ট্রান্সফরমেশন বলতাম। আপনাদের কার মনে আছে ট্রান্সফরমেশন কি জিনিস? নো ভাইয়া। তা আমি যদি খুব সহজ ভাষায় বলি, আমরা সাধারণত যে অ্যালজেব্রাতে যেই ফাংশন রিলেটেড প্রবলেমগুলো সলভ করি, এগুলো ফর্ম হয় এরকম, যেখানে আমার ওয়াইটা কি হয়, একটা রিয়েল নাম্বার, এক্সটা হয় একটা রিয়েল নাম্বার। মোস্ট অফ দ্য টাইমস উই ডিল উইথ রিয়েল নাম্বারস, বাট a transformation is like a function, so এটাকে আমরা টি দিয়ে অনেক সময় বলি, যেখানে এই ওয়াইটা ইটস অ্যাকচুয়ালি এ ভেক্টর অ্যান্ড এই ইনপুটটাও একটা ভেক্টর। সো ট্রায়াঙ্গুলার ইয়ে হবে না, এটা ভেক্টর সাইন। সো আমার আউটপুটও ভেক্টর, ইনপুটও ভেক্টর। সো গিভেন a vector as an input x, আমার এই ট্রান্সফরমেশনটা বলে দিবে যে আউটপুটটা কোথায় যাবে। যেমন এইখানে এই W1 কি করতেছে, আমি একটা ইনপুট দিচ্ছি 3,4 এন্ড এই W1 ম্যাট্রিক্সটা বা এটা ট্রান্সফর্ম করে আমার ওই ইনপুটটাকে অন্য এক জায়গায় নিয়ে গেছে, রাইট? ইয়েস ভাইয়া। সো বাই নো মিনস আমাকে যে এই 2 ডাইমেনশনাল ভেক্টর থেকে 2 ডাইমেনশনাল একটা স্পেসে রিটার্ন করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই। ইনফ্যাক্ট আমার এই W1 এর শেপ যদি ডিফারেন্ট হইতো তাহলে হয়তো একটা ডিফারেন্ট স্পেসে আমাকে নিয়ে যেত। বাট এই প্রবলেমটা এক্সপ্লেইন করতে আমরা এই নোটগুলার নাম্বার সেম রাখছি, যাতে আমরা সেম গ্রাফেই ড্র করে এক্সপ্লেইন করতে পারি। সো W1 কি করতেছে, আমার ইনপুটটাকে এখানে নিয়ে আসতেছে। তো এই পয়েন্টটা তাহলে কি, এই পয়েন্টে আমাদের জেড ভ্যালু, এটাই আমাদের জেড, এবং z এর ভ্যালু কি -2 then obviously we have some weights here and সেই weight কি হবে w2। তা আমরা যদি এখন w2 এর সাথে আবার z এর ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করি তাহলে আমরা আউটপুটটা পেয়ে যাব না? তো সেই ক্ষেত্রে আমরা কি লিখলাম যে out is equal to w2 ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন z। ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের actual mathematical sign কোনটা I actually don't remember, so just assume that this is matrix multiplication. So w2 matrix multiplication z. So এখন যখন আমি নতুন ওয়েট দিয়ে z এর ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করতেছি আমি কিন্তু আউটপুটটা পেয়ে যাচ্ছি। সো আমি z এর থেকে এই w2 ম্যাট্রিক্স ইউজ করে আমি আউটপুটটা পেয়ে যাচ্ছি। সো আপ টু দিস এভরিথিং ইজ কুল, বাট প্রবলেম হলো যে আমি এখানে দুইটা স্টেপ না, অ্যাকচুয়ালি আমি আমার এই মডেলটাকে আরো অনেক ডিপ বানাইতে পারতাম। সো এখানে 10টা হিডেন লেয়ার রাখতে পারতাম। সো 10টা হিডেন লেয়ার রাখলে যে কাজটা হইতো যে ও হয়তো অনেক দিকে ঘুরে ফিরে অনেকগুলা লেয়ার পরে আউটপুটে আসতো, যেটা এখানে মাত্র দুইটা স্টেপে আসছে। বাট ম্যাথ 1 to 5 আমরা একটা থিওরি পড়ছি যে আমি যদি অনেকগুলা লিনিয়ার ট্রান্সফরমেশনকে চেইন করি, সো বেসিক্যালি অনেকগুলো ম্যাট্রিক্স দিয়ে একটার পর একটা গুণ করি, ওই পুরা চেইনটাকে মাত্র একটা ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন দিয়ে রিপ্লেস করে দেওয়া সম্ভব। সো হোয়াট ডু আই মিন বাই দিস? আমার হয়তো 10টা স্টেপ থাকতে পারে, 10টা স্টেপ পরে হয়তো আমি আউটপুটে আসছি, বাট এত কিছু না করে আমি মাত্র একটা ম্যাজিক ম্যাট্রিক্স এম দিয়ে একটা স্টেপেই আমি এইখানে চলে আসতে পারতাম। এবং আমরা যদি একটু মনে মনে ক্যালকুলেট করি, এরকম একটা ম্যাট্রিক্স আমরা বানাইতে পারি, লেটস সে -2 আর 3 -6 +0, সো ইট ইজ -6। আবার -6 × 3 ইজ -18 +20, ইটস 2, রাইট? সো আমরা কিন্তু সেম আউটপুট -6 and 2 তে আসছি ইউজিং আ ডিফারেন্ট ম্যাট্রিক্স, বাট দিস টাইম উই আর ইউজিং অনলি ওয়ান ম্যাট্রিক্স। সো 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 এত কিছু কেন শো করা, আপনাদের এত কিছু শো করা যে আমি যদি এখানে 100টা লেয়ারও রাখি আমার এই নিউরাল নেটওয়ার্কে, তাহলেও কিন্তু এই মডেলটা ইটস নট গোয়িং টু বি কমপ্লেক্স এনাফ টু সলভ কমপ্লেক্স প্রবলেমস, বিকজ দিস ইজ গোয়িং টু অ্যাক্ট জাস্ট লাইক আ সিঙ্গেল লেয়ার্ড নিউরাল নেটওয়ার্ক। কারণ আমি যতই কমপ্লেক্স বানাই না কেন অনেকগুলো ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করতে হবে, ঠিক আছে, বাট আমি পুরাটা বাদ দিয়ে একটা মাত্র ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন দিয়ে কাজটা যেহেতু আমি করে ফেলতে পারতেছি, সো বেসিক্যালি আমার এই নিউরাল নেটওয়ার্কটা কিন্তু কমপ্লেক্স হয় নাই। So are you guys trying to get an intuition of what I'm trying to say here? জি ভাইয়া। অলরাইট, সো তাহলে কথা হলো যে আমি তাহলে এটাকে কিভাবে কমপ্লেক্সিটিটা বানাবো, দ্যাট ইজ আমি যে এতগুলো লেয়ার অ্যাড করছি এই লেয়ারগুলো যেন অ্যাকচুয়ালি কন্ট্রিবিউট করে আমার মডেলটাতে।
তা আমি যেটা করতে পারি, আমি প্রত্যেকটা নোডে যখন আমি জেড ভ্যালুটা বের করছি, আমি এই জেডটাকে একটা নন লিনিয়ার ফাংশনের মধ্যে পাস করে একটা নতুন ভেক্টর জেনারেট করব, যেটার নাম আমি নর্মালি দিতে পারি এ। সো বেসিক্যালি যে জিনিসটা হয় যে আমি তো এই ওয়েটস আর এই ইনপুট ইউজ করে জেড জেনারেট করলাম, এই জেডটাকে আবার একটা নন লিনিয়ার ফাংশনের মধ্যে আমি পাঠাবো, যাতে আমি কিছু নতুন ভ্যালুস পাই এখানে। দেন ওই নতুন অ্যাক্টিভেশনস ইউজ করে ওয়েটের সাথে গুণ করে আবার আমি আরেকটা লেয়ারের জেড ভ্যালুগুলো পাবো বা নন অ্যাক্টিভেটেড ভ্যালুগুলো পাবো, সেগুলোকে আবার একটা নন লিনিয়ার ফাংশন দিয়ে অ্যাক্টিভেট করতে হবে। সো প্রত্যেকটা লেয়ারে যদি আমি অ্যাক্টিভেট করি, দেন দেয়ার আর সাম থিওরিজ অন দিস, যে সেই ক্ষেত্রে আমাদের এই মডেলটা কিন্তু এনাফ কমপ্লেক্স হবে, আর ইট ক্যান হ্যান্ডেল কমপ্লেক্স ডেটা সেটস। ভাইয়া এই জিনিসটা আরেকবার বললে ভালো হয়। সো আমি একটু যদি কুইকলি রিক্যাপ করি পুরো জিনিসটা। আমরা আমাদের একটা এক্স আছে। অ্যাক্টিভেশন পার্টটা বললেই হবে। ও আচ্ছা, অ্যাক্টিভেশন পার্টটা। সো আমরা জেডটা পাচ্ছি কিভাবে, এইটা আর এইটাকে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করে, দেন এই জেডটাকে আবার আমি একটা নন লিনিয়ার ফাংশনের ভিতরে পাস করতেছি। এখন নন লিনিয়ার ফাংশন কোনগুলা? এনি ফাংশন দ্যাট ইজ নট দ্য ফাংশন অফ এ লাইন, রাইট? সো ইট ক্যান বি সাইন, বাট আমি একটু পরে বলবো যে কেন সাইন ইজ নট আ গুড ফাংশন টু ইউজ হিয়ার, বাট সাইন ইজ অবভিয়াসলি আ নন লিনিয়ার ফাংশন, তাই না? সো বেসিক্যালি এখানে যে আউটপুটটা পাচ্ছি, আউটপুটটাকে লেটস সে আমি সাইন ফাংশনের মধ্যে পাস করে দিলাম। দেন এগেইন উই আর নট গোয়িং টু ইউজ সাইন, বাট কেন ইউজ করবো সেটা পরে বলতেছি। বাট লেটস সে যে সাইনের মধ্যে পাস করে দিলাম, সো -2 এর সাইন যেটা হবে সেটা আমি এখানে দিব, এই 2 এর সাইন যেটা হবে সেটা আমি এখানে দিব। তাহলে আমি এই লেয়ারের অ্যাকচুয়াল ভ্যালুস গুলো পাচ্ছি। আর এই নন লিনিয়ারিটিটা আমরা কেন অ্যাড করতেছি? বিকজ একটু আগে যেটা এক্সপ্লেন করলাম যে নন লিনিয়ারিটি অ্যাড না করলে আমার মডেলটাকে আমি যতই ডিপ বানাই না কেন, ইটস অ্যাকচুয়ালি নট বিকামিং ডিপ। ডিড দ্যাট অ্যান্সার ইউর কোয়েশ্চেন? ইয়েস ভাই। Alright. তো এখন আমি বললাম যে সাইন ফাংশন ইজ নট সামথিং দ্যাট উই আর গোয়িং টু ইউজ, কেন না? তো গত ক্লাসে একটা অ্যাক্টিভেশন ফাংশন আপনাদেরকে দেখানো হয়েছিল, যেটা ছিল সিগময়েড ফাংশন। সো কোয়েশ্চেন হলো যে হোয়াই আর উই ইউজিং দ্য সিগময়েড ফাংশন? লাইক এত এত নন লিনিয়ার ফাংশন আছে, বাট সিগময়েড ফাংশনটা কেন? ইট ডাজন্ট ইভেন লুক দ্যাট গুড। দেখতে একটু ভয় লাগে ইনিশিয়ালি, তাই না? Well, maybe it will look better later on when you have seen it enough times, but initially কিন্তু একটু ভয়ঙ্কর লাগে এই ফাংশনটা বুঝতে। এন্ড এই ফাংশনটার গ্রাফ দেখলে এরকম একটা গ্রাফ আমরা দেখছিলাম যে এই ফাংশনের ইনপুট যদি হয় লেটস সে 0, তাহলে আউটপুট কত হবে? 0.5, রাইট? আবার যদি ইনপুট যদি হয় অনেক বড় একটা পজিটিভ সংখ্যা, তাহলে আউটপুট হবে 1, 1 এর কাছাকাছি একটা সংখ্যা, নট 1। আর আমার ইনপুট যদি অনেক বড় একটা নেগেটিভ সংখ্যা, তাহলে আউটপুট হবে ক্লোজ টু 0। That was our sigmoid function. Why are we using the sigmoid function and not the sine function or the cos function or functions like that? তার কারণ হলো sigmoid ফাংশনের 3টা ইম্পর্টেন্ট ফিচার আছে, প্রপার্টিজ আছে। Number 1, it is non-linear, so that was very obvious, trivial, it's non-linear function. আরেকটা জিনিস হলো যে আমাদের জেড এ যেই ভ্যালুগুলাই পাই না কেন, এখানে যেই ভ্যালুগুলাই পাই না কেন, সিগময়েড ফাংশনের মধ্যে পাস করলে সেই ভ্যালুগুলো কিন্তু 0 আর 1 এর মাঝামাঝি ভ্যালুস আমরা পাবো এই লেয়ারে, হুইচ অ্যাক্টস লাইক আ নরমালাইজিং ফ্যাক্টর। সো 0 আর 1 এর রেঞ্জে পাচ্ছি, হুইচ যেটা বিভিন্ন রিসার্চে দেখা গেছে যে ইট কাইন্ড অফ হেল্পস দ্য মডেল টু কনভার্জ বেটার। বাট সব থেকে ইম্পর্টেন্ট যে প্রপার্টি সেটা হলো ডিফারেন্সিয়াল। সো সিগময়েড ফাংশনটার ডিফারেন্সিয়ালটা খুবই ইন্টারেস্টিং অ্যান্ড ইজি টু ক্যালকুলেট। সো আমরা যদি ডিফারেন্সিয়ালটা দেখি, এটা আমরা আমাদের ম্যাথ 120 কনসেপ্ট ইউজ করেই সলভ করতে পারবো। সো দিস ইজ আওয়ার সিগময়েড ফাংশন। এটা ডিফারেন্সিয়েশন করলে আমরা চেইন রুল ইউজ করে এরকম একটা ফ্যাক্টর পাবো, এবং সেটাকে একটু রিওয়ার্কিং করলে আমরা সব থেকে ইন্টারেস্টিং যে পার্টটা, এই লাস্টের লাইনটা। সো সিগময়েডের ডিফারেন্সিয়ালটা it looks like this, and what's interesting about this যে আমার কিন্তু তাহলে আমার যদি একটা লেয়ারের জেড ভ্যালুস গুলা থাকে, সরি, সো ডিফারেন্সিয়ালটা কেন ইন্টারেস্টিং, লাস্ট ক্লাসে কিন্তু হাসিব ভাই আমাদেরকে এক্সপ্লেইন করছিল যে আমরা যখন ব্যাক প্রপাগেশনটা করি তখন এসেনশিয়ালি আমরা প্রত্যেকটা গ্রেডিয়েন্টকে অল্প একটু চেঞ্জ করতে চাই।
যাতে আমরা পরের বার একটু বেটার প্রেডিকশন পাই। সো ওই অল্প একটু কোন ফ্যাক্টরে চেঞ্জ করব সেটা কিন্তু ডিপেন্ড করবে, আমাদের কিছু ডিফারেন্সিয়াল বের করতে হয়, অ্যান্ড অবভিয়াসলি আমাদের সিগময়েডেরও ডিফারেন্সিয়াল বের করতে হবে অনেক জায়গায়। তো এই সিগময়েডের ডিফারেন্সিয়ালটা এরকম দেখতে যেহেতু, সো এই সিগময়েডের ডিফারেন্সিয়ালটা কিন্তু ইজিলি ক্যালকুলেট করা যায়। সো বেসিক্যালি ইউ জাস্ট ফাইন্ড সিগময়েড অ্যান্ড সেটার সাথে ইউ জাস্ট মাল্টিপ্লাই 1 মাইনাস সিগময়েড, রাইট? সো এটা কিন্তু খুবই ইজি টু ক্যালকুলেট ফর আওয়ার কম্পিউটার, অ্যান্ড that is very important to us because first this is differentiable না হইলে আমি এটা এই ফাংশনটা ইউজ করতে পারতাম না এখানে অ্যাক্টিভেশন ফাংশন হিসেবে। সেকেন্ড, এটার ডিফারেন্সিয়ালটা ক্যালকুলেট করা খুবই ইজি। ওকে, so that's why sigmoid is a good option or good candidate to be used as an activation function. And obviously, this is not the only activation function we use in deep learning. We also use tanh or ReLU or other activation functions like softmax, which is mostly used in the output layers. And there are many other activation functions. So recently, আপনারা বেশিরভাগ convolutional neural network দেখবেন ReLU-টাই বেশি ইউজ হয়, বাট আমরা নর্মালি শেখার সময় sigmoid দিয়ে স্টার্ট করি। Do people have any question up to here? আচ্ছা ভাইয়া, এই ম্যাজিক ম্যাট্রিক্স যেটা বললেন আর কি, তো এখানে তো জাস্ট আমরা একটা এক্সাম্পল নিচ্ছি, তাই না? তো এখানে আমরা অনেকগুলো ওয়েতে এখানে আসতে পারি, কিন্তু আলটিমেটলি যদি আউটপুটটা আমার জানা না থাকে যে আমি কোন পয়েন্টে যাব, তো তো আমি ম্যাজিক ম্যাট্রিক্সটা জেনারেট করতে পারতেছি না। তো মানে এইখানে এটা এক্সাম্পল তো বুঝতে পারতেছি যে একটা এক্সাম্পল নিচ্ছে, তো স্যার তো রিয়েল লাইফে আমরা কিভাবে এটাই ডিটেক্ট করব? So let's say we have a very deep model and non-linear model, সেটার মধ্যে কোনো non-linear ফাংশন নাই, অনেকগুলা লেয়ার আছে, and these are very deep, and we have a very shallow model, something like this. So আমরা তো এই ভ্যালুগুলাকে নিজের হাতে বসাই না নিউরাল নেটওয়ার্কে, তাই না? আমরা তো কি করি, আমরা একটা ডেটা সেট পাস করি একে, আমরা উই গিভ ইট আ ডেটা সেট, অ্যান্ড মডেলটা ওই ডেটা সেটের একটা একটা করে ভ্যালু নেয়, ওইটাকে প্রেডিক্ট করার ট্রাই করে এবং গ্রাউন্ড ট্রুথের সাথে কম্পেয়ার করে যে প্রেডিকশনটা কতটুকু ভালো হয়েছে না খারাপ হয়েছে, সেই অনুযায়ী নিজের এই গ্রেডিয়েন্ট গুলাকে একটু একটু করে চেঞ্জ করে, যাতে পরের বার আরেকটা স্যাম্পল দিলে আগের থেকে একটু বেটার রেজাল্ট পায়। দেন উই ক্যালকুলেট দ্য লস, উই ডু দ্য ব্যাক প্রোপাগেশন, স্টাফ লাইক দ্যাট। সো এই ভ্যালুগুলো তো আমরা কিন্তু নিজের হাতে পিক করে দিচ্ছি না, ট্রেনিং প্রসেসে কিন্তু অটোমেটিক্যালি এই ভ্যালুগুলো চেঞ্জ হচ্ছে, অ্যান্ড we can do the same thing on this model as well. And আমাদের এখানে ক্লেম হইলো যে এই মডেলটা যতটুকু ভালো কাজ করতে পারবে, এই মডেলটা সেম পরিমাণই ভালো কাজ করতে পারবে, বিকজ এই মডেলের যেই ম্যাজিক ম্যাট্রিক্সটা আছে বা গ্রেডিয়েন্ট গুলো আছে, দোজ আর এনাফ টু কনভে দ্য ফুল পিকচার, ইফ ইউ গেট হোয়াট আই এম ট্রাইং টু সে। তো আমরা কিন্তু নিজের হাতে পিক করে এই ভ্যালুগুলো দেই না, অ্যান্ড আমরা কিন্তু আউটপুটটা আমাদের জানারও দরকার হয় না, বিকজ এসেনশিয়ালি এভরিথিং ইজ হ্যাপেনিং থ্রু ট্রেনিং, রাইট? আমি ডেটাগুলো পাস করতেছি অ্যান্ড ব্যাক প্রোপাগেশন হয়ে ভ্যালুগুলো চেঞ্জ হয়, ইট ইজ ট্রাইং টু কনভার্জ দ্য মডেল। সো এখান থেকে যে ইনটুইশনটা আমাদের নিতে হবে যে অনেক বড় একটা নন লিনিয়ার নিউরাল নেটওয়ার্ক যতটুকু কাজ করতে সক্ষম, আমার ছোট একটা নন লিনিয়ার মডেলও কিন্তু সেম পরিমাণের কমপ্লেক্সিটি হ্যান্ডেল করতে সক্ষম, বাট দ্য সেম ক্যান নট বি সেড when we have non-linearity at each layer. Did that answer your question? জি ভাই, বুঝতে পারছি। Thank you for your question. That was actually a very good question. ভাইয়া, আমাদের তো হচ্ছে ম্যাক্সিমাম রেলো অ্যাক্টিভেশন ফাংশনটা ইউজ করে, বাট আমরা তো জানি স্যার লিকি রেলোটা হচ্ছে বেশি ব্যালেন্স, তাহলে আমরা ওটা কেন ইউজ করতেছি না? Well, it's not like we don't use that. You can obviously use that, but লিকিরেলুটার ব্যাপারটা হলো যে ইট হ্যাজ সাম মাম্বো জাম্বো অন ইমপ্লিমেন্টেশন লেভেল, তাই না? তো আমরা যখন থিওরি পড়ার ট্রাই করি তখন আমরা ইমপ্লিমেন্টেশন লেভেলের মাম্বো জাম্বোতে যাই না ইউজুয়ালি, বাট আমরা যখন ইমপ্লিমেন্ট করতে যাই হঠাৎ করে দেখতেছি যে সামথিং ইজ রং, আমার ট্রেনিংটা এনাফ ফাস্ট হচ্ছে না, উই শুড চেঞ্জ আওয়ার অ্যাক্টিভেশন ফাংশন, তখন আমরা বিভিন্ন অ্যাক্টিভেশন ফাংশন দিয়ে কিন্তু try করি. So it's not like we use that. Of course we use Likirelu as well, and I cannot at this moment I cannot remember of any disadvantages of using Likirelu if it has any, but yeah, we obviously use that, but academy te শিখার সময় most of the times we hear these two terms, either sigmoid or ReLU.
Okay, thank you. Okay, thank you for your question. সো এই সেকশনটা একদম একটু যারা একদম বেগিনার, অর্থাৎ আমরা লাস্ট ক্লাসে বলছিলাম যে উই হ্যাভ টু কাইন্ড অফ অডিয়েন্সেস হিয়ার। সো দিস ইজ ফর পিপল দ্যাট হ্যাভ রিসেন্টলি ফিনিশড জাভা। সো আপনাদেরকে আই জাস্ট ওয়ান্ট টু শো ইউ a picture of my monitor, and this is my last monitor যেটা নষ্ট হয়ে গেছে, বাট ওকে। তো এই মনিটরে খুব জুমড ইন একটা পিকচার যদি নেই, তাহলে দেখবো যে মনিটরের আমি যদি জুম করতে থাকি, you can essentially start to see the pixels, and in fact আমি জুম করা একটা ভার্সন আছে। সো this is how the pixels look like. সো এখানে কি আছে, একটা রেড সাব পিক্সেল আছে, এখানে একটা গ্রিন সাব পিক্সেল আছে, এবং এরপরে একটা ব্লু সাব পিক্সেল আছে। and any image can be formed by using these three base colors: red, yellow, red, green and blue. So আমি যদি আরো জুম ইন করি, তাহলে এরকম একটা কিছু আমি দেখতে পাবো। সো বিগিনার লেভেলে অনেকেরই কোয়েশ্চেন থাকে যে ওকে, আই আন্ডারস্ট্যান্ড যে আমি একটা টেক্সট, আমার যদি একটা টেক্সট থাকে বা একটা স্ট্রিং থাকে, এটাকে আমি কম্পিউটার কিভাবে সেভ করব? আমি এইচ এর আস্কি কোডটা সেভ করলাম, তারপরে ই এর আস্কি কোডটা সেভ করলাম, এরকম করে কিছু আস্কি ভ্যালু দিয়ে আমি একটা টেক্সট সেভ করতে পারি। বাট হাউ ডু ইউ অ্যাকচুয়ালি স্টোর ইমেজেস ইন আ কম্পিউটার? And we can store images by thinking of it as a grid of or a matrix of lots of values. So যেমন আমার এই প্রথম যেই পিক্সেলটা আছে, লেটস সে পিক্সেলটা যদি হয় ব্ল্যাক, তাহলে আমি এটাকে 0,0,0 হিসেবে চিন্তা করতে পারি, বিকজ রেড, গ্রিন এন্ড ব্লু এর ভ্যালু যখন 0 হয়, তখন ওই কালারটা ব্ল্যাক হিসেবে কনসিডার্ড হয়। এন্ড দেন আমি রেড কালারকে রিপ্রেজেন্ট করতে পারি হাইয়েস্ট 8-bit ভ্যালু 255 দিয়ে, and 8 or 16 maybe, I'm not sure, and green and blue এর ভ্যালু 0. and similarly আমাকে যদি কেউ বলতো ফর এক্সাম্পল বেগুনি কালারটা বানাই দেখান, আমি রেডে একটা বড় ভ্যালু দিতাম, দেন গ্রিনে কোনো কালার দিতাম না, ব্লুতে একটা বড় কালার দিতাম, সো রেড আর ব্লু মিলে একটা পার্পলিশ কালার আমাকে শো করতো। সো এরকম একটা গ্রিড দিয়ে কিন্তু আমি একটা ইমেজ রিপ্রেজেন্ট করতে পারি একটা কম্পিউটারে। So from there we derive to the concept of tensors. So tensors কি জিনিস? তো আমরা নরমালি মেশিন লার্নিং এ বা ডিপ লার্নিং এ বা অন্যান্য জায়গায়ও অনেক সময় অনেক ধরনের ডেটা নিয়ে ডিল করি, এবং সেই ডেটাকে এক এক সময় এক এক ধরনের ফর্মে আমরা ডাকি। মাঝে মাঝে উই কল ইট আ কনস্ট্যান্ট, মাঝে মাঝে আমরা বলি ইটস অ্যান অ্যারে, ইটস আ ভেক্টর, অর 2 ডাইমেনশনাল হলে আমরা বলি ম্যাট্রিক্স, 3 ডাইমেনশনাল হইলে হয়তো অন্য কিছু বলি। বাট সব ধরনের ডেটাকে একসাথে উই ক্যান জাস্ট কল দেম টেন্সর্স, and tensors can have different dimensions. For example, dimension 0 একটা টেন্সর হইতে পারে জাস্ট একটা স্কেলার ভ্যালু or a constant. So for example, your height in I don't know what unit this is, but if someone's height is 75.5, that's just a scalar value. Then we can also have tensors of dimension 1, and dimension 1 এর ডেটা কি টাইপের হইতে পারে? সো আমরা নরমালি যে 1 ডাইমেনশনাল অ্যারে নিয়ে ডিল করি, সেই অ্যারে গুলো হইতে পারে, বা আমরা যদি অডিওর কথা চিন্তা করি, অডিও কিন্তু 1 ডাইমেনশনাল ডেটা হিসেবে কম্পিউটারে স্টোর হয়। সো আমাদের যদি একটা স্পিচের এরকম ওয়েভ থাকে, সো উই ডিসাইড যে আমরা এতটুকু টাইম ফ্রেম পর পর আমরা অডিওটার যে ভ্যালুটা থাকে, ওই অডিওটার ভ্যালুটাকে আমরা স্টোর করব, এবং সেটাকে আমি একটা অ্যারেতে স্টোর করতে পারি। সো দিস ইজ বেসিক্যালি আওয়ার অডিও। সো আমরা একটা অ্যারেতে একটা অডিও রিপ্রেজেন্ট করতে পারি। দেন একটা পিকচারকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি, এটা আমরা একটু পরে কোডে আরো বেটার ওয়েতে শো করব। সো আমার যদি একটা ব্ল্যাক এন্ড হোয়াইট ইমেজ থাকে, সো আই ক্যান সে যে 0 মানে হলো ব্ল্যাক, সো এই ম্যাট্রিক্সের ফার্স্টের এন্ট্রিটা 0, দেন 255 মানে হলো হোয়াইট, এন্ড এরকম করে কিন্তু আমি এই ইমেজটাকে কিন্তু এরকম একটা ম্যাট্রিক্স দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। এন্ড অবভিয়াসলি আপনারা যে ফোনে যে ছবিগুলো তুলেন, সেগুলো মাত্র 4 পিক্সেল হয় না, সেগুলো কয়েক মেগাপিক্সেল হয়। and megapixel মানে কি, there are basically some millions of pixels of data in those images, but this is a very simple example যেখানে আমাদের মাত্র 4 পিক্সেলের একটা ইমেজ। সিমিলারলি আমি একটা গ্রে কালার বানাইতে পারি 0 আর 255 এর মাঝখানে একটা ভ্যালু দিয়ে। and আমি যদি একটা কালারফুল ইমেজ বানাইতে পারি, there are multiple strategies. One strategy is to have a list of matrices, right?
সো আমি একটা লিস্ট অফ ম্যাট্রিসেস মেনটেন করব যেখানে একটা ম্যাট্রিক্স রিপ্রেজেন্ট করবে দ্য রেড ভ্যালুস, আরেকটা গ্রিন ভ্যালুস এন্ড আরেকটা ব্লু ভ্যালুস। সো দ্য রেড ভ্যালুস, সো ফর এক্সাম্পল এখানে এই পিক্সেলটা যদি আমি দেখি, পিক্সেলটার কালার হলো পার্পল। তো এই পিক্সেলটা হলো পার্পল, তো এই কালারটাতে, এই পজিশনটাতে আমি গ্রিনের ভ্যালু 0 রাখতেছি বিকজ আমি রেডটাকে ফুল করে দিচ্ছি এবং ব্লুটাকে ফুল করে দিচ্ছি। সো বেসিক্যালি দ্যাটস হাউ উই রিপ্রেজেন্ট ইমেজেস ইন আ কম্পিউটার, whether we are trying to display it to a monitor, or we are just storing the image, or dealing it in a, or trying to train a model with it. That's how we imagine an image to be. And obviously আরো কিছু ইমেজ থাকতে পারে, লেটস সে ওই যে পিএনজি যে ট্রান্সপারেন্ট ইমেজ গুলো থাকে। সো ওইখানে আমাদের এই তিনটা চ্যানেল, এইগুলোকে আমরা চ্যানেলও বলি পাইটর্চের ভাষায়। সো রেড চ্যানেল, গ্রিন চ্যানেল, ব্লু চ্যানেল। উই ক্যান হ্যাভ অ্যানাদার চ্যানেল, দ্য আলফা চ্যানেল, অ্যান্ড দ্য আলফা চ্যানেল রিপ্রেজেন্টস যে এই এক একটা পিক্সেলের ট্রান্সপারেন্সি কতটুকু হবে। উই কুড হ্যাভ অ্যান্ড আমাদের ডাইমেনশন 4ও থাকতে পারে কিছু টাইপের ডেটা। লেটস একটা 3D এমআরআই স্ক্যানে আমাদের এখানে কিন্তু ইটস নট জাস্ট আ সিম্পল ইমেজ, দিস ইজ আ 3D object. So it has height, width, and it also has, so it has height, width, and it also has the spread, or I don't what was the other thing, length, right? Height with breadth, right? Thank you. So it also has the breadth. And আরেকটা ডাইমেনশনে কি রাখতে পারে, আরেকটা ডাইমেনশন আমরা রাখবো চ্যানেল, সো কালারের চ্যানেল। সো উই ক্যান হ্যাভ 4 dimension, and tensors can be even of higher dimensions. So we have covered enough theory up to here. So now I will proceed to some code, writing codes in Python and PyTorch. So if you people have any questions up to here, now is the best time. All right, so I guess we are not having any questions now. তো গত ক্লাসে ভাইয়া আপনাদেরকে একটা জায়গায় কোড শো করতেছিল, and বেশিরভাগ মানুষই ইউ আর অ্যাওয়্যার অফ দ্যাট, বাট মেনি অফ ইউ মে নট নো। সো আমরা পাইথন কোড রান করতে পারি। পাইথন কোড রান করার অনেক ওয়ে আছে। আমি পাইথনের ইন্টারপ্রেটারটা ইনস্টল করতে পারি, একটা সুন্দর আইডি ইনস্টল করতে পারি, বা যে কোনো টেক্সট এডিটরে লাইক ভিএস করে করতে পারি। বাট ওই ইনস্টলেশনের ঝামেলাটাতে যেন না যাওয়া লাগে, অ্যাটলিস্ট বিগিনার লেভেলে, উই মোস্ট অফ দ্য টাইমস ইউজ দিস ওয়েবসাইট কল্ড গুগল কোল্যাব। সো ইউ ক্যান জাস্ট গো টু গুগল কোল্যাব, and then you will have to just register an account, and then you just click on new notebook, and আপনাকে এরকম সুন্দর একটা নোটবুক ক্রিয়েট করে দিবে। and what a notebook is, যে আমরা বেসিক্যালি পাইথন কোড এবং সাথে আমরা বিভিন্ন টেক্সট একই জায়গায় রাখতে পারি, যাতে ইটস জাস্ট very cool good way of documenting our code or explain it to someone. So আমাদের ওই সেটআপের ঝামেলাটা পোহাইতে হয় না। So I'm not going to do everything from scratch. So I will be presenting you a notebook that I have prepared in advance. So can you people see the codes here? Yes, জি ভাইয়া। ভাইয়া। Yes, ভাইয়া। Yes, bhaiya. All right, so I'm going to continue the session from this point, assuming that you are just some students that have completed CSE 215 and you have some basic understanding of object-oriented programming and Java. And with that assumption, let us proceed. So জাভাতে বা সিতে আমরা যখন একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি, we declare it with its data type. So for example, we say int x equal to 0 or stuff like that. But Python data typeটাকে dynamically detect করে. So we can just say x equal to 10, y equal to 20.34, and z equal to a string, and this is going to create us these 3 variables. So আমি একটু এইটা এক্সপ্লেন করার আগে একটু আবার দেখি যে দেখেন এই নোটবুকটাতে
we can have both code sections, so এখানে আমি কোড লিখতে পারি, and we can also have text sections যেখানে এই যে টেক্সট গুলো দেখতেছেন ওয়েলকাম টু ডে টু টুডেজ কন্টেন্টস, এই টাইপের টেক্সটও অ্যাড করতে পারি। So let's go back to our code. So x equal to 10, y equal to 20.34 and আমরা এটা রান করতে পারি, এবং ফার্স্ট টাইম রান হইতে একটু টাইম নিবে বিকজ ইট ট্রাইস টু কানেক্ট টু অ্যান ইনস্ট্যান্স। এবং আমরা যদি লিখি প্রিন্ট x, y, z, this will essentially print us the three values, so 10, 20.4, hello world. And এই নোটবুকের একটা সুবিধা, এটা যখন আমরা পাইথনের কোনো একটা ফাইলে কোড করব তখন না, শুধুমাত্র নোটবুকে যদি আমরা একটা লাস্ট লাইনে জাস্ট একটা ভ্যালু লিখি যে ভ্যালুটা ইজ সাপোজ টু রিটার্ন সামথিং, যেমন z এর একটা নিজস্ব ভ্যালু আছে হ্যালো ওয়ার্ল্ড, আমরা যদি শুধুমাত্র ওই ভেরিয়েবলটা লিখে প্রিন্ট রান করি তাহলে কিন্তু ওই ভ্যালুটা আমাদেরকে প্রিন্ট করে দিবে। সো দিস ইজ জাস্ট আ শর্টকাট, যেন আমাদেরকে বারবার প্রিন্ট জেড এরকম না লিখতে হয়, উই ক্যান জাস্ট রাইট জেড এন্ড দিস উইল গেট প্রিন্টেড। And obviously remember যে জাভাতে কিন্তু আমাদের প্রিন্ট করতে অনেক কিছু লিখতে হয়, system.out.println, and Python just has this function called print. You can just call it and it will print anything. Then নোটবুকে আরো একটা এক্সট্রা সুবিধা যে আমরা জাস্ট ভেরিয়েবলটা নাম লিখলে it will get printed. আমরা পাইথনকে আস্ক করতে পারি যে এক্স এর টাইপ কি। সো টাইপ একটা গ্লোবাল ফাংশন, যে ফাংশনটা আমাকে ফাংশনটার ইনপুটে আমরা যে কোনো টাইপের ভেরিয়েবল দিলে ওই টাইপটার ক্লাসটা প্রিন্ট করে দিবে। সো আমি এখানে এক্সপেক্ট করব যে এক্স এর টাইপ হলো ইন্টিজার, কারণ এক্স এর ভ্যালু ছিল ইন্টিজার, ওয়াই এর ভ্যালু হলো ফ্লোটিং পয়েন্ট, এন্ড জেড এর ভ্যালু জেড হলো একটা স্ট্রিং টাইপের অবজেক্ট, রাইট? তো আমি যদি এটা রান করি আমরা দেখতে পাচ্ছি যে এক্স এর সময় বলতেছে যে এটা হলো ক্লাস ইন্টিজার, ওয়াই হলো ক্লাস ফ্লোট, এন্ড জেড হলো ক্লাস স্ট্রিং। প্রিন্টিং এর ক্ষেত্রে আমরা কিছু এই প্রিন্টিং ফাংশন কিছু জিনিস অটোমেটিক্যালি অ্যাজিউম করে, যেমন যে কোনো কিছু প্রিন্ট করার পর অটোমেটিক্যালি পরের লাইনে পাঠিয়ে দেয়। এন্ড আমি যে কমা দিয়ে দিয়ে যে একটা জিনিস প্রিন্ট করতেছি এদের মাঝখানে বাই ডিফল্ট একটা স্পেস দিয়ে দেয়। উই ক্যান চেঞ্জ দ্যাট বাই অ্যাডিং দিস টু কি প্যারামিটারস, যে সেপারেটরটা কি হবে আর এন্ডে কি হবে, দ্যাট মিনস যে প্রিন্টিং এর শেষে কি কাজ করবে, আমরা বলতেছি প্রিন্টিং এর শেষে যেন এই স্ট্রিংটা প্রিন্ট করে, ডান প্রিন্টিং। এন্ড প্রত্যেকটা ভ্যালুর মাঝখানে কি করবে আমরা বলতেছি যে পরের লাইনে যেন চলে যায়। সো ইফ আই রান দিস কোড, আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা ভ্যালুর পরে পরের লাইনে চলে গেছে। এই জিনিসটা কিন্তু আগের বার হয় না, আগের বার কিন্তু সেম লাইনে প্রিন্ট করছে। পরের লাইনে কেন যাচ্ছে, কারণ আমরা সেপারেটরটা বলে দিচ্ছি যে নিউ লাইন। আর এন্ডে কি করবে, এন্ডে প্রিন্ট করবে ডান প্রিন্টিং, হুইচ ইউ ক্যান সি হিয়ার, যে সবকিছু যখন শেষ ও প্রিন্ট করে দিচ্ছে ডান প্রিন্টিং। এন্ড ডিফল্ট হলো যে এই ডান প্রিন্টিং এর জায়গায় এখানে নিউ লাইন দেয়া থাকে বাই ডিফল্ট। That was about printing or the output part in Python. And by no means this workshop intends to make you an expert in Python, but it will just give you the very basic ideas on how to get started. So Python এ ইনপুট নেওয়াও খুব ইজি। আমরা যে কোনো একটা ভেরিয়েবল লিখবো এবং ভেরিয়েবল লিখবো ইকুয়াল টু ইনপুট। সো নর্মালি আমরা জাভাতে কি করতাম, সাম ভেরিয়েবল ইজ ইকুয়াল টু স্ক্যানার ডট নেক্সট ইন্ট বা নেক্সট স্ট্রিং অর সামথিং লাইক দ্যাট। এন্ড আমরা ইনপুটে কিছু ইনস্ট্রাকশনও দিয়ে দিতে পারবো ইনপুট ফাংশনের মধ্যে, যে প্লিজ ইন্টার ইওর মার্কস। তো আমরা যখন এটা রান করব তখন দেখবেন যে এই অটোমেটিক্যালি কিন্তু আমাদেরকে ওইটা প্রিন্ট করে দিচ্ছে, প্লিজ ইন্টার ইওর মার্কস। তো জাভা বা সি তে এই কাজটা করতে হলে আমাদেরকে উপরে এক লাইন আলাদা লিখতে হইতো। এন্ড এখানে আমি যে কোনো ভ্যালু দিয়ে দিতে পারি, লেটস সে আই গট 99। এখন আমি যদি মার্কটাকে প্রিন্ট করি এবং মার্কের টাইপও প্রিন্ট করি, তাহলে দেখবো যে ইভেন দো আমি ভ্যালুটা 99 দিছি, হুইচ ইজ সাপোজিটলি অ্যান ইন্টিজার, বাট আমাকে বলতেছে যে মার্কের টাইপটা হলো স্ট্রিং, str বা স্ট্রিং। দ্যাটস বিকজ বাই ডিফল্ট পাইথন যখন একটা ইনপুট নেয় থ্রু দিস ফাংশন ইনপুট, ইট উইল টেক ইট অ্যাজ আ স্ট্রিং। ওই স্ট্রিংটাকে পরবর্তীতে আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা কনভার্ট করার ট্রাই করি। যেমন কনভার্সনটাও খুব ইজি। সো আমার এই মার্কের স্ট্রিংটা ছিল একটা স্ট্রিং, এন্ড I can just say marks is equal to integer of marks str. And this function int, it will convert the string into an integer. So I can just run this
and try to print marks and type of marks, and এটা আমাদেরকে কিন্তু প্রিন্ট করে দিচ্ছে যে মার্কসের ভ্যালু 99 এবং এইবার কিন্তু মার্কসের টাইপ হলো ইন্টিজার বিকজ উই হ্যাভ কনভার্টেড ইট। ডু ইউ হ্যাভ এনি কোয়েশ্চেনস? ক্লিয়ার ভাই। নো ভাইয়া। Okay. So we will just quickly try to, so you people already know if else ki jinish, loop ki jinish. We are just trying to look at the syntactic difference between Java and Python and other languages. So difference গুলা first of all আমরা if এর পরে, so এটা হলো একটা if else এর একটা statement. So if এর পরে normally অন্যান্য ল্যাঙ্গুয়েজে বাধ্যতামূলক প্যারেনথেসিস দিতে হয়, we don't do that in Python. এবং অন্য ল্যাঙ্গুয়েজে ব্লক গুলো আমরা ডিফাইন করি কার্লি ব্রেস দিয়ে, রাইট? বাট এখানে আমরা কার্লি ব্রেস দেই না, আমরা এখানে জাস্ট কোলন দেই ইফ লুপ এন্ড ফাংশনের ডেফিনেশনের পরে এই ব্লক স্টার্টিং এর আগে আমরা একটা কোলন দেই এবং আমরা যে এই লাইনটা যে ব্লকটার ভিতরে সেটা বুঝাইতে এখানে একটা ট্যাব দিতে হবে। তো অন্য ল্যাঙ্গুয়েজে ট্যাব না দিলেও কাজ করবে, বাট পাইথন আমি যদি ট্যাব না দেই তাহলে এরর শো করবে। সো পাইথনে এই ট্যাবটা দেওয়া বাধ্যতামূলক। সো আরেকটা ডিফারেন্স পাইথনে, যে আমাদের অন্যান্য ল্যাঙ্গুয়েজে যে কিছু অপারেটর আছে বুলিয়ান, যেমন অ্যাম্পারস্যান্ড অ্যাম্পারস্যান্ড মানে অ্যান্ড, তারপরে এরকম দুইটা বার মানে হলো অর, দেন এরকম একটা চিহ্ন মানে নট। বাট পাইথনে উই জাস্ট লাইক রিডেবিলিটি, পাইথন ডেভেলপার্স রিয়েলি লাইক রিডেবিলিটি। সো হোয়াট দে সেড, এই টাইপের এত কঠিন কঠিন সিম্বল ইউজ না করে উইল ডাইরেক্টলি জাস্ট রাইট অ্যান্ড অর অথবা নট। সো পাইথনে উই জাস্ট ডাইরেক্টলি রাইট অ্যান্ড অর অথবা নট, অ্যান্ড হ্যাশ দিয়ে পাইথনের কমেন্ট স্টার্ট হয়। এবং কেউ যদি মাল্টিলাইন কমেন্ট করতে চান ইউ ক্যান জাস্ট রাইট তিনটা সিঙ্গেল কোড দিবেন এবং শেষ করবেন তিনটা সিঙ্গেল কোড দিয়ে, এর মাঝখানের যে কোনো কিছু লিখলে এটা হলো মাল্টিলাইন কমেন্ট। সো যেহেতু আমার মার্কসের ভ্যালু 99 এর জন্য, এবং আরেকটা ডিফারেন্স একটু খেয়াল করবেন যে এখানে কিন্তু আমরা এলসিফ লিখি না, পাইথনে আমরা লিখি এলিফ। আমাদের মার্কস যেহেতু 99, সো আমরা এখানে আসছি যে কারণে প্রিন্ট করছে এক্সিলেন্ট। সো এক্সিলেন্ট, এবং এই লাইনটা যেহেতু লাস্টের লাইন এর জন্য এখানে আমাকে এই জিনিসটাও প্রিন্ট করে দিছে, which it's not something we wanted, but it's how this is built because তিনটা কোটেশন দিয়ে একটা স্ট্রিংও ডিফাইন করা যায়, বাট we will not go to that right now. This is how we define a function. So একটা ফাংশন ডেফিনিশনের আগে আমরা জাস্ট লিখে দেই যে def which stands for define, এবং দেন আমরা ফাংশনের নামটা বলে দেই। সো লেটস সে আমরা একটা ফাংশন বানাতে চাচ্ছি লিপ ইয়ার, এবং আমরা পসিবল সব ইনপুট গুলা বলে দেই। সো এখানে আমরা বলে দিচ্ছি ইয়ার, এন্ড দেন এগেইন আমরা ফাংশন ডেফিনিশন পরে এখানে একটা কোলন দিচ্ছি টু সিগনিফাই যে একটা ব্লক স্টার্ট হচ্ছে এখান থেকে। এন্ড দেন আমাদের এখানে যে ইফ, একটু আগে দেখছি ইফ এলস কিভাবে থাকে, এন্ড পাইথনে কিন্তু আমাদের বুলিয়ান টাইপ আছে ট্রু এন্ড ফলস। জাভাতে যেমন ছোট হাতের লিখতাম আমরা ট্রু এন্ড ফলস, পাইথনে কিন্তু আমরা বড় হাতের লিখে। Okay, so looping is very interesting in Python, and it's something that একদম ফার্স্টে অন্য ল্যাঙ্গুয়েজে যেই টাইপের লুপ পড়ি আমরা তার থেকে পাইথনটা একটু ডিফারেন্ট। তো আপনাদের মধ্যে জাভাতে যখন আপনারা লুপ শিখছেন, আপনাদের মধ্যে কতজন ফর ইচ লুপ শিখছেন? আমি ভাইয়া। ওকে, শুধু একজনই? আর আর কেউ কি আপনারা ফর ইচ লুপটা এক্সপ্লোর করেন নাই জাভাতে? করেছি। ওকে, সো পাইথনের যে বেসিক যে লুপ, that's very similar to the for each loop, and what happens is যে there is this function called range. রেঞ্জের মধ্যে আমরা একটা ভ্যালু দিতে পারি অথবা দুইটা ভ্যালু দিতে পারি অথবা তিনটা ভ্যালু দিতে পারি, and we are going to explore each of them. So the range function, আমরা যদি নন টেকনিক্যাল সহজ ভাষায় বলি, রেঞ্জ ফাংশন একটা অ্যারে রিটার্ন করে। অ্যারেটা হবে আমরা যখন একটা নাম্বার দিচ্ছি 5, তখন ওই অ্যারেটার মধ্যে থাকবে 0 1 2 3 4। সো 5টা হলো
নন ইনক্লুসিভ, ওকে? সো 5টা এক্সক্লুসিভ। 0 থেকে স্টার্ট হবে বাই ডিফল্ট 5 এর আগ পর্যন্ত, দ্যাট ইজ 0 1 2 3 4। এই 5টা ভ্যালু রিটার্ন করবে এই রেঞ্জের জায়গায়। দেন আই কি করবে, প্রত্যেকটা ইটারেশনে ওই লিস্ট থেকে একটা করে ভ্যালু অ্যাজিউম করবে বা কনজিউম করবে। যেমন আমি যদি এটাকে প্রিন্ট করি, সো এখানে কি হচ্ছে জিনিসটা, যে রেঞ্জ ফাংশনটা আমাকে 5টা ভ্যালু রিটার্ন করছে, 0 1 2 3 4 একটা অ্যারে, এবং আই প্রথমবার এই 0-র ভ্যালুটা নিছে এবং ওইটা প্রিন্ট করছে, যখন 0 প্রিন্ট করছে, দেন উই গট 1 2 3 4। দেন আমরা রেঞ্জে স্টার্টিং ভ্যালুটা চেঞ্জ করে দিতে পারতাম। আমরা বলতে পারতাম যে না, তুমি তো বাই ডিফল্ট 0 থেকে স্টার্ট হও, বাট আই নিড ইউ টু স্টার্ট ফ্রম 2। সেক্ষেত্রে আমাদের দুইটা ভ্যালু বলতে হইতো 2, 5, এবং খেয়াল রাখতে হবে যে 2টা ইনক্লুসিভ, দ্যাট মিনস 2 থেকেই স্টার্ট হবে, বাট 5-এর আগ পর্যন্ত যাবে, দ্যাট ইজ 4 পর্যন্ত যাবে। সো ইফ ইউ ট্রাই টু প্রিন্ট ইট, দিস ইজ গোইং টু প্রিন্ট 2 3 4। দেন উই ক্যান অ্যাড ইয়েট অ্যানাদার ভ্যালু। সো লেটস সে আমরা বলতেছি কত থেকে স্টার্ট হবে, 2 থেকে কত পর্যন্ত যাবে, এখানে আমরা বলতেছি 10, বাট দিস ইজ অ্যাকচুয়ালি গোয়িং আনটিল 9, রাইট? ইনক্লুসিভ 9। এন্ড কয়টা করে স্টেপ নিবে, বাই ডিফল্ট একটা করে সংখ্যা বাড়ায়, বাট আমরা যদি এখানে আরো একটা ভ্যালু দিয়ে দেই 2, দিস ইজ এসেনশিয়ালি গোয়িং টু ইনক্রিজ দ্য ভ্যালুজ বাই 2। সো আপনারা যদি খেয়াল করেন যে 2 থেকে স্টার্ট হইছে, তারপরে 3 প্রিন্ট না করে 4 প্রিন্ট করছে, 5 প্রিন্ট না করে 6 প্রিন্ট করছে, 7 প্রিন্ট না করে 8 প্রিন্ট করছে, এবং 9 আর প্রিন্ট করে নাই, বিকজ আমার 2 বাইরা, এরপরে ভ্যালুটা হয়ে গেছে 10, বাট 10 তো প্রিন্ট করার কথা না। সো ডিড ইউ গাইস গেট অ্যান ইনটুইশন অফ হাউ লুপস ওয়ার্ক? ইয়েস ভাইয়া। অলরাইট, সো আমরা এখন একটু পাইথনে কিছু বেসিক ডেটা স্ট্রাকচার দেখবো, দেন 9টার দিকে আমরা একটা শর্ট 5 to 10 মিনিটসের ব্রেকে যাব। সো পাইথন ডেটা স্ট্রাকচার, so we will start from the very most used one, list. So list is your অন্য ল্যাঙ্গুয়েজের মতো, it's just an array, but it has much more features than most other languages we are used to use, at least in university life. So যেমন সিতে বা জাভাতে যে বেসিক অ্যারের স্ট্রাকচারটা থাকে, ওইখানে কিন্তু আমাদের সব ডেটাগুলো সেম টাইপের হইতে হয়, বাট লিস্টে, পাইথন লিস্টে ওরকম বাধ্যবাধকতা নাই, যদিও ইটস নট আ গুড প্র্যাকটিস, বাট উই কুড ডু দ্যাট ইফ উই ওয়ান্টেড টু। সো আমরা একটা লিস্ট ডিফাইন করতে পারি স্কোয়ার ব্র্যাকেটস দিয়ে। সো স্কোয়ার ব্র্যাকেটস দিয়ে আমরা ভিতরে ভ্যালুগুলো বলে দিতে পারি যে 2976, এগুলো হলো আমার একটা লিস্ট, এন্ড লিস্টের নাম দিলাম আমি মাই লিস্ট, এবং এই লিস্টটা যদি আমি প্রিন্ট করি, so this is what it looks like. And we could also for example print the type of my list, so we could say type my list, and এটা আমাকে বলতেছে যে এই অবজেক্টটার কোন ক্লাসের ইনস্ট্যান্স, লিস্ট ক্লাসের ইনস্ট্যান্স। দেন আমি একে বলতে আমি এই লিস্টের যে কোনো ইন্ডেক্সিংও করতে পারি, অন্য ল্যাঙ্গুয়েজে যেভাবে ইন্ডেক্সিং করি সেম ভাবে। আমি ফার্স্টের আইটেম এলিমেন্টটা কত, 0 নাম্বার ইন্ডেক্সের এলিমেন্ট হলো 2, দেন আই কুড আস্ক হোয়াটস দ্য এলিমেন্ট অফ ইউর লাস্ট or 5th index, and that element is 4. And there is another way, Python আরেকটা জিনিস সাপোর্টেড, আমি -1 ইন্ডেক্সও সিক করতে পারি। সো হোয়াট -1 মিনস, যে আমার যদি প্রথম এলিমেন্টটা হয় 0, দেন -1 মানে হলো এর আগের ভ্যালুটা, বাট এর আগের ভ্যালু বলতে তো আর কিছু নাই, সো ইটস দ্য লাস্ট ভ্যালু in this list. So -1 মানে আমাকে এই 3 প্রিন্ট করে দিছে। দেন আই কুড অলসো ট্রাই টু প্রিন্ট -2, সেক্ষেত্রে প্রিন্ট করতো 4, রাইট? So that's also allowed in Python. Then lists are mutable. So anyone from you can explain what mutability means? We can Yeah, we can customize change or it. modify the list after Change it or declaring we can modify it. All right, so answer me in a more general way. So not just for list, for any class. So how would you explain immutability or mutability? Being able to modify once assigned, that is mutability, and not being able to modify once assigned is immutability. Right, so a very good answer, Rishabh. So what this means is that আমরা তো একটা অবজেক্ট, আমরা প্রথমে একটা ক্লাস তৈরি করি, দেন ওই ক্লাসের বিভিন্ন অবজেক্ট ইনস্ট্যান্সিয়েট করি,
এখন ওই অবজেক্টটার কিন্তু অনেক প্রপার্টিস থাকতে পারে, যেমন একটা স্টুডেন্ট ক্লাসের অবজেক্ট থাকতে পারে, তার প্রপার্টিস থাকতে পারে, তার নেম, তার সিজিপিএ, দোজ স্টাফ। সো আমাদের কথা হলো যে এই যে ক্লাসটা তৈরি করলাম স্টুডেন্টটাকে, এটা ক্রিয়েট করার পরে তার কোনো প্রপার্টি চেঞ্জ করা যাবে কিনা, দ্যাটস মিউটেবিলিটি। যদি আমরা সব ধরনের চেঞ্জ করার ওয়ে বন্ধ করে দেই, দ্যাট ইজ জাভাতে যদি আমরা একটা ক্লাসে কোনো সেটার ফাংশন না রাখি, then that function is that class is going to be an immutable function, because ওই class immutable class, because ওই ক্লাসের কোনো প্রপার্টি আমরা ক্রিয়েট করার পরে আর চেঞ্জ করতে পারবো না। বাট আমরা যদি কোনো সেটার দিয়ে দেই তাহলে কিন্তু আবার মিউটেবল হয়ে গেল। সো পাইথনের লিস্টটা মিউটেবল, দ্যাট মিনস আমি চাইলেই বলতে পারি যে এই যে 1 বা 2 ইন্ডেক্সে যে অবজেক্টটা আছে, ওই অবজেক্টটাকে তুমি 10 বানায় দাও, দ্যাট মিনস 0 1 2, এই 7 এর জায়গায় এটা এখন 10 হয়ে যাবে। এন্ড আমি যদি এটা চেঞ্জ করার পর প্রিন্ট করি, এই যে 7টা এখন 10 হয়ে গেছে। সো বেসিক্যালি আমার মাই লিস্টটা চেঞ্জ হয়ে গেছে। পাইথনে একটা গ্লোবাল ফাংশন আছে লেন, যার কাজ হলো ও যে কোনো কালেকশন টাইপের অবজেক্টকে ইনপুট হিসেবে নেয় এবং ওইটার লেন্থটা প্রিন্ট করা ট্রাই করে। সো দিস লেন ফাংশন ক্যান টেক ইন any other data structures that act as a collection as well. So I can say len my list and this is going to return the value 7 because আমার my list এর মধ্যে 7টা এলিমেন্ট আছে। এখন আমি যদি এই my list এর, তো আমরা তো পাইথন একটু আগে দেখলাম যে প্রিন্ট মাই লিস্ট লিখলেই আমাকে কিন্তু লিস্টটা প্রিন্ট করে দিচ্ছে, হুইচ ইজ নট সামথিং দ্যাট উই ক্যান ডু ইন আ ল্যাঙ্গুয়েজ লাইক সি, তাই না? সি তে আমাদের একটা ফুল ফর লুপ দিয়ে একটা একটা করে এলিমেন্ট প্রিন্ট করতে হবে। অ্যান্ড সি এর স্ট্র্যাটেজি ইউজ করে আমি যদি প্রিন্ট করার ট্রাই করি, তাহলে আমার কি করতে হবে? আমার আগের মতো একটা ফর লুপ লিখতে হবে যেটা রেঞ্জ কত হবে, কত পর্যন্ত নাম্বার জেনারেট করবে, আমার মাই লিস্টের সাইজ পর্যন্ত, তাই না? জি ভাই। সো এটা যদি কারো জন্য একটু কমপ্লেক্স মনে হয়, দিস ইজ এসেনশিয়ালি জাস্ট মাই লিস্ট সাইজ ইকুয়াল টু লেন্থ অফ মাই লিস্ট, রাইট? দিস ইজ হোয়াট উই আর ট্রাইং টু ডু। দেন আমরা মাই লিস্টের সাইজ পর্যন্ত বেসিক্যালি রেঞ্জ ফাংশন দিয়ে একটা অ্যারে জেনারেট করতেছি। এন্ড প্রত্যেকবার আমি ওই মাই লিস্ট, ওই অ্যারে বা লিস্ট, পাইথন আমরা লিস্টই বলি সবসময়, ওইটার আই নাম্বার ইন্ডেক্সটাকে আমরা প্রিন্ট করতেছি। সো দিস ইজ প্রিন্টিং মাই লিস্ট। এন্ড আমার যে প্রিন্টই করতে হবে তা না, উই কুড ডু অল সর্ট অফ স্টাফ ইন দিস অ্যালগরিদম। আমাকে যদি বলতো যে সবগুলোর সাম বের করো, যদি সবগুলো এলিমেন্টের অ্যাভারেজ বের করো, উই কুড হ্যাভ পুট দোজ লজিক ইন দিস লুপ, বাট দেয়ার ইজ আ বেটার ওয়ে অফ ডুইং দিস। এন্ড ওইটা অনেকটা আমাদের ওই জাভার ফর ইচ লুপের মতো। সো ইনস্টেড অফ সেইং যে ফর আই ইন রেঞ্জ মাই লিস্টের সাইজ, আমরা যেটা করতে পারি, আমরা বলতে পারি ফর আইটেম ইন মাই লিস্ট। সো এটা প্রথম দিকে আমাদের কাছে একটু কাউন্টার ইনটুইটিভ লাগে হাউ দিস লুপ ওয়ার্কস, বাট একটু চিন্তা করলে বা একটু ইউজ করতে করতে এই লুপটা আমাদের কনভেনশনাল যে লুপ সেটার তুলনায় অনেক বেশি ইজি মনে হবে এবং রিডেবল মনে হবে। সো হাউ দিস ইজ ওয়ার্কিং ইজ যে আমাদের তো একটা মাই লিস্ট, একটা লিস্ট আছে যেটার মধ্যে অনেকগুলো এলিমেন্ট আছে। সো আইটেম নামে একটা নতুন ভেরিয়েবল ক্রিয়েট হবে এবং ও কি করবে, এই লিস্ট থেকে এক একবার একটা ভ্যালু নিবে। সো দ্যাটস এসেনশিয়ালি হোয়াট ওয়াজ হ্যাপেনিং অলসো বিফোর। তো রেঞ্জে কি হচ্ছিল, রেঞ্জ ফাংশনটা কি করতেছিল, একটা লিস্ট রিটার্ন করতেছিল, আমরা বলছি তাই না? সো ইন টেকনিক্যাল টার্মস ইট ডাজন্ট অ্যাকচুয়ালি রিটার্ন আ লিস্ট, ইট রিটার্নস সামথিং এলস, বাট দ্যাটস নট রিলেভেন্ট নাও। সো রেঞ্জ উই অ্যাজিউম যে এটা একটা লিস্ট রিটার্ন করে, বাট আমরা ওই লিস্টটা রেঞ্জের থ্রুতে রিটার্ন না করায়া আমরা ডাইরেক্টলি একটা লিস্টই দিয়ে দিতে পারি। তো আমরা বলতে পারি ফর আইটেম ইন মাই লিস্ট। সো মাই লিস্ট একটা লিস্ট, ওই লিস্টের একটা একটা করে আইটেম অ্যাজিউম করবে আইটেম, এন্ড ওইটাকে আমরা প্রিন্ট করতেছি। অলরাইট, জি ভাই, আগের লুপটা একটু একবার দেখি তো একটু। এই লুপটা, জি ভাই। সো আগের লুপটাতে কিন্তু আমরা ইন্ডেক্স ধরে ধরে আমরা প্রিন্ট করতেছিলাম, তাই না? সো আমরা আই এর ভ্যালুটা কত হচ্ছিল, আই 0 1 2 3 4 5 6, এক এক ইটারেশনে এইগুলোর মধ্যে একটা করে ভ্যালু হচ্ছিল। বাট এইখানে কিন্তু আইটেম যে ভেরিয়েবলটা বা এটার নাম, উই কুড স্টিল ইউজ আই, বাট উই প্রেফার রিডেবিলিটি। সো ফর রিডেবিলিটি উই প্রেফার বিগার ভেরিয়েবল নেমস। সো সেক্ষেত্রে কিন্তু এই আইটেমটার ভ্যালু কি নিচ্ছে, এক একবার ডাইরেক্টলি এই লিস্টের এক একটা ভ্যালু নিচ্ছে। আইটেম তো একটা কিওয়ার্ড, তাই না? না, item is not a keyword. It can be any identifier we want. So this is a new variable that gets created. I could say for I in
প্রিন্ট আই, ঠিক আছে। বাট আমরা আইটেম কেন বলতেছি, বিকজ এক একটা অ্যারের আইটেম, রাইট। এন্ড ইনিশিয়ালাইজেশনের কোনো ঝামেলা নাই কিন্তু এখানে। নরমালি আমরা জাভাতে কি করি, ফর ইন্ট আই ইকুয়াল টু 0, সো আমরা ওই আইটাকে ইনিশিয়ালাইজ করি। বাট এখানে আইটেমটা একটা লোকাল ভেরিয়েবল, অটোমেটিক্যালি এখানে ইনিশিয়ালাইজ হয়ে যায় এবং ও স্টার্ট করে এই মাই লিস্টের প্রথম এলিমেন্ট থেকে এবং মাই লিস্টের লাস্ট এলিমেন্ট পর্যন্ত ইটারেট করে। Do you guys have any questions up to here? So লিস্টের পরে আমরা টাপলে যাব, বাট টাপলে যাওয়ার আগে আই থিংক আমরা একটু 5 মিনিট একটা ব্রেক নিতে পারি কিনা। Yes, ভাইয়া। Okay, in that case, we shall return at 9 and 10.
Hello, can you people hear me? Yes, ভাইয়া। Yes, All right. I got after some feedback, I got to realize that I was actually going very fast. I will try to pace down a little bit. So আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে আমরা একটু কিছু কোয়েশ্চেনও কভার করতে পারি। ওকে, সো কোয়েশ্চেন না থাকলে আমরা একটু প্রসিড করি। সো টাপল টাপল কি জিনিস? আমি একটা সাধারণত একটা উদাহরণ দেই সবাইকে যে আপনারা যারা স্কুলে এক্স আর ওয়াই এর লিনিয়ার সিস্টেম সলিউশনে এক্স আর ওয়াই এর ভ্যালু বের করতেন এবং লাস্টের লাইনে লিখতেন যে অতএব এক্স কমা ওয়াই, সো এক্স আর ওয়াই এর দুইটা ভ্যালু বের করতেন এবং বলতেন যে এক্স কমা ওয়াই ইজ ইকুয়াল টু লেটস সে 9,6 প্রুফড, তাই না? এরকম টাইপের ম্যাথ করতেন না? Yes, ভাইয়া। এন্ড আপনি কি আপনার যদি অ্যান্সার বের হয় যে এক্স এর ভ্যালু 9, ওয়াই এর ভ্যালু 6, আপনি কি বলতে পারবেন যে এক্স কমা ওয়াই ইজ ইকুয়াল টু 6,9? ইজ ইট দ্য সেম থিং? না ভাইয়া। So essentially, this is a moment where the order in this collection matters. So not always the order needs to matter, not necessarily. So আমি যদি বলি যে give me the name of the cricket players, বাংলাদেশ টিম ক্রিকেট প্লেয়ার্স, আপনারা আমাকে যে নামগুলো দিবেন সেখানে কিন্তু অর্ডারটা কোনো ম্যাটার করে না। বাট আমি যদি বলি যে give me the name of the cricket players based sorted based on their strength or something, ব্যাটিং অর্ডার, রাইট? সেক্ষেত্রে কিন্তু অর্ডারটা ম্যাটার করে। সেক্ষেত্রে কিন্তু আমি বলতে পারবো না যে 6,9 ইজ দ্য সেম অ্যাজ 9,6। বাট যদি অর্ডারটা ম্যাটার না করে, যদি যখন আমি সেটের কথা বলি, যদি সেট বা লিস্টের কথা যদি বলি, তাহলে কিন্তু সাকিব আল হাসান আগে বলা যে কথা, মাশরাফি বিন মুর্তজা পরে বলা যে কথা, আবার এম কমা এস বলাও কিন্তু একই কথা। সো এই দুইটা কিন্তু আমি বলতে পারি যে দিস ইজ দ্য সেম অ্যাজ দিস, বাট এই ক্ষেত্রে কিন্তু আমরা বলতে পারবো না। সো যদিও ইমপ্লিমেন্টেশন লেভেলে পাইথনের টাপল আর লিস্টের মধ্যে অনেক ডিফারেন্স আছে, এন্ড সেগুলো আপনারা যখন ইন্টারমিডিয়েট লেভেলে পাইথন শিখতে যাবেন তখন আপনারা সেগুলো নিয়ে আরো শিখতে পারবেন। বাট খুব সহজ ভাষায় যদি বলি, a tuple is a list where the order matters and it is immutable. That means একবার আপনি যখন ক্রিয়েট করে ফেলবেন তারপরে সেটাকে আর চেঞ্জ করা যাবে না। সো ফর এক্সাম্পল, আমি ফার্স্ট অফ অল টাপল ক্রিয়েট করি আমরা প্যারেনথেসিস দিয়ে। সো লিস্ট আমরা ক্রিয়েট করতেছিলাম স্কোয়ার ব্র্যাকেটস দিয়ে, এন্ড টাপল আমরা ক্রিয়েট করি প্যারেনথেসিস দিয়ে। সো আই ক্যান সে মাই টাপল ইকুয়াল টু দিস। এন্ড আমরা লিস্টের যেমন লেন্থ বের করতাম len ফাংশনটা ইউজ করে, উই ক্যান ডু দ্য সেম হিয়ার অ্যাজ ওয়েল ফর টাপল। আমরা টাপলেরও লেন্থ বের করতে পারবো। লিস্টের ক্ষেত্রে আপনাদের যদি মনে থাকে, আমরা লিস্টে কি করছিলাম, তখন আমরা বলছিলাম যে লিস্টের সেকেন্ড ইন্ডেক্সের ভ্যালুটা চেঞ্জ করে 10 অ্যাসাইন করে দাও, এন্ড এভরিথিং ওয়ার্কড পারফেক্টলি দেয়ার। বাট when I try to do the same thing in a tuple, so when I say যে my tuple 0, তার মানে 0 নাম্বার ইন্ডেক্সের ভ্যালুটাকে চেঞ্জ করে 5 করে দাও, this actually throws me an error. It says tuple object does not support item assignment. And why is that? Because একবার আপনি যখন একটা টাপল ক্রিয়েট করে ফেলবেন, এন্ড অবভিয়াসলি আপনার র্যামের একটা জায়গায় এই টাপলটা অ্যাসাইন করা হয়েছে, ওই জায়গার ভ্যালুগুলাকে আর চেঞ্জ করা যাবে না। দেন আরো কিছু জিনিস আমাদের জেনে রাখা উচিত। যেমন আমরা টাপল যেমন শুধুমাত্র এরকম ব্র্যাকেট দিয়ে ক্রিয়েট করতে পারি কমা দিয়ে, সেম ভাবে আমরা সরাসরি টাপল ক্লাসটাও ইউজ করতে পারি। সো জাভাতে নরমালি আমরা যে কোনো কিছু খুব ভার্বাসলি করি, যেমন আমরা যদি একটা লেটস সে জাভাতে একটা টাপল নামে ক্লাস আছে, তো আমাদের টাপলটা ক্রিয়েট করা লাগতো টাপল ইকুয়ালস টু নিউ টাপল, দেন হয়তো ওই কনস্ট্রাক্টরের মধ্যে কোনো একটা ভ্যালু আমার পাঠাইতে হইতো মাই লিস্ট। বাট পাইথনে এই লাইনটার এই সেম কাজটাই আমরা এইভাবে করতেছি। সো ডিফারেন্সটা আমরা একটু খেয়াল করি যে আমাদের কিন্তু ক্লাসের নেমটা বলে দিতে হচ্ছে না, সো এটা বলে দিতে হচ্ছে না। দেন এই নিউ অপারেটরটাও বলতে হচ্ছে না, এই নিউ কিওয়ার্ডটাও লিখতে হচ্ছে না, এটা অটোমেটিক্যালি অ্যাজিউম করতেছে। এন্ড এই ক্লাসটার নাম হলো টাপল।
টাপলকে অনেকে টুপল উচ্চারণ করে। আই ডোন্ট থিঙ্ক দেয়ার ইজ আ প্রপার রাইট ওয়ে টু প্রোনাউন্স ইট, অথবা হয়তো আমি ভুল প্রোনাউন্স করি, বাট আই এম ইউজ টু কলিং ইট টাপল। সো আমরা একটা লিস্ট থেকেও একটা টাপল ক্রিয়েট করতে পারি। দিস ইজ হোয়াট আই এম ট্রাইং টু শো হিয়ার, যে মাই টাপল ইকুয়াল টু টাপল অফ মাই লিস্ট। সো আমাদের আগে একটা মাই লিস্ট ক্রিয়েট করা ছিল। ইফ আই রান দিস, সো এখন কিন্তু এটা একটা টাপল হয়ে গেছে। দেন টাপলের পাশাপাশি উই হ্যাভ আ সেট। সো আচ্ছা, টাপলের একটা ইউজ কেস আমি যদি বলি খুব সংক্ষেপে, লেটস সে উই হ্যাভ আ ডেটা সেট। যে ডেটা সেটে আমার একটা ইমেজ গুলো একটা টাপল, এন্ড এই ইমেজ গুলোর লেবেল গুলো একটা টাপল। সো লেটস সে ফার্স্ট এরটা হলো একটা ক্যাট, তারপর একটা হলো একটা ডগ, তারপর একটা অন্য কিছু। সো টাপল হওয়ার কারণে যে সিকিউরিটিটা আমরা পাবো, যে এই অর্ডারটা কখনোই চেঞ্জ হবে না, বিকজ অর্ডার চেঞ্জ হয়ে গেলে তো ঝামেলা আছে, আমাদের তখন মিস লেভেল হয়ে যাবে। সো আমাদের অন্য একটা ইমেজকে বলবে ক্যাট এন্ড ক্যাটকে বলবে ডগ। সো অবভিয়াসলি মিস লেভেলিং এর একটা প্রবলেম হইতে পারে। সো আমরা টাপল দিয়ে এনশিওর থাকবো যে এইটার অর্ডারটা চেঞ্জ হবে না। যেমন পাইথনের একটু পরে আমরা যেই ডেটা স্ট্রাকচারটা দেখবো, ডিফল্ট ডেটা স্ট্রাকচার সেট। সো সেটের ম্যাথমেটিক্যাল রেস্ট্রিকশন গুলো আমরা সবাই জানি, যে সেটে রিপিটেশন ম্যাটার করে না, অর্ডার ম্যাটার করে না, ইটস জাস্ট আ কালেকশন অফ ডেটা। সো উই কুড সে 2, 4, 5, 4, 6। সো এখানে আমরা যদি এটাকে রান করি, আপনারা দেখবেন যে 5, 4 দুইবার থাকা সত্ত্বেও ও কিন্তু একবারই পাচ্ছে। সেটটা পাইথনে একটা ট্রি স্ট্রাকচারে সেভ থাকে। ইয়া, সো সেট থেকে রিট্রিভ টাইমটা খুবই ইজি। লিস্টে রিট্রিভিংটা হয় অর্ডার অফ এন এ, বাট সেটে রিট্রিভিংটা হয় অর্ডার অফ লগ এন এ, বিকজ ট্রি এর আপনারা যারা জানেন যে ট্রি থেকে আমরা রিট্রিভ করতে পারি অর্ডার অফ লগ এন এ, ইফ ইটস আ বাইনারি সার্চ ট্রি। এন্ড yeah, so this is my set, and টাপল যেমন আমি কনস্ট্রাক্টর ইউজ করে ক্রিয়েট করছিলাম, সেটও কনস্ট্রাক্টর ইউজ করে ক্রিয়েট করা যায়। সো ফ্রম আ লিস্ট, একটা লিস্ট ইউজ করে কিন্তু আমি একটা সেট ক্রিয়েট করতে পারি। এন্ড আই কুড অলসো ডু দ্য সেম ফর, সরি, I could did anyone ask any question? Okay, so I could also say যে আমার যে একটা মাই লিস্ট ছিল, ওই লিস্টটাকে একটা সেট বানায় দাও। সো আমি সেই মাই লিস্ট থেকে একটা সেট বানাই দিতে পারি, এবং সেটা আমি প্রিন্ট করে দেখতে পারি। সো আমার ওই যে প্রথমে যে একটা লিস্ট ছিল, ওইটা একটা সেট হয়ে গেছে। সো একটু ডিফারেন্স গুলো একটু খেয়াল রাখবেন আপনারা, যে প্যারেনথেসিস মানে হলো টাপল, সো স্কোয়ার ব্র্যাকেটস মানে লিস্ট, এন্ড প্যারেনথেসিস মানে টাপল, কার্লি ব্রেসেস মানে সেট। আর কার্লি ব্রেস যদি একটু ডিফারেন্ট ভাবে, কার্লি ব্রেসের দিয়ে ডিকশনারিও বোঝায় কিছু কেসে, সেটাও আমরা দেখবো, যে কখন ডিকশনারি আর কখন সেট। অর্ডারটা ওই অর্ডার অফ কোনটা লগইন কোনটা এটা একটু একবার বুঝি এখানে। সো সেটটা ইমপ্লিমেন্ট করা এফিশিয়েন্ট রিট্রিভিং এর জন্য। সো সেটের ওইটাকে কি বলে, সার্চ টাইমটা টাইম কমপ্লেক্সিটি কম, সো অর্ডার অফ লগইন সেটের ক্ষেত্রে। বাট আমাদের যে লিস্ট আছে, লিস্টের ক্ষেত্রে অর্ডার অফ এন। টাপলে টাপল ইজ এসেনশিয়ালি লাইক আ লিস্ট, সো ওইটাও অর্ডার অফ এন। আর সেট আর লিস্টের ডিফারেন্সটা, sorry, so yes, in a list you can have repetitions. A list is just like an array, but সেটের মধ্যে রিপিটেশন থাকলে রিপিটেশন গুলো অটোমেটিক্যালি রিমুভ হয়ে যাবে। And yeah, good question actually. সো ফর এক্সাম্পল আমার এখানে দেখেন দুইটা সেট আছে, একটা সেটে আছে 2, 4, 5, 4, 6, আর একটা লেটস সে এটাতে 6 নাই। that will help us to prove our point. So my set 1, 2, 4, 5, 4, আর my set 2 তে আছে 2, 3, 6। আমি খুব ইজিলি এই দুইটার ইউনিয়ন বের করতে পারবো। সো আই ক্যান জাস্ট সে my set 1 ডট ইউনিয়ন অফ my set 2, এবং আমরা নরমালি সেটের যে ইউনিয়ন অপারেশনটা করি সেই ইউনিয়ন বের করতে পারি। এবং সিমিলারলি উই ক্যান অলসো ফাইন্ড দ্য ইন্টারসেকশন। দিস আর থিংস দ্যাট ইউ ক্যান লেটার এক্সপেরিমেন্ট at your own. We could also try to find the differences between the two sets.
যে এমন কোন কোন এলিমেন্ট 4 সেট 1 এ আছে কিন্তু সেট 2 তে নাই, 4 আর 5। পাইথনের আমার একটা খুবই ফেভারিট একটা ডেটা স্ট্রাকচার হলো ডিকশনারি, এন্ড এটা ফেভারিট না হওয়ার রিজন নাই, বিকজ আপনারা যখন ডিপ লার্নিং যখন আপনারা এক্সপেরিমেন্টেশন করবেন দেখবেন যে ডিকশনারি অনেক বেশি ইউজ করতে হয়, এবং এই ডিকশনারি থাকার কারণে অনেক কাজ ইজিলি করে ফেলা যায়। there is a totally different mindset of programming given this dictionary. So ডিকশনারিটা অনেকটা আপনারা হয়তো জাভাতে হ্যাশ ম্যাপ অথবা ওই টাইপের কিছু ডেটা স্ট্রাকচার দেখছেন, অথবা সি প্লাস প্লাস এর সাথে 2 to 5 এ দেখছেন কিনা আমি ঠিক শিওর না, যেখানে আমাদের প্রত্যেকটা ভ্যালুর একটা ইন্ডেক্সটা, মানে নর্মালি আমাদের একটা অ্যারে বা একটা লিস্টে ইন্ডেক্সটা কি হয়, একটা নাম্বার হয়, তাই না? যে আমরা বলি যে এই এলিমেন্টের ইন্ডেক্স 0, এলিমেন্টের ইন্ডেক্স 1, বাট ডিকশনারির ক্ষেত্রে আমরা ওই এলিমেন্টটার ইন্ডেক্সটা অন্য একটা অবজেক্ট বানাইতে পারি। So it doesn't have to be a string, but most of the times the index is a string. So আমরা বলতে পারি যে রনের পেট এর নাম স্ক্যাবার্স, হ্যারিয়েটার নাম হেডউইক, হারমিওনে ক্রুকশ্যাঙ্কস। সো এই টাইপের করে আমরা একটা ডিকশনারি বানাইতে পারি। সো দেখেন নরমালি আমরা যখন একটা অ্যারে ইন্ডেক্স জিজ্ঞেস করি যে অ্যারের প্রথম এলিমেন্টটাকে, আমরা বলি যে অ্যারেটার নাম লিখে বলি 0 ইন্ডেক্স, বাট এখন কিন্তু ইন্ডেক্সটা একটা স্ট্রিং। সো আমি বলবো যে রনের পেটের নাম কি, সো প্রোটাগনিস্ট পেটস এন্ড ইন্ডেক্সের ভিতরে দিব রন, এন্ড ও কিন্তু আমাকে আচ্ছা এটা রান করে নেই, কিন্তু বলতেছে স্ক্যাবার্স। সো এরকম করে আমি যে কোনোটার ইন্ডেক্সিং কিন্তু করতে পারতাম। যেমন আমি যদি আরেকটা ডিকশনারি দেখি, সো এটার নাম ডিকশনারি কেন, কারণ দিস ইজ আ ডেটা স্ট্রাকচার দ্যাট ফলোজ দ্য কি ভ্যালু পেয়ার সিস্টেম। সো আমাদের ডিকশনারিতে কি থাকে, আমাদের ডিকশনারিতে একটা প্রত্যেকটা ওয়ার্ডের জন্য একটা কি থাকে, লেটস সে একটা ওয়ার্ড আছে অ্যাপল, এন্ড দেন ওই অ্যাপলটার একটা এক্সপ্লেনেশন থাকে বা মিনিং থাকে যে অ্যাপল কি জিনিস। তারপর একটা ওয়ার্ড আছে লেটস সে ব্যাগ, এন্ড দেন ওই ওয়ার্ডটার একটা মিনিং থাকে। সো এই পার্টটাকে আমরা বলি হলো কি, এন্ড এই পার্টটাকে আমরা বলি ভ্যালু, এন্ড এই দুইটা মিলে আমরা একটা বলি কি ভ্যালু পেয়ার। So the same thing is going on here. এইটা এই ডেটা স্ট্রাকচারটার নাম যে কারণ ডিকশনারি, বিকজ উই হ্যাভ আ কিটা হলো গ্রিফিন্ডর এবং একটা ভ্যালু আছে, গ্রিফিন্ডরের ভ্যালু 150, সেম ফর স্লিদারিন, হাফেলপাফ এন্ড রেভেনক্ল। সো দেজ আর ইচ পেয়ার। তো এই হাউস পয়েন্টস ডিকশনারিটা আমরা ক্রিয়েট করে আমরা বলতে পারি যে স্লিদারিনের পয়েন্ট কত। সো আমরা এটা ডিকশনারি থেকে এইভাবে রিট্রিভ করতে পারি। কখনো যদি আমাদের একটা ডিকশনারিতে কি অ্যাভেলেবল আছে সেটা আমরা জানতে চাই, তাহলে আমাদের জাস্ট ওই ডিকশনারিটার নাম লিখে আমাদের ডট কিজ এই মেথডটাকে কল করলেই আমাদের সবগুলা কি প্রিন্ট করে দিবে। সো এখানে দেখতেছেন যে একটা ডিক্ট কিজ অবজেক্ট রিটার্ন করতেছে, অর্থাৎ যে এই ডিকশনারিটিতে 4টা কি আছে, গ্রিফিন্ডর, স্লিদারিন, হাফেলপাফ এন্ড রেভেনক্ল। And this is a very useful data structure that we use extensively. আমাদের যদি কখনো কোনো ডিকশনারি কি বলে ইটারেট করতে হয় বা ট্রাভার্স করতে হয়, আমরা এইভাবে করতে পারি। সো আমরা ওই ডিকশনারির পরে বলতে পারি যে ডিকশনারি ডট আইটেমস, ইনফ্যাক্ট আইটেমস না বললেও সেম কাজই হয়। সো এটার মানে হলো যে ওই যে আমার হাউস পয়েন্টস এর যে ডিকশনারি আছে, যে ডিকশনারি ছিল সেটার মধ্যে বেসিক্যালি 4টা এলিমেন্ট আছে বা 4টা পেয়ার আছে। তো না, সো যখন আমি হাউস পয়েন্টস বলতেছি আমাকে জাস্ট ওই কি গুলা রিটার্ন করতেছে। সো আইটেম ইন হাউস পয়েন্টস, সো হাউস পয়েন্টস এখানে আমাকে ওই কি গুলা রিটার্ন করতেছে, এন্ড আইটেম ওই কি থেকে এক একটা ভ্যালু এক একবার অ্যাজিউম করতেছে। এন্ড আমি যদি কি এর সাথে ভ্যালু গুলোও প্রিন্ট করতে চাইতাম, আই কুড সে আইটেম কমা আমার যে ডিকশনারিটা ছিল ওই ডিকশনারির আইটেম এলিমেন্টটা। সো এটা আমাকে কি করতো, ডিকশনারির ভ্যালুগুলো সহ প্রিন্ট করে দিত। বাট দেন অবভিয়াসলি অ্যাজ লাইক মোস্ট অফ আদার ডেটা স্ট্রাকচারস, পাইথন আমরা জাস্ট প্রিন্ট যে কোনো ডেটার নাম লিখলেই বা ভেরিয়েবলের নাম লিখলে ওইটাও প্রিন্ট করা পসিবল।
সো জাভাতে কি হয়, জাভাতে কিন্তু একটা টু স্ট্রিং মেথড আমরা ডিফাইন করে দিই প্রত্যেকটা ক্লাসের সাথে, যাতে যে কোনো টাইপের অবজেক্টই প্রিন্ট করা যায়, বা আমাদের প্রিন্ট লাইন ফাংশনটা বা প্রিন্ট ফাংশনটা জানে যে এই অবজেক্টটা কিভাবে প্রিন্ট করব। পাইথনেও এরকম সিমিলার একটা ফাংশন আছে, str একটা মেথড আমরা ক্লাসগুলোতে ডিফাইন করে দিই, যাতে যে কোনো টাইপের কমপ্লেক্স ডেটা স্ট্রাকচারও ইজিলি প্রিন্ট করা যায়। ভাইয়া, একটা ছোট কোশ্চেন ছিল। ইয়াস শিওর। আচ্ছা ভাইয়া, ডিকশনারিতে তো লিস্টটা অর্ডার হিসেবে থাকে, মানে ডিকশনারিতে তো ডাটাগুলো অর্ডার হিসেবে থাকে না, তাই না ভাইয়া? না, ডিকশনারিতে ডেটাগুলো অর্ডার থাকে না। আচ্ছা ভাইয়া, ঠিক আছে। And that's something that you have to that's actually something important to know, because you never know যে আপনি শিওর থাকতে পারেন যে টাপলের কখনো যদি ইমপ্লিমেন্টেশন চেঞ্জ করে পাইথন কমিউনিটি, যদি ডিসাইড করে আচ্ছা টাপল আমরা এখন একটু নতুন ডেটা স্ট্রাকচার হিসেবে সেট করব, স্টিল দ্য অর্ডার উইল অলওয়েজ বি দ্য সেম। বাট ডিকশনারি হঠাৎ করে ওরা ডেটা স্ট্রাকচার যদি চেঞ্জ করে, তাহলে হয়তো আপনার রিট্রিভিং এর সময় আপনি হয়তো অবজেক্ট গুলাকে ভিন্ন ভিন্ন একটা স্ট্রাকচারে পাইতে পারেন। So that's why আপনার যখন অর্ডার ম্যাটার করবে, you should always take advantage of using tuple and not risk breaking your code in a future implementation. I hope that answered your question. আমরা এখন খুবই ইন্টারেস্টিং একটা কনস্ট্রাক্ট দেখবো পাইথনের, এবং এটা আমার খুবই ফেভারিট একটা কনস্ট্রাক্ট, and this is something that I always miss when I program in other languages. This is called list comprehension, and this is yes. Can I ask a question about the previous topic? Yes, sure, Is sure. it, in the dictionary we can have anything as the key? Yes, you can have anything as the key. Right. So can I have a custom class as a key? Yes, you can have a custom class as a key. And what are the required things in the custom class for it to be a key? What are the required attributes for the class to be able to be a key for a dictionary? Alright, so পাইথনের স্ট্র্যাটেজি হলো যে লাইক কিছু স্পেশাল মেথডস থাকে, যেগুলোকে আমরা ডান্ডার ফাংশনস বলি, ওইগুলো দিয়ে আমরা বিভিন্ন বৈশিষ্ট্য ডিফাইন করে দিতে পারি। I don't specifically remember what are the requirements for it to be a dictionary. I just know that it's something that is possible, but it's something that I never used, so I'm sorry that I cannot actually give you the accurate answer. Okay. Alright. Okay. So list comprehension, this is one of my favorite constructs in Python. List comprehension একটু কঠিন মনে হইতে পারে, বাট ইটস অ্যাকচুয়ালি সামথিং ভেরি ইজি। বাট লিস্ট কম্প্রিহেনশন বোঝার আগে আমি যদি একটা ছোট্ট একটা এক্সাম্পল দেই, যেমন আমরা অনেক সময় সেটের নোটেশনে এইভাবে লিখি যে এ হলো আমার একটা সেট, যেন দিস সেট কন্টেইনস অল ভ্যালু এক্স such that, so এখানে আমরা একটা বার দেই অথবা একটা কোলন দেই ডিপেন্ডিং অন কে কোন বই পড়ছি। So such that let's say x belongs to natural numbers and x is less than 10. So এই নোটেশনটা অ্যাকচুয়ালি কি বলতেছে? এই নোটেশনটা বলতেছে যে we can get lots of values from here, we can get lots of values from here, then আমরা এই পুরো স্টেটমেন্টে ইউজ করে ফিল্টারিং করে যেই ভ্যালুগুলা পাবো, ওই এক একটা ভ্যালু হবে x, এবং ওই ভ্যালুগুলাই এই এ সেটের মধ্যে থাকবে। সো হোয়াট ডু আই মিন বাই দিস? সো এই অংশ থেকে আমি কোন ভ্যালুগুলা পাবো? এই অংশ থেকে আমি পাবো ন্যাচারাল নাম্বার, সো 1 2 3 ডট 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 ইনফিনিটি পর্যন্ত, x লেস দেন 10 এবং ন্যাচারাল নাম্বার। সো এই দুইটা স্টেটমেন্ট একসাথে এক্সিকিউট করে আমি কি কোন ভ্যালুগুলো পাচ্ছি? 1 2 3। এবার আমি ইনফিনিটি পর্যন্ত না পেয়ে আমি কি পাচ্ছি? 9 পর্যন্ত পাচ্ছি, রাইট? বিকজ 10 ইজ এক্সক্লুসিভ। সো এখন এই নোটেশনটা কি বলতেছে যে x এর ভ্যালু তাহলে একবার হবে 1, একবার হবে 2, একবার হবে 3 এবং এরকম করে 9 পর্যন্ত, এবং এই ভ্যালুগুলাই এ তে কন্টেইন করে বা এর মধ্যে প্রেজেন্ট আছে। That's what this kind of notation means. And this comprehension notation is very similar to that. So it says যে আমরা লুপের ক্ষেত্রে কিন্তু এতটুকু দেখছি যে ফর i ইন রেঞ্জ 10, এতটুকু কিন্তু লুপ স্টার্টিং আমরা দেখলাম। সো এই পার্টটা কি করবে? 0 1 2 3 এরকম করে 9 পর্যন্ত জেনারেট করবে। এন্ড এর আগে আমি জাস্ট বলতেছি যে i ভ্যালুটাকে নাও,
তার মানে প্রত্যেক ইটারেশনে একটা করে ভ্যালু আই নিবে এবং ওই ভ্যালুটাকে এই লিস্টের মধ্যে অ্যাপেন্ড করবে। সো দ্যাটস হোয়াট ইট ট্রাইস টু ডু। সো দিস ইজ আ ফ্যান্সি ওয়ে টু ক্রিয়েট অ্যান ক্রিয়েট আ লিস্ট। সো ফর এক্সাম্পল আমাকে যদি বলে আমাকে একটা লিস্ট ক্রিয়েট করে দাও যেখানে 0 থেকে 1000 পর্যন্ত সংখ্যাগুলো আছে, সো অবভিয়াসলি আমি একটা একটা করে জেনারেট করব না, বা আরেকটা ওয়ে হলো একটা লুপ চালায় আমি অ্যাপেন্ড করব, বাট দিস ইজ আ মোর রিডেবল ওয়ে অফ ডুইং ইট। সো আমি যদি এটা রান করি তাহলে এই ভেরিয়েবলটার মধ্যে আমি দেখবো যে একটা লিস্ট ক্রিয়েট হয়েছে 0 থেকে 9 পর্যন্ত। সো বেসিক্যালি এই লুপটা এক একবার এক একটা ভ্যালু রিটার্ন করতেছে এবং ওই ভ্যালুটা অ্যাপেন্ড হচ্ছে। সো ইউ হ্যাভ টু টেক নোট এট দ্য নোটেশন হিয়ার অর সিনট্যাক্স হিয়ার। সো আগের বার লুপের ক্ষেত্রে রেঞ্জের জন্য যেই কথাগুলো প্রযোজ্য ছিল, দ্য সেম থিংস ক্যান বি সেড হিয়ার অ্যাজ ওয়েল। সো ফর এক্সাম্পল আমি ইনিশিয়াল, স্টার্ট, এন্ড, ইন্ডেক্স এবং নাম্বার অফ স্টেপসও বলে দিতে পারবো। সো 3টা করে বাড়বে। সো এইভাবে কিন্তু আমি অনেক ইন্টারেস্টিং লিস্ট খুব ইজিলি ক্রিয়েট করে ফেলতে পারতেছি। So is it something like map? Is it something like map? Yeah. সো পাইথনের যে ফাংশনাল ম্যাপ ফাংশনটা আছে, Maybe Python, maybe Java, doesn't matter. well, not necessarily, not Like necessarily, because ম্যাপ filter and map. ফাংশনে আমরা কি করি, ম্যাপ ফাংশন ইনপুটে একটা আরেকটা ফাংশন দিয়ে দেই, এন্ড ওই ফাংশনের সরি একটা লিস্ট দিয়ে দেই, দেন একটা ফাংশন দিয়ে দেই, দেন ওই ফাংশনটা প্রত্যেকটা এলিমেন্টে অ্যাপ্লাই হয়। ইজ দ্যাট দ্য ম্যাপ ফাংশন? Yeah. And it's like a combination of map and filter. Right. So I probably don't understand what you actually mean by the question, but this is just a fancy way of creating a list. Okay. So for example এখানে আমরা কি করতেছি, 2 থেকে 20 এর আগ পর্যন্ত নাম্বারগুলো জেনারেট করতেছি এবং প্রত্যেকটা স্টেপে 3 করে বাড়াচ্ছি। সো আমি বলতেছি যে প্রথম ভ্যালুটা হবে 2, তারপরে কত করে বাড়বে 3, সো পরে ভ্যালুটা হবে 5, এবং প্রত্যেকবার কিন্তু আমি আইটাকেই নিচ্ছি, অ্যাপেন্ড করতেছি এই লিস্টের মধ্যে, বাট আই কুড মডিফাই ইট হিয়ার। সো আমি আই না নিয়ে প্রত্যেকবার i+2 নিতে পারতাম। সো আমি যদি আই ইন রেঞ্জ বলি 10, সো এখানে জেনারেট হবে কি 0 থেকে 9 পর্যন্ত, বাট প্রত্যেকবার ওই আইটাকে না নিয়ে অ্যাপেন্ড করবে কত, i+2 কে অ্যাপেন্ড করবে। সো উই কুড মডিফাই ইট হিয়ার। তার কিন্তু ভ্যালুগুলা 2 3 4 2 থেকে স্টার্ট হবে। সো বেসিক্যালি ট্রান্সলেট হচ্ছে ভ্যালুটা। সিমিলারলি আমি টাপলও ক্রিয়েট করতে পারি লিস্ট কম্প্রেনশন ইউজ করে। সো আমি একটা টাপলের কনস্ট্রাক্টরের মধ্যে যদি একটা লিস্ট কম্প্রেনশন দিয়ে দিই তাহলে কিন্তু একটা টাপল ক্রিয়েট করে দিবে আমাকে এখানে। I could do the same for a set. সো সেটের নোটেশনে আমরা আমাদের ছিল কি কার্লি ব্রেসেস। সো আমি সেটের ক্ষেত্রেও আমি সেম কাজ বলে দিতে পারতাম যে লেটস সে আমার ওই যে লিস্ট কম্প 3, এই যে এখানে যে ভ্যালুগুলো আছে এবার কিন্তু আমি রেঞ্জ ইউজ করতেছি না, আর এবার আমি আরেকটা লিস্ট ইউজ করে সেই লিস্টের আইটেমগুলোকে অ্যাপেন্ড করতেছি আমি এই সেটের মধ্যে। And obviously this set is going to exclude the repetitions if there are any, but there are no repetitions here. And interestingly, I can also create dictionaries by using this comprehension notation. So this is a dictionary comprehension. তো এখানে কি হচ্ছে, আমার হাউস নেমস নামে একটা লিস্ট আছে যেখানে আমার 4টা হাউস আছে, এন্ড আমি যেই ডিকশনারিটা বানাচ্ছি সেই ডিকশনারিটাতে নেমটা কোথায় থেকে পাবো। সো ইফ ইউ অবজার্ভ হিয়ার, ফর নেম ইন হাউস নেমস, সো প্রত্যেকবার কি করবে, আমার এই হাউস নেম থেকে একটা একটা করে নাম নিবে এবং ওই নেমের ভ্যালুটা অ্যাসাইন করবে কত, 0। সো ডিকশনারির ভ্যালুটার মাঝখানে আমরা কোলন দেই, কি আর ভ্যালুর মাঝখানে কোলন দেই। সো ওই নেমের ভ্যালুটা হবে 0। সো আমি যদি এই ডিকশনারিটা ক্রিয়েট করার পর এটা প্রিন্ট করি তাহলে আমরা এরকম একটা ডিকশনারি দেখতে পাবো। রাইট। সো দেন if we want to, we can say যে house points Gryffindor plus equal to 50. Right. So if I run this and then print it,
সো দেখতে পাচ্ছেন যে গ্রিফিন্ডরের হাউসের ভ্যালু পয়েন্টস বেড়ে গেছে। সো দ্যাট ওয়াজ দ্য বেসিক ডেটা স্ট্রাকচারস। আমরা মেইনলি 4টা ডেটা স্ট্রাকচার দেখছি: লিস্ট, টাপল, সেট, ডিকশনারি। অ্যান্ড তাদের কনস্ট্রাক্ট গুলা খুবই ফ্লেক্সিবল, খুব ইজিলি একটার সাথে আরেকটা ইন্টিগ্রেট করা যায়। এখন আমরা যেটা দেখবো, আমরা জাস্ট খুব কুইকলি দেখবো যে পাইথনের ওওপি বা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর কনসেপ্টটা কেমন। ইয়েস, লাস্টে কি টুপলের এটা কি একটু রিক্যাপ করা যাবে কুইকলি, মানে যদি লাস্টের দিকে অথবা এখন? টাপল, হ্যাঁ টাপলটা হ্যাঁ শিওর। সো টাপলের ব্যাপারে আমরা যেটা বলছিলাম যে টাপল ইজ, আপনার টাপলকে লিস্টের মতোই চিন্তা করতে পারবেন। সো টাপল ইজ আ লিস্ট, সো এখানে আপনার রিপিটেশন থাকতে পারবে ভ্যালুর, বাট এটার অর্ডারটা ফিক্সড। একবার আপনি যে অর্ডারে ক্রিয়েট করে ফেলবেন সেই অর্ডারটাই ফিক্সড থাকবে। ইনফ্যাক্ট একবার একটা টাপল ক্রিয়েট করার পরে সেই টাপলের ভ্যালুটা আর চেঞ্জ করা যাবে না। সো একটা জিনিস একটু কনফিউজিং। সো আমি এই লাইনের পরে আমি নতুন, আমি সেম ভেরিয়েবলকে বলতে পারবো যে মাই টাপল ইকুয়াল টু, আমি নতুন একটা টাপল ক্রিয়েট করতে পারবো। সো তখন মনে হইতে পারে যে কই, আমি তো মাই টাপলকে চেঞ্জ করে ফেলছি। দ্যাটস নট হোয়াট আই মিন হোয়েন আই সে সামথিং ইজ মিউটেবল। সো ফর এক্সাম্পল, আমরা যদি এই দুইটা লাইন খেয়াল করি, তো জাভাতে যে অবজেক্টের রেফারেন্সের যে কনসেপ্ট আছে সেটা কিন্তু পাইথনেও আছে। সো আমি যখন বলতেছি যে মাই টাপল ইকুয়াল টু দিস, তো এই মাই টাপলটা কি জিনিস? মাই টাপল ইজ জাস্ট আ রেফারেন্স, ইটস নট দ্য অবজেক্ট। তো আমি যখন এইটা ক্রিয়েট করতেছি র্যামে কোনো একটা জায়গায়, আমার একটা এরকম হয়তো বা কন্টিগুয়াস মেমোরিতে এরকম একটা টাপল ক্রিয়েট হচ্ছে, অ্যান্ড মাই টাপল ইজ জাস্ট রেফারিং টু দ্যাট অবজেক্ট। পরের লাইনে যখন আমি বলতেছি যে মাই টাপল ইজ ইকুয়াল টু, my tuple is equal to 1, 2, it is creating a new object, and my tuple যে ওইটাকে রেফার করতেছিল ওইটা এখন বাদ, ও এখন এটাকে রেফার করা স্টার্ট করবে। দ্যাটস হোয়াট ইজ হ্যাপেনিং। বাট হোয়েন আই সে ইটস ইমিউটেবল, ইট মিনস আমি এইখানে গিয়ে এই 6টাকে চেঞ্জ করে লেটস সে আমি এটাকে 9 বানাইতে পারবো না, বা এখানে গিয়ে এই 2টাকে আমি 3 বানাইতে পারবো না। দ্যাটস হোয়াট মিউটেবিলিটি এন্ড ইমিউটেবিলিটি মিনস। বাট অবভিয়াসলি আই ক্যান চেঞ্জ দ্য রেফারেন্স। অ্যান্ড আমি যদি এই টাপলটা লেটস সে এটি আবার রান করি, আমি যদি ওই টাপলটার এই যে প্রথম নাম্বারটাকে আমি যদি চেঞ্জ করতে চাই, তখন কিন্তু একটা এরর দিবে, কারণ আমি টাপলের ইন প্লেস কোনো ভ্যালুকে চেঞ্জ করতে পারবো না। সো ডিড দ্যাট অ্যানসার ইওর কোয়েশ্চেন? ইয়েস ভাইয়া, ইয়েস। ভাইয়া লিস্ট কম্প্রিহেনশন 3 একটা এক্সাম্পল দেখেছিলেন, ওটা আরেকবার এক্সপ্লেন করবেন? So list comprehension 3. So this is to just show you যে আমরা যে এইখান থেকে যে ভ্যালুগুলো রিটার্ন পাচ্ছি, এই লুপ বলতেছি, দিস ইজ নট নেসেসারিলি লুপ, বাট এই অংশ থেকে যে ভ্যালুগুলো আমি রিটার্ন পাচ্ছি সেই ভ্যালুটাকেই যে আমার অ্যাপেন্ড করতে হবে এমন কোনো কথা নাই। সো লিস্ট কম্প্রিহেনশন 2 তে কি হচ্ছিল, এই লুপটা আমাকে যেগুলো রিটার্ন করতেছে যে 2, 5, 8, ওইগুলাই কিন্তু আমি ইনপুট নিচ্ছি। ইনফ্যাক্ট আমি যদি 3টাকে একটু চেঞ্জ করি, সো 3টাকে ঠিক 2 এর মতোই বানাইছি পুরাটা। সো 2 এর ভ্যালুগুলাই হবে, জাস্ট আইটাকে নেওয়ার বদলে আমি i+1টাকে নিব। এন্ড এটাকে যদি রান করি তাহলে দেখবেন যে আগেরটার থেকে জাস্ট একটু ডিফারেন্ট এই নতুন লিস্টটা, যে 2 এর বদলে 3 নিচ্ছে, 5 এর বদলে 6 নিচ্ছে। অর্থাৎ এই লুপের অংশটা কিন্তু অ্যাকচুয়ালি আমাকে এই লিস্টটাই রিটার্ন করতেছে, বাট অ্যাপেন্ড করার সময় আমি ওই ভ্যালুগুলাকে অ্যাপেন্ড না করে প্রত্যেকবার +1 ভ্যালুটাকে অ্যাপেন্ড করতেছি। ক্লিয়ার ভাইয়া, থ্যাংক ইউ। Okay. Any more questions from here? So if there are no questions, we can proceed to the next section. Object-oriented programming. So obviously there, মানে এই টপিকটা অনেক বড়, we can spend weeks behind object-oriented programming. But since you people already have a basic idea from Java, I will just show you a few syntactic differences so that you can start reading classes written by others. তো পাইথনে আমরা একটা ক্লাস ডিফাইন করতে আমরা লিখি ক্লাস, এন্ড সেই ক্লাসটার নাম দিলাম আমি ডাক। আমার যদি কোনো ইনহেরিটেন্সের ব্যাপার স্যাপার থাকে তাহলে আমি ব্র্যাকেটের মধ্যে যাকে ইনহেরিট করবে তার নাম লিখে দিব, বাট ইনহেরিটেন্সের ব্যাপার না থাকলে ওই ব্র্যাকেটটা দেওয়া নেসেসারি না।
আমরা জানি যে ক্লাসে দুই ধরনের প্রপার্টি থাকতে পারে, একটা হলো অবজেক্ট ভেরিয়েবল আর একটা হলো ক্লাস ভেরিয়েবল বা ক্লাস অ্যাট্রিবিউট, অবজেক্ট অ্যাট্রিবিউট। তো আমার যদি কোনো ক্লাস অ্যাট্রিবিউট থাকে সেটা আমি ক্লাসের একদম গ্লোবাল স্কোপেই আমি ওইটার নামটা লিখে দিতে পারি, যে সকল ডাকের জন্য তাদের সাইন্টিফিক নেম লেটস সে অ্যানাজিডায়। বাট আমার যদি কোনো যেমন জাভাতে আমি কি করি, অবজেক্টের যেই প্রপার্টি গুলো থাকে সেগুলোও কিন্তু আমি ক্লাসের মধ্যেই বলে দিই। বাট পাইথনে দ্যাটস নট হোয়াট উই ডু। আমরা ইনিট নামে একটা ফাংশন থাকে হুইচ বেসিক্যালি ওয়ার্কস লাইক দ্য কনস্ট্রাক্টর। সো অন্য ল্যাঙ্গুয়েজে কনস্ট্রাক্টরের নিয়ম কি, কনস্ট্রাক্টরের নাম হইতে হবে আমার ক্লাসের নামের সেম নেম। বাট পাইথনে দিস হ্যাজ টু বি আন্ডারস্কোর আন্ডারস্কোর ইনিট আন্ডারস্কোর আন্ডারস্কোর, এবং আন্ডারস্কোর আন্ডারস্কোরকে আমরা ডান্ডারস্কোরও বলি অনেকে সংক্ষেপে। সো ডি ফর ডাবল and then underscore, so it's underscore init. So this is our constructor, এবং প্রত্যেকটা ক্লাস ফাংশনের বা মেথডেরই ফার্স্টের ইনপুটটা আমরা সেলফ লিখি। এটার কারণ হলো জাভাতে একটা গ্লোবাল ভেরিয়েবল থাকে দিস। সো কারেন্ট ইনস্ট্যান্সটাকে রেফার করতে আমরা দিস ইউজ করি, সো দিস ডট নেম। অ্যান্ড ওই দিসটা গ্লোবাল, দ্যাট ইজ আপনার ওই ক্লাসের যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করা যায়। বাট পাইথনে ওই ওই দিসটাকে আমরা নর্মালি সেলফ বলি, সো কারেন্ট ইনস্ট্যান্সটাকে, এবং এইটাকে প্রত্যেকটা ফাংশনের শুরুতে পাস করে দিতে হয়। সো দ্যাটস দ্য কনভেনশন দ্যাট উই হ্যাভ টু দ্য ফার্স্ট। সো দিস ইজ জাস্ট হাউ দ্য সিনট্যাক্স ইজ, যে আমাদের ফার্স্টের ইনপুটটা সেলফ লিখতে হবে বারবার, এন্ড দেন বাকিগুলো দিব। সো আমি যদি চাই যে আমার কনস্ট্রাক্টরের জন্য আমি নেম এন্ড এইজ থাকবে, এন্ড দেন আমি ওই যে জাভা হইলে কি লিখতাম, দিস ডট নেম ইকুয়ালস টু নেম, পাইথনে বলতেছি সেলফ ডট নেম ইকুয়াল টু নেম, দেন দিস ডট এইজ সমান এইজ, সেলফ ডট এইজ ইকুয়ালস টু এইজ। দেন আমি অন্য ক্লাসের যে মেথড গুলো সেগুলো ডিফাইন করে দিতে পারি। সো আমি নর্মালি যে মেথড ডিফাইন করি ডেফ লিখে সেইভাবে, and this is a method that will take no inputs, but however যেহেতু এটা একটা ক্লাসের ভিতরে একটা মেথড, সো আমাদের সেলফটা কিন্তু লিখতে হবে। এন্ড জাভাতে যে একটা মেথড আছে টু স্ট্রিং কি করে বলে দেয় যে অবজেক্টটাকে কিভাবে প্রিন্ট করতে হবে। পাইথনে আছে ডান্ডার str, সো আন্ডারস্কোর আন্ডারস্কোর str, এন্ড দিস ওয়ার্কস এজ দ্য, এটা বলে দেয় যে প্রিন্টের মধ্যে যদি কখনো আমি কোনো ডাক প্রিন্ট করতে চাই তাহলে কিভাবে প্রিন্ট করবে। এন্ড এরকম অনেকগুলা আন্ডারস্কোর ফাংশন আছে পাইথনে, যেগুলা কিছু স্পেশাল মেথডস, এবং এগুলো আস্তে আস্তে উইথ এক্সপিরিয়েন্স ইউ উইল গেট টু লার্ন অ্যাবাউট দেম, বাট দে আর নট নেসেসারি ফর আওয়ার কারেন্ট আন্ডারস্ট্যান্ডিং। তো আমি এখন নতুন একটা ডাক ক্রিয়েট করতে পারি, সো আমার বলতে হবে না যে ডাক ডাক ইকুয়ালস টু নিউ ডাক। পাইথনে খুবই সিম্পলি আই ক্যান জাস্ট রাইট ডাক ইকুয়াল টু ডাক। So this is my variable name with small letter d and এটা capital letter D for the class name duck, and init কি কি নিচ্ছিল, সেলফটা আমাকে পাস করতে হবে না, আমাকে সেলফটা অটোমেটিক্যালি পাস হয়। I just need to pass the name and age. So আমি নাম দিচ্ছি মার্টিন and age দিলাম let's say 1 year, and I can just run it, and this is essentially creating a duck instance for me. Then I can call the sound method from duck, and this is going to say quack quack. And আমি যদি কখনো প্রিন্ট করতে চাই ডাক, তাহলে এই str ফাংশনটাতে যেইভাবে প্রিন্ট যেই স্ট্রিংটা রিটার্ন করার কথা ঠিক সেই স্ট্র্যাটেজিটা ফলো করে কিন্তু আমাকে এটা প্রিন্ট করে দিবে। সো মার্টিন ইজ আ ডাক অফ এজ 1. সো ইফ ইউ সি হিয়ার, নেম ইজ আ ডাক অফ এজ self.age. And there is a function in Python that we can use to check if an instance or a variable is an instance of a certain class. So we can ask, is instance duck of duck? And the answer will be true. If we say, for example, is duck an string, it would be false, because duck is obviously not a string. Do you have any questions from here? So obviously we are skipping lots of things, but we are just trying to keep the session short. We don't have any questions, right? No, yeah. Okay. In that case,
সো আমরা একটু তখন আমি বলছিলাম যে আমরা ইমেজেস আর এসেনশিয়ালি টেন্সরস অর ম্যাট্রিসেস অর ডেটা নাম্বারস। সো সেটা আমি ভিজুয়ালাইজ করার জন্য আই হ্যাভ রিটেন দিস ফাংশন হুইচ ইজ বেসিক্যালি জাস্ট boilerplate code, so you don't have to essentially understand it right now. But what it does is it takes a tensor or lots of pixels and ওই পিক্সেল গুলাকে ডিসপ্লেতে শো করতে হেল্প করে এই ফাংশনটা। সো এই শো ইমেজ ফাংশনের মধ্যে আমি কিছু ডেটা দিব, ও আমাকে একটা ইমেজ প্রিন্ট করে দিবে। সো ডেটাটা কেমন হবে, লেটস সে আমার একটা লিস্ট আছে। সো দিস ইজ আ লিস্ট অফ এ লিস্ট। আমরা একটু আগে পাইথনের লিস্ট দেখছি, সো দ্যাট ওয়াজ ওয়ান ডাইমেনশনাল লিস্ট, বাট পাইথন লিস্ট ক্যান বি টু ডাইমেনশনাল, থ্রি ডাইমেনশনাল অর মাল্টি ডাইমেনশনাল অ্যাজ ওয়েল। এন্ড এই লিস্টের মধ্যে রো আছে কয়টা, দুইটা, এবং কলাম আছে কয়টা, দুইটা। এন্ড we can treat it as an image. So আমি যদি ওই আগের সেই show image ফাংশনটার মধ্যে ইমেজ 1টা পাস করি, তাহলে you will see an image like this. So এখানে গ্রে কেন, because this is valued 0.5. 0 means completely black and 1 means completely white. So আমরা কিন্তু এই নাম্বারগুলোকে চেঞ্জ করে, so let's say আমি এই পিক্সেলটাকে ব্ল্যাক বানাই ফেলতে চাই, so এই 1.0টাকে কেটে আমি I can say 0.0, and if I run this, this pixel is has turned black. And what about colorful images? So এই পিক্সেল প্রত্যেক এই ইমেজটার প্রত্যেকটা পিক্সেলে জাস্ট একটা সিঙ্গেল ভ্যালু দিলেই হয়ে যেত, which is essentially the নামটা ভুলে গেছি, but it's basically just the I can say the blackness or the whiteness. But in RGB খেয়াল করেন যে আমাদের কিন্তু এখন 3 ডাইমেনশনাল হয়ে গেছে আমাদের ডেটাটা কাইন্ড অফ, এন্ড প্রত্যেকটা পজিশনে, পিক্সেলের পজিশনে এখন কিন্তু আমাদের একটা অ্যারে পাস করতে হইতেছে ইনস্টেড অফ এ সিঙ্গেল নাম্বার। যেমন এইখানে যে এটা হলো আমার যদি ফার্স্ট পিক্সেল কনসিডার করি এটাকে, সো এটা রেড ভ্যালু হলো 1, গ্রিন ভ্যালু 0, ব্লু ভ্যালু 0। সো এসেনশিয়ালি দিস পিক্সেল ইজ গোইং টু বি রেড, তারপরে পিক্সেলটা দিস ইজ গোইং টু বি ব্লু, বিকজ এটার ব্লু পিক্সেলটা 1 এন্ড বাকি দুইটা 0। ক্যান এনিওয়ান টেল মি এই পিক্সেলটা, থার্ড পিক্সেলটা কোন কালারের হবে? হোয়াইট। হোয়াইট, বিকজ এটা রেড, গ্রিন, ব্লু তিনটাই অন। And can you tell me what this value is going to look like? Wait, this one, sorry, purple, right? So if I, so this is just to demonstrate you that actually images are nothing but numbers or tensors. So do you have any questions from here? No. Okay, so since you don't have questions, so আমরা এর আগে টেন্সর theoretically টেন্সর কি দেখতে কেমন, we have explored that. Now what I want to do is to show you how to work with the torch. So আমরা এতক্ষণ পাইথন দেখলাম, আমরা এখন pytorch-এ আসতেছি। Is it okay if we extend the workshop a little bit more? So আমাদের 2 ঘন্টায় শেষ করার কথা ছিল। Is it okay for you all if it exceeds that time? Yes, Yes. Sure ভাই। All right, thank you. So pytorchটাকে আমরা যখন ইম্পোর্ট করব, we need to write import torch. So pytorchটা ইনস্টল করবেন কিভাবে, এগুলা নরমালি আমাদের নিজেদের লোকাল মেশিনে কাজ করতে গেলে আমাদের সেটআপ করতে হয়, ডাউনলোড করতে হয়, ইনস্টল করতে হয়, বাট গুগল কোল্যাবে আমাদের লাকিলি এই সব কিছু অটোমেটিকলি সেটআপ করাই থাকে। সো বিগিনার লেভেলে কিন্তু আমাদের গুগল কোল্যাব ইউজ করলে অনেক সুবিধা আছে, এন্ড নট অনলি গুগল কোল্যাব, দেয়ার আর আদার সার্ভিস প্রোভাইডার্স অ্যাজ ওয়েল, বাট we have preferred to use Google Colab for the time being. এবং লাস্ট ক্লাসে হাসিব ভাই আমাদেরকে নাম পাইতে কিভাবে আমরা র্যান্ডম সিটস বলে দিতে পারি সেটা আমাদের শো করছিল, বাট আজকে যেহেতু আমরা নামপাই ইউজ করতেছি না, we are going to do the same thing but in pytorch. তো সবার আগে আমরা দেখব একদম স্কেলার, একটা স্কেলার ভ্যালু কিভাবে আমরা টর্চে ক্রিয়েট করতে পারি। তো এখন কোয়েশ্চেন হলো যে পাইথনের লিস্ট দিয়েই তো আমরা টেন্সর বানাই ফেলতে পারতেছি। দিস ইজ আ টেন্সর, তাই না? দিস ইজ আ টেন্সর, দিস ইজ অলসো টেন্সর, যদিও ডেটা স্ট্রাকচারটা হলো পাইথনের লিস্ট, বাট দিস আর টেন্সরস। বাট লিস্ট কেন আমরা ইউজ করব না? তার কারণ হলো যে পাইথনের লিস্টে অনেক অনেক বেশি ফিচার দেয়া, তার মধ্যে একটা ফিচার হলো মিউটেবিলিটি, যে ফিচারগুলা আমাদের এই ইউজ কেসে দরকার নাই, এবং ওই ফিচারগুলোর কারণে আমাদের ট্রেনিং টাইম স্লো হয়ে যেতে পারে। সো
if we wanted to, and if we were actually courageous enough or brave enough, we could try to train a neural network model using Python lists, but that's going to take weeks, if not months, for even simple works. So we don't want to do that. সো আমরা এটার পরিবর্তে আমরা কি করতে পারতাম, হাসিব ভাই আমাদের লাস্ট ক্লাসে নামপাই দেখাইছে, আমরা চাইলে নামপাই ইউজ করতে পারতাম, বাট নামপাইয়েরও প্রবলেম আছে। নামপাই শুধু সিপিইউ এর উপর কাজ করে, জিপিইউ তে কাজ করে না। তো সেই প্রবলেমটা সলভ করতেছি আমরা পাইটর্চের টেনসর ইউজ করে। সো আমরা একটা টেনসর ক্রিয়েট করতে পারি এইভাবে যে টর্চ ডট টেনসর, এবং ওই ফাংশনের মধ্যে আমরা বলে দিতে পারি এই একটা নাম্বার দিয়ে দিতে পারি, লেটস সে 1.0, এন্ড আমরা যদি এক্স এর সো যে কোনো টেনসরের একটা প্রপার্টি থাকে শেপ, আমরা সেই শেপটা দিয়ে আমরা ওই টেনসরটা শেপ জানতে পারি। সো যেহেতু দিস ইজ জাস্ট আ নাম্বার, আ স্কেলার ভ্যালু, এবং এটা ডাইমেনশন 0, সো দিস ইজ নট গোয়িং টু হ্যাভ এনি শেপ। এটার শেপের অ্যারেটা এমটি রিটার্ন হবে। ইনফ্যাক্ট আমরা যদি এক্সটাকে প্রিন্ট করে দেখি, এক্স ইজ জাস্ট আ সিঙ্গেল স্কেলার ভ্যালু। আমরা যদি একটা ওয়ান ডাইমেনশনাল অ্যারে ক্রিয়েট করি, সো এটা একটা অ্যারে 1 2 3, সো উই আর ডুইং x ইকুয়াল টু টর্চ ডট টেনসর। সো এসেনশিয়ালি আমরা একটা লিস্ট থেকে একটা টেনসর ক্রিয়েট করতেছি। এক্সটাকে যদি প্রিন্ট করি, ডিফারেন্সটা খেয়াল করেন যে এখানে কিন্তু এই 1 2 3 এর দুই পাশে দুইটা স্কোয়ার ব্র্যাকেটস আছে, বাট আগের বার কিন্তু এখানে এই যে যখন আমরা এক্সটাকে প্রিন্ট করছি ওই স্কোয়ার ব্র্যাকেটটা ছিল না। That's because this is not a list or a কি বলে one dimensional data. This is zero dimensional data, a single value or a scalar. In fact, দেখেন আমাদের যদি এই লিস্টের মধ্যে শুধু 1 থাকতো, 2 3 ও না থাকতো, তাও কিন্তু ডিফারেন্সটা দেখেন যে এই 1 এর দুই সাইডে কিন্তু ব্র্যাকেট আছে, বাট এইখানে যে এক্সটা আগেরটা ওইটা কিন্তু দুই সাইডে ব্র্যাকেট নাই। এন্ড আমরা যদি এই এক্স এর শেপ পাস করি, যে এই ওয়ান ডাইমেনশনাল ডেটার শেপ কি, এখানে দেখেন শেপ বলতেছে 1, বাট এখানে শেপটা ছিল এমটি। and 1.0 comma 2.0 4.0 আমরা যদি এরকম একটা লিস্ট টেনসর ক্রিয়েট করি, সেটার শেপ দেখবো যে এটার শেপ বলতেছে কত 3। কেন? কারণ ফার্স্ট যে ডাইমেনশনটা সেই ডাইমেনশনে 3টা এলিমেন্ট আছে, এন্ড আমরা এটাকে কলামও চিন্তা করতে পারি যে আমাদের যে ভেক্টরটা আছে বা যে টেনসরটা আছে সেখানে কলাম সংখ্যা 3। আমাদের যে সবসময় এইভাবেই টেনসর ক্রিয়েট করতে হয় তা না, আমাদের যদি অলরেডি একটা পাইথন একটু আগে লিস্ট কিভাবে ক্রিয়েট করে দেখছি, আমাদের একটা লিস্ট ক্রিয়েট করা থাকে এ, সেই এ থেকেও কিন্তু আমি একটা টেনসর ক্রিয়েট করতে পারি। সো এক্স ইকুয়াল টু টর্চ ডট টেনসর এ। সো আমি ওই এটাকে এই টেনসর ফাংশনটা ওই লিস্টটাকে কনভার্ট করে টেনসর বানাই দিবে আমাকে, এন্ড এক্স এর টাইপ হবে টেনসর। সো আমরা যদি এক্স এর যে কোনো সময় যদি এক্স এর টাইপ পাস করি, আমাকে বলবে যে এটা হলো একটা টর্চের টেনসর। সো আমাদের একটা মাল্টি ডাইমেনশনাল ডেটাও থাকতে পারতো, সেই ক্ষেত্রেও এক্স এর শেপ যদি এখন আমি দেখতে যাই, আমাকে বলতেছে যে এই টেনসরটার শেপ হলো 4,3। সো হাউ ক্যান উই রিড দিস সাইজ অ্যারে? সো 3 সিগনিফাইজ যে আমার 3টা কলাম আছে, এন্ড 4 সিগনিফাইজ যে আমার 4টা রো আছে। there is a function in torch, so আমরা torch.tensor ইউজ করতে এত সময় called zeros, যেটা দিয়ে আমরা অল জিরোস একটা টেনসর ক্রিয়েট করতে পারবো। সো এটার আমরা শেপটা বলে দিচ্ছি যে দুইটা রো থাকবে, 3টা কলাম থাকবে, আমাকে জিরোস নামে একটা টেনসর ক্রিয়েট করে দাও, এন্ড দিস ইজ ডুইং দ্যাট, 2 রো 3 কলামের অল জিরোস ভ্যালুস। এন্ড এটার শেপ যদি আমরা আস্ক করি, ইটস গোইং টু বি 2,3 বিকজ দ্যাটস হোয়াট উই ওয়ান্টেড। Similarly, there is a function called ones, which as we can already guess, it returns all ones instead of zeros in the previous case. And we can also create a tensor of random values, and সেটার shape আমরা বলে দিতে পারি। So this is how we call we create a shape of random values. So we just call torch.rand, and this is going to return 3 rows and 4 columns of random values, and all the random values will be bounded from 0 to 1. টর্চের যে অ্যালাউড ডেটা টাইপ, সো সব ডেটা যে ডেটা টাইপ অ্যালাউ সাপোর্ট করে তা না, এই নির্দিষ্ট সংখ্যক কিছু ডেটা টাইপ সাপোর্ট করে টর্চ। এবং একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমাদের টর্চের যে এই টেনসরগুলা, এই টেনসরগুলা কিন্তু সবগুলা ভ্যালু সেম টাইপের হইতে হবে। যেমন পাইথনের লিস্টে আমরা চাইলেই
স্ট্রিং ইন্টিজার মিক্স আপ করে ফেলতে পারি, বাট টেন্সরে সবগুলো সেম সাইজেরই হইতে হবে। সো ইচ টেন্সর উইল হ্যাভ আ ডেটা টাইপ, ইট ক্যান হ্যাভ বুলিয়ানস, ইট ক্যান হ্যাভ ডিফারেন্ট সাইজ অফ ইন্টিজার্স, ইট ক্যান হ্যাভ ডিফারেন্ট সাইজ অফ ফ্লোট ভ্যালুস অর ডাবল ভ্যালুস। এন্ড আমরা এই ডেটা টাইপটা কিভাবে বের করতে পারি, আমরা যদি ওই র্যান্ডম নাম্বার যে জেনারেট করছিলাম, সো যে কোনো টেন্সরের ডি টাইপ নামে একটা প্রপার্টি থাকে এবং সেটা কল করলেই আমরা ওইটা টাইপটা জানতে পারবো। এবং আমরা যখন লেটস সে এই যে ওয়ান্স ক্রিয়েট করতেছি, সো 3-4 সাইজের আমরা শুধু একটা টেন্সর ওয়ানের একটা টেন্সর ক্রিয়েট করতেছি, সো সবগুলো এলিমেন্ট ওয়ান থাকবে। সেটা ডেটা টাইপটা আমরা ক্রিয়েশন টাইমে বলে দিতে পারি যে এটা ডেটা টাইপটা ইন্টিজার হইতে হবে। সো এখানে যদি খেয়াল করেন যে এই ইন্টিজার গুলা, এই ওয়ান গুলা কিন্তু সব ইন্টিজার্স, বাট পরের কেসে যদি আমি বলে দিই যে ডেটা টাইপটা ফ্লোট হইতে হবে, ইন দ্যাট কেস প্রত্যেকটা 1 is followed by a dot, which means 1.0 basically. So these values are actually floating numbers. And আমরা চাইলেই একটা টাইপ থেকে আরেকটা টাইপে চেঞ্জ করতে পারি। সো ফর এক্সাম্পল, সো আমার র্যান্ডস নামে একটা টেন্সর ছিল উপরে, সেটার আমি ডেটা টাইপটা চেঞ্জ করে ইন্টিজার বানাইছি। সো আমি লিখছি র্যান্ডস ডট টু এন্ড ডেটা টাইপের ভ্যালু দিয়ে দিছি টর্চ ডট ইন্টিজার, এন্ড সবগুলাকে ও রাউন্ডেড করে জিরোতে নিয়ে আসছে, বিকজ অবভিয়াসলি 0 পয়েন্ট সামথিং কে রাউন্ড করলে বা ট্রিম করলে ওটা 0 হয়ে যাবে ইন্টিজারে কাস্ট করলে। সো এই টু ফাংশনটা দিয়ে আমরা যে কোনো ডেটা টাইপ একটা ডেটা টাইপ থেকে আরেকটা ডেটা টাইপে চেঞ্জ করতে পারি ভ্যালুগুলা। টেন্সরের সাথে যোগ বিয়োগ গুণ ভাগ করা যায়। টেন্সরের সাথে আমি যদি একটা টেন্সর ক্রিয়েট করি, সো এখানে প্রত্যেকটা এলিমেন্টে, সো এটার শেপ হলো, আমি ক্রিয়েট করতেছি একটা বাট প্রিন্ট করতেছি আরেকটা। সো এখানে প্রত্যেকটা এলিমেন্টে 0 আছে। সো ইফ আই রাইট x plus 1, what it is going to do, it is going to add 1 at each value. সো এলিমেন্ট ওয়াইজ ওই 1টাকে, অর্থাৎ ম্যাট্রিক্সের সাথে যখন আমরা একটা স্কেলার গুণ করি তখন এই কাজটা হয় না, তখন একটা আইডেন্টিটি ম্যাট্রিক্সের সাথে যোগ হয়, বাট এইখানে ও এলিমেন্ট ওয়াইজ প্রত্যেকটা ভ্যালুর সাথেই অ্যাড করবে। বাট তার মানে x কিন্তু চেঞ্জ হয়ে যায় নাই, x কিন্তু স্টিল ইমিউটেবল। সো আমি জাস্ট x plus 1 কম্পিউট করছি, x কে কিন্তু চেঞ্জ করি নাই। আমি যদি x কে চেঞ্জ করতে চাইতাম তাহলে আমার লিখতে হতো x equal to x plus 1। সো এই ক্ষেত্রে কিন্তু ও কম্পিউটেশনটা করে x এর ভ্যালুটা চেঞ্জ হয়ে গেল। ডু ইউ পিপল হ্যাভ এনি কোয়েশ্চেনস আপ টু হিয়ার? সো we could have another tensor y. সো আমাদের একটা টেন্সর আছে x যেখানে সবগুলো 1, আরেকটা টেন্সর আছে y যেখানে সব র্যান্ডম ভ্যালুস, and we could create a new tensor z যেখানে x আর y এর সামেশনটা থাকবে। and you see যে z এর মধ্যে কিন্তু এগুলার সামেশনটা আছে। দেন শুধু যে প্লাস অপারেশনই সাপোর্ট করে তা না, গুণ ভাগ সব সাপোর্ট করে। ইনফ্যাক্ট পাইথন একটা অপারেটর আছে স্টার স্টার, যেটার মানে হলো এক্সপোনেনশিয়াল। সো নরমালি আমি যদি বলি যে 2 star star 3, পাইথন এটাকে ইন্টারপ্রেট করে 2 to the power 3। সো দিস ইজ গোইং টু প্রিন্ট 8। বাট আমি যদি কোনো টেন্সরের সাথে অপারেশনটা করি, ও এলিমেন্ট ওয়াইজ প্রত্যেকটা ভ্যালুকে স্কোয়ার করে দিবে। সো 1.718 এর স্কোয়ার হলো এটা, এরকম করে প্রত্যেকটা ভ্যালুর স্কোয়ার বের করে দিচ্ছে। I want to skip the broadcasting section and move on to the matrix multiplication section. আপনাদের মধ্যে কেউ যদি নামপাই জানেন এন্ড নামপাই ব্রডকাস্টিং বুঝেন, পাইটর্চের ব্রডকাস্টিং ফলোজ দ্য সেম ক্রাইটেরিয়া। ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন, সো আমার যদি একটা লেটস সে ভেক্টর আছে দিস ওয়ান, এন্ড আমার যদি একটা ম্যাট্রিক্স থাকে, সো I can use this function called matmul, which means matrix multiplication, and আমি জাস্ট দুইটা ম্যাট্রিক্স এন্ড ভেক্টরটাকে দিয়ে দিব, and this is going to compute their multiplication. So আমাদের কিন্তু ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের জন্য কোনো ফর লুপ ডুপ্লিকেট সবকিছু ইমপ্লিমেন্ট করতে হবে না, এভরিথিং ইজ গিভেন। এন্ড একটা ডিফারেন্স আমাদের খেয়াল করতে হবে যে যখন আমরা স্টার ইউজ করব তখন বেসিক্যালি যে জিনিসটা হয়, ব্রডকাস্ট করে আমাকে প্রত্যেকটা এলিমেন্টের সাথে, যেমন এই কলামের এই ম্যাট্রিক্সের ফার্স্ট কলামের সাথে এই 1 গুণ করছে, সেকেন্ড কলামের সাথে
2 গুণ করছে, এরকম করে আমাকে নতুন একটা ম্যাট্রিক্স রিটার্ন করছে। বাট ইফ আই ওয়ান্ট আ ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন টু হ্যাপেন, আই ক্যান অলসো ইউজ দ্য শর্টকাট অ্যাট। সো পাইটর্চে অ্যাট দ্য রেট এই সাইনটাকে ইমপ্লিমেন্ট করা ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন হিসেবে। সো টর্চ ডট ম্যাটমাল যে কাজটা করবে সেই কাজটাই অ্যাড করে দিবে। এন্ড আরেকটা জিনিস আমাদের জেনে রাখা ভালো, সেটা হলো যে উই ক্যান যে কোনো সময় তো যে কোনো সময় আমাদের যদি একটা ম্যাট্রিক্সের ট্রান্সপোজ বের করতে দরকার হয়, উই ক্যান ওই ম্যাট্রিক্স ওই টেনসরটার জাস্ট ডট বড় হাতের টি দিলেই ওই প্রপার্টিটার মধ্যে আমাদের ওই টেনসরটার একটা ট্রান্সপোজ আমাদেরকে রিটার্ন করবে। কি করে বলছেন আর একটু পরে বলুন। অ্যাট দ্য রেট হলো আমাদেরকে মাল্টিপ্লিকেশন ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করে দেয়। আচ্ছা, আর স্টার হচ্ছে যে স্কেলার মাল্টিপ্লিকেশন। স্কেলার মাল্টিপ্লিকেশন এলিমেন্ট ওয়াইজ করে, বাট যেহেতু এই দুইটার সাইজ সেম না, তো এখানে ব্রডকাস্টিং এর একটা কনসেপ্ট আছে। ব্রডকাস্টিং এর কনসেপ্টটা হলো যে এই অ্যারেটাকে ও বেসিক্যালি 3টা কপি করে, একটা কপির এটার সাথে গুণ করার জন্য, একটা কপি এটার সাথে, একটা কপি এটার সাথে। সো যেহেতু এটার কলাম নাম্বার সেম, তো এই জিনিসটা করা যাচ্ছে। এটার কলাম নাম্বার এটার কলাম নাম্বার সেম, বাট রো নাম্বারটা ডিফারেন্ট। সেই কারণে ও কি করে, এই 1 এর সাথে বেসিক্যালি এটার গুণ হয়, এটার গুণ হয়, এটার গুণ হয়, দেন এই 2 এর সাথে এটার গুণ হয়, এটার গুণ হয়, এটার গুণ হয়। সো এলিমেন্ট ওয়াইজ একটা মাল্টিপ্লিকেশন করে আর কি। আরেকটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, এন্ড দিস ইজ দ্য লাস্ট টপিক ইন দ্য পাইটর্চ সেকশন। সো স্কুইজিং এন্ড আনস্কুইজিং। সো স্কুইজিং এন্ড আনস্কুইজিং এর কনসেপ্ট হলো এরকম যে, let's say I have a list that looks like this 1 2 3 4. now আমি চাইলেই, so এই লিস্টের ডাইমেনশন কত, this is one dimensional data, right? আমি চাইলেই বলতে পারি this is a list of a list. so হইতে পারে না 2 dimensional ডেটাতে একটাই মাত্র রো আছে, that can happen. so I can consider it as a 2-dimensional object as well, and I can also consider it as a 3-dimensional data যেখানে একটা অবজেক্ট আছে যেটার ভিতরে একটা অবজেক্ট আছে। সো এই যে আমি একটা করে ডাইমেনশন বাড়াচ্ছি, এটাকে বলে আনস্কুইজিং 4D। আর আমি যদি এই লাস্টের ডাইমেনশনটা সরায় দেই, তাহলে 4D ডেটা থেকে আমি 3D ডেটা পাইলাম, এটাকে বলে স্কুইজিং। তো আমরা যদি আনস্কুইজিং আর স্কুইজিং একটু কোডের মধ্যে দেখার ট্রাই করি, আপনারা মাঝে মাঝে বিভিন্ন ইমপ্লিমেন্টেশন হুট করে দেখবেন যে আনস্কুইজ করতেছে, স্কুইজ করতেছে, এন্ড ইনিশিয়াল লেভেলে জিনিসটা একটু কনফিউজিং লাগতে পারে যে হোয়াট ইজ ইট ইভেন ডুইং। সো আমাদের একটা টেনসর আছে, যে টেনসরটার মধ্যে 1 2 3 4 এই 4টা ভ্যালু আছে, এবং আমরা যদি এটা শেপ প্রিন্ট করি, ও বলতেছে যে ডাইমেনশন 1 একটাই ডাইমেনশন, এবং ওই ডাইমেনশনে কয়টা এলিমেন্ট আছে, 4টা, 1 2 3 4। আমি যদি বলি যে প্রথম ডাইমেনশনে আনস্কুইজ করো, দেখেন কি করতেছে। আমি যদি এক্সটাকে আগে প্রিন্ট করি, সো খেয়াল করেন যে আগের বার এক্সটাকে প্রিন্ট করা হয় নাই। আগের বার এই লিস্টের দুই পাশে সিঙ্গেল ব্র্যাকেট ছিল, স্কোয়ার ব্র্যাকেট, বাট এখন কিন্তু আমি যদি এক্সটাকে আনস্কুইজ করার পর প্রিন্ট করি, দেখবেন যে ডাবল ব্র্যাকেট আছে, বিকজ দিস ইজ নাও 2-dimensional ডেটা। সো ইটস আ ম্যাট্রিক্স উইথ অনলি 1 রো, দ্যাটস হাউ ইউ ক্যান থিঙ্ক অফ ইট। দেন আমি চাইলে আরো আনস্কুইজ করতে পারতাম, বাট আমরা যদি এটা শেপটা দেখি এখন, যে এই আনস্কুইজ করাটার শেপ কি, দিস ইজ নাও 1,4. সো বিফোর ইট ওয়াজ অনলি 4, so it was 1-dimensional data with 4 elements, but now it is 2-dimensional data which has 1 element, and inside that element there are 4 elements. That's how you can think of it. Then আমরা চাইলে কি বলে সেকেন্ড ডাইমেনশনে আবারও আনস্কুইজ করতে পারতাম, এবং আবার আনস্কুইজ করে যদি আবারও আমরা শেপটা দেখি, এখন দেখবেন যে শেপটা কি হয়ে গেছে, 1,4,1 হয়ে গেছে। এবং আবার আমরা যেমন আনস্কুইজ করতেছি, আমরা চাইলে আবার স্কুইজও করতে পারবো। সো এক্স ডট স্কুইজ 0, তার মানে এই যে প্রথম ডাইমেনশনে যে একটা 1 আছে, আমরা চাই না যে এই ডাইমেনশনটা এক্সিস্ট করুক, সো সেক্ষেত্রে আমরা স্কুইজ করে দিতে পারি জিনিসটাকে। এন্ড এখন কিন্তু ওই আগের 1টা চলে গেছে। এখন যদি আমরা চাই যে এই পরের 1টাও চলে যাক, সেক্ষেত্রে আমাকে লিখতে হবে যে এক্স ইকুয়াল টু এক্স ডট স্কুইজ এন্ড সেকেন্ড শেপটা। আমি যদি এরপরে এখন যদি আমি এক্স এর শেপটা দেখি,
torch dot size 4 and squeezing এর আর আনস্কুইজিং এর এই ব্যাপারটা অন রিলেভেন্ট মনে হতে পারে যে we might never need this but this is relevant because pytorch এর যত মডিউল আছে মডিউল বলতে যত লেয়ার্স এন্ড যত কিছু আছে আমরা তো এই মডিউলগুলোতে ইনপুটস দিব সো লেটস সে ফার্স্ট লেয়ারে আমি ইমেজ ইনপুট দিব বাট আমি তো একটা ইমেজ দিব না আমি তো একটা ব্যাচ অফ ইমেজেস দিব সো অনেকগুলো ইমেজ একসাথে দিব সো এটা ডাইমেনশনটা কি হবে ইটস নট গোইং টু বি আ সিঙ্গেল ইমেজ ইটস ক্যান বি 32 ইমেজেস লেটস সে এন্ড ইমেজগুলো লেটস সে 64 গুণ 64 সাইজের শেপের সো আমার মডেলটা এমন ভাবে বানাবো যাতে এই মডেলটা অনেকগুলো ইমেজ একসাথে নিয়ে ট্রেন দিতে পারে বাট যখন আমার মডেলটা ট্রেন দেওয়া শেষ ফর এক্সাম্পল তখন আমার একটা সিঙ্গেল ইমেজ আছে এই ইমেজটাকে আমি এখন মডেলে পাস করতে গেলে মডেলটা আমাকে এরর দিবে বিকজ দ্য মডেল ইজ এক্সপেক্টিং সাম শেপ হিয়ার তো তখন এই ইমেজটাকে আমার আনস্কুইজ করে এটাকে সো নর্মালি আমার ইমেজটা কেমন ইমেজটা দেখতে হলো 64,64 বাট আমার মডেল কি চাচ্ছে আমার মডেল চাচ্ছে যে লটস অফ ইমেজেস সো সামথিং লাইক দিস যে সাম নাম্বার হিয়ার এন্ড দেন 64,64 সো আমার একটা ইমেজ হলো এরকম বাট মডেল এক্সপেক্টস এরকম তো তখন আমার আনস্কুইজ করে এখানে একটা এক্সট্রা ডাইমেনশন মাঝে মাঝে অ্যাড করা লাগে so that's why we need the squeezing and unsqueezing and obviously this is not the only time we might need this there are other times we need to use this as well but this is so that you understand what squeezing and unsqueezing is do you have any questions up here Alright, so if you don't have any questions now we can finally move to the data loading part কোডগুলো কি পাওয়া যাবে হ্যাঁ আমি এই নোটবুকটা আপনাদেরকে ডিসকর্ডে দিয়ে দিব ডিসকর্ডে আপনাদের একটা চ্যানেল আছে দেখবেন ওয়ার্কশপ 221 সেখানে আমি ডে 1 এর কন্টেন্ট অলরেডি দিয়ে দিছি ডে 2 এর কন্টেন্টও আপনারা ওইখানে পাবেন এন্ড আপনারা একটু কাইন্ডলি সবাই একটু ডিসকর্ডে নিজেদের নাম চেঞ্জ করবেন সবাই একটু আপনাদের ইন্ট্রোডাকশনটাও দিবেন এবং মাঝে মাঝে আপনাদের যে কোনো কোয়েরি বা যে কোনো কিছু থাকলে আপনি ডিসকাস করতে পারেন বা আপনি কোনো ইউ হ্যাভ টেকেন সাম নোটস দ্যাট আর that might be relevant to others not necessarily from this workshop even from other workshops or other parts you can also share those with us ডিসকর্ডের লিংকটা কি বললেন প্রোফাইল ডিসকর্ড প্রোফাইলের এটা ডিসকর্ডে আপনার ওই আমাদের যে সার্ভারটা ওই সার্ভারে গিয়ে আপনার নিকনেমটা চেঞ্জ করবেন যাতে আপনার নিকনেমে আপনার ফুল নেমটা থাকে যাতে সার্ভারে সবাই আপনাকে দেখলে চিনতে পারে যে আপনি কে আর ইন্ট্রোডাকশন নামে একটা চ্যানেল আছে ওখানে একটু আপনার একটা শর্ট ইন্ট্রোডাকশন দিবেন ওইটার ফরম্যাটটাও দিয়ে দিয়েছি যে কোন ফরম্যাটে ইন্ট্রোডাকশনটা দিবেন you don't have to strictly follow it but try to adhere to it ওকে ভাইয়া আজকে রেকর্ডিংটাও কি দিয়ে দিবেন আমরা ওয়ার্কশপ সবগুলো শেষ হওয়ার পরে আমরা ডিসাইড করব যে রেকর্ডিং গুলো দিব কিনা এন্ড দেওয়া হইলেও obviously that's not going to be for public use that's going to be uploaded only in the Discord server okay ভাইয়া but that might change in future so what I want to do now okay so can you see the screen so জি ভাইয়া ওকে সো এখন ফার্স্ট অফ অল ডেটা সেট ক্লাস আমাদের লাস্ট টপিক আজকের সেশনের এন্ড বাকি সবকিছু আগামী নেক্সট ক্লাসগুলোতে শিখবেন আমরা আজকে এইখানে স্টপ করব এন্ড এই জিনিসটা যেন বুঝি এর জন্য আমাদের পাইথন এন্ড পাইটর্চের কিছু বেসিক জিনিস আমাদের ক্লিয়ার করতে এত সময় লেগে গেল তো আমরা অনেকেই হয়তো অনেক কিছুই জানি অনেক কিছু বুঝি বাট পাইটর্চে আমাদের একটা স্পেসিফিক ওয়েতে চিন্তা করতে হবে একটা মডেল ট্রেনিং সম্পর্কে এন্ড সেই একটা বেস একটা পাইপলাইন আমি আপনাদেরকে একটু চিন্তা করার ট্রাই করবো এখন তো according to pytorch like not according to pytorch this is when we are programming using pytorch আমাদের চিন্তা করতে হবে যে there is some data set stored in our hard disk so আমাদের একটা হার্ড ডিস্ক আছে যেখানে আমাদের ডেটা সেট আছে and that data set can be labeled or not labeled সো লেবেল ডেটা সেট বলতে কি বুঝাচ্ছি যে বেসিক্যালি আমার ডেটার সাথে ওই ডেটাটার লেবেলটাও দেওয়া আছে যে এটা একটা ক্যাট সো কোন একটা জায়গায় লেখা আছে যে দ্যাট ইমেজ ইজ আ ক্যাট দ্যাট ইমেজ ইজ আ ডগ সো কিছু কিছু প্রবলেম আছে যে প্রবলেমে ডেটাগুলো আনলেবেলড থাকে বাট বিগিনার লেভেলে মোস্ট অফ দ্য টাইমস উই ডিল উইথ লেবেলড ডেটা
সো আমাদের হার্ড ডিস্কে অনেকগুলো ইমেজ আছে, লেটস সে ক্যাটস এন্ড ডগস এর ইমেজ আছে, এন্ড সেগুলোর সাথে বলেও দেওয়া আছে যে কোনটা ক্যাট কোনটা ডগ। তো আমাদের একটা ডেটা সেট ক্লাস বানাইতে হবে পাইটর্চে, যে জানবে হাউ টু ইন্টারপ্রেট দ্য ডেটা সেট। সো হোয়াট ডু আই মিন বাই ইন্টারপ্রেটিং দ্য ডেটা সেট? সো if I see try to understand 3 different scenarios. So let's say আমি একটা ডেটা সেট নামাইলাম, যে ডেটা সেটের মধ্যে একটা রুট ফোল্ডারের মধ্যে সবগুলো ইমেজ দেওয়া আছে 1.jpg 2.jpg এরকম করে 1 মিলিয়নটা ইমেজ দেওয়া আছে। এখন আমি বুঝবো কিভাবে যে 1.jpg কি ক্যাট নাকি ডগ? ওয়েল, হোয়াট দিস পিপল ক্যান ডু ইজ, ওরা এই ফোল্ডারে একটা সিএসভি ফাইল রাখতে পারে। দে ক্যান কল ইট labels.csv. সো সিএসভি ফাইল আপনারা যারা সিএসভি ইউজ করে অভ্যস্ত না, ইটস জাস্ট এক্সেল শিট। সো এক্সেল শিটের মধ্যে তারা বলে দিতে পারে যে এরকম দুইটা কলাম রাখতে পারে, যে আইডি এন্ড লেবেল। তো দে ক্যান সে যে 1.jpg, so 1.jpg is a cat, 2.jpg is a dog. So this is one way some people may decide to upload their data set. Or another group, ওরা একটা ডেটা সেট কি করতে পারে, ওরা করতে পারে কি যে ওদের একটা ফোল্ডার থাকতে পারে রুট, এন্ড রুটের মধ্যে ওরা দুইটা ফোল্ডার বানাইতে পারে, একটা নাম হলো ক্যাট আর একটা নাম হলো ডগ। দেন ক্যাটের মধ্যে ওরা অনেকগুলা ডেটা রাখবে 1.jpg 2.jpg 3.jpg, এন্ড ডগের ফোল্ডারের মধ্যে অনেকগুলা ফাইল রাখবে 1.jpg 2.jpg 3.jpg। তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের কোনো সিএসভি ফাইলের দরকার নাই, বিকজ আমরা ফোল্ডার হয়ে ট্রাভার্স করলেই বুঝতে পারবো যে আচ্ছা এই ফোল্ডারের মধ্যে যেসব ফাইল আছে সবগুলাই ক্যাট, এই ফোল্ডারের মধ্যে যা আছে সবগুলাই ডগ। কিন্তু আগের বার যেহেতু আমি সবগুলো একসাথে রাখছিলাম, ওইখানে কিন্তু আমাকে একটা সিএসভি প্রোভাইড করে দিত যে কোনটার লেবেল কি। And by no means these two are the only ways people may provide their data sets. Another strategy may be যে ওরা সেম ফোল্ডারের মধ্যেই রাখবে, সেটা হলো থার্ড স্ট্র্যাটেজি, যে ডেটাটাকে সেম ফোল্ডারের মধ্যেই রাখবে, সো রুটের মধ্যে রাখবে, বাট ওরা যে কাজটা করবে যে ক্যাট গুলাকে স্টার্ট করবে সি দিয়ে, সো c/1.jpg, তারপরে c/2.jpg, আর ডগ গুলাকে স্টার্ট করবে ডি দিয়ে, সো 1.jpg, তারপরে d_2.jpg। সো ইউ গেট দ্য আইডিয়া। সো মানুষজন যখন ডেটা সেট কালেক্ট করে, তারা সবাই যে সেম ফরম্যাটে প্রোভাইড করবে ডেটা সেটটা, তার কিন্তু কোনো নিশ্চয়তা নাই। এক এক ধরনের গ্রুপ এক একটা ফরম্যাটে আমাকে ডেটাটা প্রোভাইড করতে পারে। এন্ড পাইটর্চের তো বোঝার উপায় নাই যে কোন গ্রুপ কোন উপায়ে ডেটাটাকে প্রোভাইড করছে। উই অ্যাজ ডেভেলপার উই নো দ্যাট, আমরা জানি যে কিভাবে প্রোভাইড করছে। সো উই নিড টু write some logic codes on how to interpret the data set that is stored in our hard disk. Okay, so in fact আমরা একটা কাস্টম ডেটা সেট ক্লাস দেখবো একটু পরে, বাট বিফোর গোয়িং দ্যাট নেক্সট ক্লাসগুলোতে কি দেখবেন সেটা একটা কুইক ব্রিফ আইডিয়া দেই। সো ওই ডেটা সেটটাকে এরপর আমরা একটা ডেটা লোডারে পাঠাই। ডেটা লোডারের কাজটা একটু পরে এক্সপ্লেইন করতেছি, বাট ইউ ক্যান অ্যাজিউম যে ডেটা সেটটাকে ডাইরেক্টলি পাঠাই। অ্যান্ড দেন আমরা একটা মডেল বানাই। সো লেটস সে মডেলটা কি, একটা নিউরাল নেটওয়ার্ক মডেল। অ্যান্ড ওই মডেল এবং ওই ডেটা সেট ইউজ করে ওই মডেলটাকে আমরা ট্রেন করি a certain number of epochs. So let's say আমার এপক নাম্বার হলো 20। সো এপক নাম্বার মানে কি, যে এই হোল ডেটা সেটটাকে একবার ফুল ট্রেন করা হয়েছে এই মডেলটাকে, ফুল ডেটা সেটটাকে ইউজ করে। এন্ড 20 মানে কি, যে টোটাল 20 বার এই ডেটা সেটটা ইউজ করে মডেলটাকে ট্রেন করা হয়েছে। এন্ড প্রত্যেকটা এপকেই আমরা মডেলটাকে ট্রেন করি এবং একটু ভ্যালিডেট করে দেখি যে এই ট্রেনিং পরে আমাদের কারেন্ট অবস্থা কতটুকু ভালো হয়েছে। যখন ট্রেনিং ভ্যালিডেশন ডান, সবার শেষে আমরা মডেলটাকে টেস্ট করি যে আচ্ছা ঠিক আছে, আমার মডেলের অ্যাকুরেসি 99% বা অ্যাকুরেসি 70%। That's the overall strategy or the whole pipeline. We'll focus here যে ডেটা সেটের লজিকটা আমরা কিভাবে বুঝাবো, যে ইমেজটাকে কিভাবে ইমেজ এবং লেবেল কিভাবে রিড করতে হবে। তার আগে আমি একটু কুইকলি ব্রিফলি ডেটা লোডারের কনসেপ্টটা বলে দিই। সো let's say we have a model and we have a data set consisting of four entries. তো এখন what we can do is এই চারটাকেই মডেলে একসাথে পাস করে মডেল
রিস্কটাকে এভালুয়েট না অ্যাকচুয়ালি দেখা যে মডেলটার লস কত হয়, এবং দেন আমার একটা এপক কিন্তু একটা পাসেই ডান হয়ে গেল, একটা এপক একটা স্টেপেই শেষ। সো পুরো ডেটা সেটটাকে একসাথে আমি মডেলটাকে ট্রেন করতে পারবো। এটা হলো আমার নর্মাল ব্যাচ গ্রেডিয়েন্ট ডিসেন্টের অ্যাপ্রোচটা। উই কুড ইউজ দ্য স্টোক্যাস্টিক গ্রেডিয়েন্ট ডিসেন্ট অ্যাপ্রোচ, যেখানে আমি কি করব না, একটা মাত্র স্যাম্পল নিয়ে আমি মডেলকে ট্রেন করব, দেন লস দিয়ে ব্যাক প্রপাগেট করব, তারপরে সেকেন্ড স্যাম্পল দিয়ে ট্রেন করব, ব্যাক প্রপাগেট করব। সো এরকম করে 4 বার করব আমি কাজটা। এটা হলো আরেকটা অ্যাপ্রোচ। অ্যান্ড লাস্ট একটা অ্যাপ্রোচ হলো, লাস্ট অ্যাপ্রোচে যাওয়ার আগে আমি দুটো সুবিধা আর অসুবিধা বলি। সো দিস ইজ থিওরিটিক্যালি আ গুড ওয়ে, বাট এটার প্রবলেম হলো এই 4টাকে একসাথে যদি আমি ট্রেন করতে চাই, আমার ডেটা সেট সাইজ তো অনেক বড় হইতে পারে, মিলিয়নস অফ ডেটা থাকতে পারে, আমার র্যামের মধ্যে বা জিপিইউর মেমোরিতে এত বড় ডেটা সেট আটবে না। সো ব্যাচ gradient descent becomes a problem, even though it is theoretically good, but this becomes a problem in terms of RAM size. Stochastic gradient descent is comparatively the learning rate is slow, so এটা comparatively slowly শিখে, and so the তো এই দুইটারই একটা মধ্যপন্থা হলো কি, আমরা মিনি ব্যাচ গ্রেডিয়েন্ট ডিসেন্ট শিখি, যেখানে আমরা একটা একটা করেও ট্রেন দিই না, আবার পুরোটা মিলেও ট্রেন দিই না, যতটুকু আমার জিপিইউতে আটে ততটুকু দিয়ে আমি ট্রেন দিই। অ্যান্ড কতগুলা দিয়ে, অ্যান্ড মোস্ট অফ দ্য টাইমস আমরা এইটাই ইউজ করি, মিনি ব্যাচ গ্রেডিয়েন্ট। সো আমাদের ব্যাচ সাইজের একটা কনসেপ্ট থাকে যে একটা স্টেপে কয়টা ডেটা আমি ট্রেন দিব। সো দ্যাট ইজ আওয়ার ব্যাচ সাইজ। এই দুটো আমরা মোস্ট অফ দ্য টাইমস ইউজ করা হয় না, এটাই বেশিরভাগ ইউজ করা হয়। একটা ব্যাচ সাইজ সিলেক্ট করি, কোন ব্যাচ সাইজটা ভালো, ওয়েল ইউ ক্যান সি আপনার র্যামে কতটুকু আটে বা জিপিইউর ভার্চুয়াল র্যামে কতটুকু ডেটা আটে, সেটা টেস্ট করে আপনি ওরকম সুন্দর একটা ব্যাচ সাইজ সিলেক্ট করতে পারবেন। সো দ্যাট ওয়াজ অ্যাবাউট দ্য ডেটা লোডার। সো ডেটা লোডারের কাজ কি, আমার ফুল ডেটা সেটটাকে স্প্লিট করে ফেলে ডিফারেন্ট ব্যাচে, এবং এক একটা ব্যাচ দিয়ে ট্রেন করায়। অ্যান্ড আমরা এখন সর্বশেষ টপিক ডেটা সেট ক্লাসে ফোকাস করব, যে একটা কাস্টম ডেটা সেট কিভাবে বানাবো। তো সেটা বুঝতে হলে আগে আমরা দেখবো যে পাইটর্চ ডেটা সেট বলতে কি বুঝে। সো পাইটর্চের কাছে এটা বুঝতে আমরা একটা ডেটা সেটের হেল্প নিব, যেটা নাম হলো নামতা ডেটা সেট। ইনফ্যাক্ট এই কোর্সের এই 5টা সেশনের লাস্টে আপনাদের নিজেদের একটা মডেল বানানো থাকবে, যে মডেলটাতে যে কোনো হাতের লেখা, এই নামতা ডেটা সেট থেকে একটা হাতের লেখা ইনপুট দিলে মডেলটা বলে দিবে যে দিস ইজ নাম্বার 3, দিস ইজ নাম্বার 1। সো এরকম একটা ক্লাসিফায়ার কিন্তু আপনাদের বানানো হয়ে যাবে। তো আমরা যে নামতা ডেটা সেটটা নিয়ে কাজ করবো, লেটস সে ওই নামতা ডেটা সেটের একটা ফোল্ডার আছে ট্রেনিং এ, এবং ওই এ ফোল্ডারের মধ্যে 19,702টা এরকম ইমেজেস আছে। অ্যান্ড ওই প্রত্যেকটা ইমেজ লেবেলড। কিভাবে লেবেল, সাথে এরকম একটা সিএসভি ফাইল দেওয়া আছে, যে সিএসভি ফাইলের নাম দেওয়া এবং বলা যে এই ডিজিটটা কত। সো উই নিড টু হ্যাভ আ স্ট্র্যাটেজি টু assign each of these values with the label given in the CSV file. So PyTorch এর কাছে ডেটা সেট হলো এরকম একটা লিস্ট, যার দুইটা প্রপার্টি থাকবে। একটা প্রপার্টি হলো যে ওই লিস্টটা ইন্ডেক্সেবল হইতে হবে, অর্থাৎ আই ক্যান জাস্ট থ্রো ইন দ্য স্কোয়ার ব্র্যাকেটস এন্ড আস্ক ইট টু গিভ মি দ্য ফার্স্ট ইন্ডেক্স আইটেম অর দ্য 10th ইন্ডেক্সড আইটেম। এন্ড সেকেন্ড প্রপার্টি হলো যে এটার একটা লেন্থ থাকতে হবে, লেন্থ বের করার একটা ওয়ে থাকতে হবে। সো আমরা যদি পাইথনের লিস্টের কথা চিন্তা করি, আমরা যদি একটা পাইথনের লিস্টের মধ্যে টাপেল আকারে এক একটা ইমেজ রাখি এবং তাদের লেবেলগুলো রাখি, তাহলেও কিন্তু PyTorch কোনো কমপ্লেইন করবে না, অ্যাজ লং অ্যাজ ইট ইজ আ ডেটা স্ট্রাকচার দ্যাট হ্যাজ দিস টু প্রপার্টিজ। প্রপার্টিজ গুলো কি কি, একটা হলো যে এটা ইন্ডেক্সেবল হবে, আর একটা কি যে লেন্থটা বের করতে পারার একটা ওয়ে থাকতে হবে। সো দিস ক্যান বি আ ডেটা সেট। যদিও we do not use lists or tuples, because those Python implementations would make things slow for us. Just give me 1 second. Okay, sorry. So this can be a data set যেখানে আমার ফার্স্টের আইটেমটা হলো ফার্স্টের আইটেমের মধ্যে কি আছে, একটা ইমেজ আছে এন্ড ইমেজটা লেবেল আছে, দেন উই হ্যাভ অ্যানাদার আইটেম যেখানে একটা ইমেজ আছে আর একটা লেবেল আছে, এরকম করে আমাদের অনেকগুলা কিন্তু আইটেম আছে। এন্ড আমরা যদি বলি ডেটা সেটের 0 নাম্বার আইটেমকে
this will return us this item. আমরা যদি বলি এটার one index element কে, this will return us this item. And আমাদের ইচ্ছা হলো যে আমরা এই ডেটা সেটটা ইউজ করে ট্রেন করব, সো দ্যাট ইজ ইমেজগুলোকে পাস করব, মডেলটা লস বাইর করবে, লস অনুযায়ী ব্যাক প্রপাগেশন করবে, দেন আবার ফরওয়ার্ড প্রপাগেশন, লস, ব্যাক প্রপাগেশন, এরকম অনেকবার যখন করা হয়ে যাবে, অর্থাৎ লেটস সে 20 ইপক্স বা 20 বার, তখনই কিন্তু আমরা যে কোনো একটা নতুন ইমেজ যদি দেই, লেটস সে 5, তখন আমাদের মডেলটা আমরা এক্সপেক্ট করব যে এরকম একটা নাম্বার আমাদেরকে প্রডিউস করে দিবে, সরি ইনফার করে দিবে। সো আমরা একটু এখন কোডে দেখি যে আমরা এরকম এই ডেটা সেটটা পাইটর্চ কি এক্সপেক্ট করে। সো যদিও আমি বললাম যে পাইটর্চে উই কুড ইউজ অ্যাকচুয়ালি কি উই কুড ইউজ এ লিস্ট, পাইথন লিস্ট, বাট আমরা পাইটর্চের নিজের একটা ডেটা স্ট্রাকচার আমরা ইউজ করি, যে ডেটা স্ট্রাকচার নাম হলো ডেটা সেট। সো কোডে যাওয়ার আগে, ডু পিপল হ্যাভ এনি কোশ্চেনস? ভাইয়া, ইয়েস। আর লেভেল যখন ডেটা সেট থাকে, আপনি যে কিছুক্ষণ আগে দেখালেন যে ফোল্ডারের মধ্যে ক্যাট ডগ লেখা থাকে, এটা কি আর লেভেল ডেটা সেটের ক্ষেত্রেও থাকে নাকি জাস্ট লেভেল ডেটা সেট যখন হয় তখন? সো এই যে আমি 3টা স্ট্র্যাটেজির কথা বললাম, এই স্ট্র্যাটেজি গুলাই কিন্তু একমাত্র স্ট্র্যাটেজি তা না। দেয়ার আর এক এক গ্রুপ, মানে যারা ডেটা কালেক্ট করে তারা তাদের ইচ্ছা মতো ওয়েতে তারা ডেটাটাকে সাজায় রাখে। সো এটা যদি আনলেভেলড হইতো, দেন অবভিয়াসলি হয়তোবা তারা সেম একটা রুটের মধ্যে সব ডেটা ডাম্প করতো, সবগুলো ইমেজ, এন্ড উই উড হ্যাভ নো ওয়েস অফ নোয়িং কোনটা ক্যাট কোনটা ডগ। হয়তো ওপেন করে করে দেখা লাগতো, বাট দ্যাটস নট আ ফিজিবল ওয়ে, রাইট? সো যদি আনলেভেলড হইতো তাহলে অবভিয়াসলি আমাদের কোনো সিএসভিও দিত না, কোনো এরকম ফোল্ডার ওয়াইজ ভাগও করে দিত না, আবার এরকম আমাকে কোনো নেমিংও করে দিত না। সো আনলেভেলড হলে অবভিয়াসলি উই কুডন্ট এক্সপেক্ট দোজ থিংস, এন্ড দিস আর নট দ্য অনলি ওয়েজ ওয়ান ক্যান লেবেল ডেটা, দেয়ার আর মেনি আদার ওয়েজ ওয়ান ক্যান লেবেল ডেটা। অনেক সময় দেখবেন একটা টেক্সট ফাইল দেওয়া থাকে, সিএসভির বদলে টেক্সট ফাইলের মধ্যে লেখা থাকে যে কোন ফাইলটা কোনটা। ডিড দ্যাট অ্যানসার ইওর কোশ্চেন? থ্যাংক ইউ। ওকে, ভাইয়া, ইয়েস। আমরা যখন ওই মিনি ব্যাচ সিস্টেম ইউজ করে যখন ট্রেন করি, তখন এক একটা ব্যাচ ট্রেন হলে মডেলের, তখন কি সেটা একটা এপক হিসেবে কাউন্ট হয়, মানে এই না ব্যাচের জন্য না, নাকি পুরো? একটা এপক তখনই হবে যখন আমরা যেমন এইটার ক্ষেত্রে আমার কয়বার ট্রেন হইতে হবে, একটা ইটারেশন, দুইটা ইটারেশন হইলে তখন আমি বলবো যে আমার একটা এপক ডান। সো একটা এপক তখনই হবে যখন ফুল ডেটা সেটকে মডেলটা একবার দেখে ফেলছে। ওকে, গট ইট। ওকে ভাইয়া, আমরা তো ডেটা সেটটা স্প্লিট করব না? হ্যাঁ, ডেটা সেট অবভিয়াসলি স্প্লিট করবে, এন্ড এই স্প্লিটিং এর ব্যাপারটা আমরা নেক্সট সেশনে আপনাদেরকে দেখানো হবে। ডেটা সেট স্প্লিটিং এর ব্যাপারটা, যে ট্রেন, ভ্যালিডেশন, টেস্টের যে কাহিনীটা থাকে, বাট আমরা ওই কমপ্লেক্সিটিটা আজকের ক্লাসের জন্য একটু অ্যাভয়েড করতেছি, বিকজ অলরেডি উই হ্যাভ রান আউট অফ টাইম, রাইট? ওকে ভাইয়া। ওকে, এন্ড ওইটাও আপনাদেরকে বলা হবে যে কেন আমরা ভ্যালিডেশন টেস্ট আলাদা আলাদা রাখি, ওইগুলো এক্সপ্লেন করা হবে নেক্সট ক্লাসে। আচ্ছা ভাইয়া, তাহলে ধরেন 20 বার ব্যাক প্রপাগেশন হইলে ইপক 20 বার। আচ্ছা, না, 20 বার ব্যাক প্রপাগেশন হলে যে এপক 20 বার তা না। যেমন এই ব্যাচ গ্রেডিয়েন্ট ডিসেন্টে ব্যাক প্রপাগেশনটা কয়বার হবে? একবারই হবে, লাইক একটা এপোকে একবারই হবে। বাট এই স্ট্র্যাটেজিতে যতগুলা স্যাম্পল ততবার ব্যাক প্রপাগেশন হবে, আর এই স্ট্র্যাটেজিতে কয়বার হবে ব্যাক প্রপাগেশন? যতগুলা ইটারেশন ততবার। সো আমার একটা ইটারেশন, দুইটা ইটারেশন, সো দুইবার হবে ব্যাক প্রপাগেশন। এন্ড ব্যাক প্রপাগেশনের সাথে আমাদের এরকম লার্নিং রেটের একটা সম্পর্ক আছে। সো আমরা যদি পুরা ডেটা সেট দিয়ে একসাথে ট্রেন করি, সো এটা একটু কাইন্ড অফ মানে একটা কি বলে, একদম সব থেকে শর্টেস্ট পাথে কনভার্জ করার ট্রাই করে। যখন আমরা স্টকেস্টিক গ্রেডিয়েন্ট ডিসেন্ট ইউজ করি, তখন ওই লসটা কনভার্জ করে, বাট একটু কি বলে, আগেরটার মতো অত স্মুথলি না, একটু রাফলি কনভার্জ করে। যখন আমরা মিনি ব্যাচ গ্রেডিয়েন্ট ডিসেন্ট ইউজ করি, তখন কাইন্ড অফ আমরা একটা মাঝামাঝি অবস্থায়। সো এটার মতো স্মুথ না, বাট এটা যে প্রবলেমটা আছে যে র্যামের মেমোরি ইস্যুটা, ওই প্রবলেমটাও সলভ হচ্ছে এখানে, আবার এটার মতো প্রবলেমেটিক না। সো মিনি ব্যাচ গ্রেডিয়েন্ট ডিসেন্টটাই আমরা প্রেফার করি। ওকে, any more questions? Okay, so if we don't have questions, let's proceed to this part. So আমরা কোল্যাবের সাথে গুগল ড্রাইভের একটা ইজিলি সম্পর্ক ক্রিয়েট করা যায়। এই যে জাস্ট সম্পর্ক বলতে গুগল ড্রাইভের ডেটা ইজিলি রিড করা যায়।
তা আপনারা যদি খেয়াল করেন যে আমার এই ফোল্ডারে কিন্তু এখানে এই যে ড্রাইভ চলে আসছে, এই ড্রাইভের মধ্যে এই ড্রাইভটা কেন আসলো, কারণ আমি আমার ওই গুগল ড্রাইভটা মাউন্ট করছি এখানে। সো দিস আর জাস্ট বয়লার প্লেট কোডস এন্ড ইউ ক্যান ফাইন্ড দেম অ্যারাউন্ড ইন দ্য ইন্টারনেট। সো আমি যে কাজটা করবো এখন, আমি dataset/namta নামে একটা ফোল্ডার ক্রিয়েট করবো এখানে। এটা একটু রিফ্রেশ হতে টাইম লাগে। এই যে ডেটাসেট, তার ভিতরে নামতা নামে একটা ফোল্ডার ক্রিয়েট হবে। দেন আমার ড্রাইভের মধ্যে একটা লোকেশনে এই যে মাই ড্রাইভ কলাব নোটবুকস ডেটাসেটস, ওখানে namta.zip নামে একটা ডেটাসেট রাখা আছে। আপনারা এই জিপটা কোথায় পাবেন বা এই ডেটাসেটটা কোথায় পাবেন, এটার ক্যাগেলের লিঙ্কটা আপনাদেরকে আমি ইয়েতে দিয়ে দিব, ওইটাকে ডিসকর্ডে দিয়ে দিব। তো আমি ওইটাকে প্রথমে কপি করে আনবো আমার এই কারেন্ট ইনস্ট্যান্সে, বিকজ এটা প্রত্যেকবারই করতে হবে, কারণ আমি যখনই নোটবুকটা ক্লোজ করে দিব এই ইনস্ট্যান্সটা, এই যে এখানে দেখবেন র্যাম আর ডিস্ক বলতেছে, এখানে বেসিক্যালি গুগল একটা কম্পিউটার অ্যাসাইন করে রাখছে আমার এই নোটবুকটা চালানোর জন্য। তো যখন আমি এই নোটবুকটা ক্লোজ করে দিব, তখন এই ইনস্ট্যান্সটা বন্ধ হয়ে যাবে, তখন কিন্তু এই ড্রাইভটাও ক্লিন হয়ে যাবে। তো এগুলো আমার আর থাকবে না, বাট আমার গুগল ড্রাইভের ডেটা তো থাকবে। তো আমি আমার গুগল ড্রাইভ থেকে কপি করে ডেটাটা আমার এই ইনস্ট্যান্সে আনতেছি। হ্যাঁ, ডেটাটা কি কন্টেন্ট ফোল্ডারে আছে, এজন্য হচ্ছে ড্রাইভের কন্টেন্ট না, দিস ইজ জাস্ট দ্য গুগলস কনভেনশন, যে আমার কি বলে, যে আমার রুটের তো আর অ্যাক্সেসটা দিবে না, রুটের মধ্যে একটা কন্টেন্ট ফোল্ডার আছে যেটার অ্যাক্সেসটা আমার আছে। তো এই যে ফোল্ডারটা, এই ফোল্ডারটা হলো কন্টেন্ট। দেন এই ফোল্ডারের মধ্যে এই যে মাউন্ট করছি ড্রাইভ, এই ড্রাইভটার অ্যাক্সেস আমি এভাবে করতেছি। সো দিস ইজ জাস্ট গুগলস কনভেনশন, গুগল ড্রাইভস কনভেনশন। সো আমি যে ডেটাটা কপি করে আনছি এই ডেটা সেট ফোল্ডারে, ওইটাকে এখন আমি আনজিপ করব। সো দিস আর জাস্ট সাম সিএমডি প্রোগ্রামস, সিপি দিয়ে কপি করে ফাইল, আনজিপ দিয়ে জিপ ফাইল আনজিপ করে। দিস ইজ গোইং টু টেক আ ফিউ মিনিটস আই বিলিভ। কপি করে আনছে যে জিনিস সেটা বুঝলাম না। সো হোয়াইল দিস ইজ এটা যতক্ষণে হচ্ছে ততক্ষণে আমি একটু জিনিসটা আবার এক্সপ্লেইন করি। সো আমরা যে কোল্যাবে যে কোডটা লিখছি, এই কোডটা যখন রান হচ্ছে, এটা কোথায় রান হচ্ছে? সো গুগলের কোল্যাবে ওদের খুব সহজ ভাষায় যদি বলি, ওদের অনেকগুলা কম্পিউটার আছে, অনেক সার্ভার আছে, যদিও সার্ভার আছে বাট লেটস এক একটা কম্পিউটার আছে। তোরা বলছে যে এই কম্পিউটারটা সাব্বির মোল্লাকে ইউজ করতে দাও এই নোটবুকটা রান করতে। সো আমার নোটবুকটা কারেন্টলি এই কম্পিউটারে রান হচ্ছে। এখন এই কম্পিউটারের মেমোরিটা, এই কম্পিউটারটা পুরো আবার লেটসে আবার ফরম্যাট করে দিবে ওর ড্রাইভটা আমার যখন কাজ শেষ হয়ে যাবে। সো এটা তো টেম্পোরারি এই মেমোরিটা, তাই না? আমি যতক্ষণ এই ওই ট্যাবটা ওপেন করে রাখতেছি ততক্ষণ এটা সেভ থাকবে। বাট আমার গুগল ড্রাইভ, আমরা গুগল ড্রাইভের যে স্টোরেজটা ইউজ করি, ওই গুগল ড্রাইভের মধ্যে একটা ফোল্ডারের মধ্যে আমি একটা, তো গুগল ড্রাইভটা তো টেম্পোরারি, টেম্পোরারি না, ওই ডেটাটা তো পার্মানেন্ট। সো ওইখানে যদি আমি একটা ডেটা সেট রাখি কোন একটা ফোল্ডারে, যেটার নাম হলো namta.zip, তো আমার কোল্যাব তো ডাইরেক্টলি এই ডেটাটা ইউজ করতে পারবে না। সো আমি যে কাজটা করতেছি, এই namta.zipটাকে কপি করে আমি এইটার হার্ড ডিস্কে আনতেছি, এন্ড দেন ওই জিপটাকে আমি এখানেই আনজিপ করতেছি। সো ডিড দ্যাট অ্যান্সার ইউর কোশ্চেন? ইয়েস, থ্যাংক ইউ। ওকে, সো আমার আনজিপিং ডান। সো আনজিপ ডান। তো এখানে আমার অনেক কিছু ইম্পোর্ট করতে হবে, এগুলা আপনারা আস্তে আস্তে এক্সপেরিয়েন্সের সাথে বুঝবেন যে এগুলা কেন ইম্পোর্ট করা হয়েছে। হোয়াট আই নিড টু টেল ইউ ইজ দ্যাট আমি আমি যদি ওই ফোল্ডারটা একটু দেখি, আনজিপ করার পরে os.list.dir আমার ডেটা সেট ফোল্ডারের মধ্যে কি কি আছে, namta.zip এন্ড namta নামে একটা ফোল্ডার ক্রিয়েট হয়েছে, আনজিপ করছি যে। সো ডেটা সেটের পরে আমি যদি নামতার ভিতরে কি আছে সেটা দেখতে চাই, সো নামতার মধ্যে ও অনেকগুলা ফোল্ডার এক্সট্রাক্ট করছে, এন্ড প্রত্যেকটা ফোল্ডারের মধ্যেই ইমেজেস আছে, যে এন্ড এইগুলা এই কি রিজনে এই স্প্লিটিংটা করা সেটা আমরা পরে দেখবো নেক্সট ক্লাসে মেবি। বাট ট্রেনিং, আমরা জাস্ট একটা ফোল্ডারে ইন্টারেস্টেড, এই ট্রেনিং এ। সো ট্রেনিং এ ফোল্ডারের মধ্যে অনেকগুলো ইমেজেস আছে,
এবং এই ট্রেনিং এ ফোল্ডারের কোন ইমেজটা কোন লেবেল সেটা আমাকে দেওয়া আছে এই যে ট্রেনিং এ ডট সিএসভি, এই সিএসভি ফাইলটার মধ্যে। সো উই আর এসেনশিয়ালি ইন্টারেস্টেড ইন দ্য ফোল্ডার ট্রেনিং এ and this csv training a.csv. সো আমরা যদি এই যে এখানে আমরা একটা পাথ সেট করে দিয়েছি যে dataset ডট স্ল্যাশ নামতা, বিকজ এইটার মধ্যেই তো আমার ওই ফাইলটা আছে ট্রেনিং a.csv। আমরা যদি এটাকে পান্ডাস একটা লাইব্রেরি আছে যেটা দিয়ে সিএসভি ফাইল রিড করা যায়, ওইটা রিড করি, রিড করে যদি এটা আমরা ভিজুয়ালাইজ করি, তাহলে দেখবেন যে এটা কিন্তু ওই যে একটা এক্সেল ফাইলের মতো, যেখানে ফাইল নেম দেওয়া আছে এবং এটা কোন ডিজিট সেটা বলে দেওয়া আছে যে A000 এটা হলো 5, A0001 এটা হলো 3। সো এই সিএসভি এর মধ্যে কিন্তু লেবেল করা আছে ডেটাগুলো, তাই না? I'm sorry for extending so much. I promise 10 to 15 minutes এর মধ্যে I'll wrap it up. So এভাবে লেবেল করা আছে। তো এখন আমাদের মেইন যে জিনিসটা, আমাদের এই ডেটাসেট ক্লাসটা বুঝতে হবে। সো এই ডেটাসেট ক্লাসটা আমরা পাইটর্চ এর কনভেনশন অনুযায়ী তৈরি করতেছি। সো আমরা যদি যেটা বললাম, উই ডোন্ট নিড টু ডু দিস। আমরা চাইলে আমরা ওই পাথগুলা থেকে ওই ফাইলগুলোকে রিড করে একটা পাইথন লিস্টে রাখতে পারতাম, ইমেজগুলোকে, দেন লেবেলগুলোকে একটা লিস্টে আনতে পারতাম। উই কুড হ্যাভ ডান দ্যাট, বাট অ্যাজ আই সেড দ্যাট ইজ স্লো অ্যান্ড দ্যাট ডাজন্ট হ্যাভ as much features as this dataset class is going to have. তো আমরা যে কাজটা করব, আমরা এটার নাম দিলাম কাস্টম ডেটাসেট। সো আমরা একটা কাস্টম ডেটাসেট বানাচ্ছি পাইটর্চে। তো কাস্টম ডেটাসেট needs to inherit the dataset class. এই ডেটাসেট ক্লাসটা আমরা কই পাইছি? এই ডেটাসেট ক্লাসটা টর্চ থেকে নেওয়া। সো এই যে torch.utils.data import dataset, সো টর্চের থেকে যে একটা ডেটাসেটের টেমপ্লেট দেওয়া সেটাকে আমরা ইনহেরিট করব। এন্ড এখানে তিনটা ফাংশন জাস্ট রাখতে হবে, একটা হলো init, length and get item. We could have more functions, but এই তিনটা ফাংশন মাস্ট। সো এই দুইটা কেন ইম্পর্টেন্ট, লেন্থ এন্ড গেট আইটেম? লেন ফাংশন, এই যে লেন, দিস টেলস আস, আমরা তখন কি বলছিলাম যে প্রত্যেকটা ডেটা সেটের দুইটা ফিচার থাকতেই হবে। একটা ফিচার হলো লেন্থ বের করতে জানতে হবে। এন্ড পাইটর্চের মধ্যে কোনো ক্লাসের যদি এই লেন ফাংশন ডিফাইন করা থাকে, দিস ইজ হোয়াট ডিফাইন্স যে ওই এলিয়েন ফাংশনটা সাপোর্ট করবে কিনা কোন অবজেক্টে, অর্থাৎ আমরা লেন্থটা বের করতে পারবো কিনা এবং এই লেন্থটা কিভাবে বের করব সেটা এই ফাংশনের মধ্যে আমরা বলে দিই। আর এই যে গেট আইটেম আরেকটা স্পেশাল ফাংশন, এইটা দিয়ে আমরা ওই পাইথনের যে ইন্ডেক্সিং এর ব্যাপারটা, এই যে থার্ড ব্র্যাকেট বা স্কোয়ার ব্র্যাকেট ইউজ করে যে ইন্ডেক্সিংটা করি, ওই স্ট্র্যাটেজিটা ডিফাইন করি আমরা এই গেট আইটেমের মধ্যে। আমরা যদি এই দুইটা ফাংশন ঠিক মতো অ্যাসাইন করে দিতে পারি, ঠিক মতো ডিফাইন করে দিতে পারি, দেন আওয়ার ডেটাসেট ইজ গোয়িং টু ওয়ার্ক। ইনফ্যাক্ট আমরা কিভাবে করতেছি, সো ইনিশিয়ালাইজেশন বা কনস্ট্রাক্টরের মধ্যে আমরা কিছুই করতেছি না। কনস্ট্রাক্টরের মধ্যে জাস্ট ওই যে ডেটা ফ্রেম বলতে সিএসভি ফাইলটা, সেই সিএসভি ফাইলটাকে আমি পাস করে দিচ্ছি, এন্ড রুট হলো আমার জাস্ট ওই ডেটাসেটটা কোন লোকেশনে আছে সেই লোকেশনটা পাস করে দিচ্ছি। এন্ড ট্রান্সফর্ম কি জিনিস এটা নেক্সট ক্লাস আপনাদেরকে শো করা হবে। নরমালাইজেশন, ট্রান্সফরমেশন, নরমালাইজেশনের পার্টটা আমরা ট্রান্সফরমেশনে করি। কোনো কোশ্চেন? ভাইয়া গেট আইটেমের কাজটা আরেকবার একটু বলবেন? সো গেট আইটেম বলে দেয় পাইথনকে যে আমরা এই ইন্ডেক্সিংটা করতে পারবো কিনা। সো যদি ওই গেট আইটেম ফাংশনটা ডিফাইন না করা থাকে, ইন্ডেক্সিংটা সাপোর্ট করবে না। কারণ আমি তো যে কোনো ক্লাস বানাইতে পারি, পাইথনে হোক বা জাভাতে হোক, যে কোনো ক্লাস বানাইলেই কি ওইটা ইন্ডেক্সিং সাপোর্ট করবে? করবে না কিন্তু, তাই না? সো ওইটা যে ইন্ডেক্সিংটা সাপোর্ট করবে তখনই যখন এই ফাংশনটা ডিফাইন করা থাকবে। আর এই ফাংশনটা বলে দিবে যে আমাকে যদি একটা ইন্ডেক্স দেয়, অর্থাৎ এই যে ব্র্যাকেটের মধ্যে যে ইন্ডেক্সটা দিবে এটাকে ওই ইন্ডেক্স হিসেবে চিনবে। এই ইন্ডেক্স দিলে ও কোন ডেটাটা রিটার্ন করবে সেই স্ট্র্যাটেজিটা আমাদের বলে দিতে হবে। ইফ উই ক্যান ডু দ্যাট, দেন our class is going to support indexing. থ্যাংক ইউ ভাইয়া, বুঝতে পেরেছি। ওকে, সো আমরা বলতেছিলাম যে কনস্ট্রাক্টরের মধ্যে আমরা জাস্ট অবজেক্টের প্রপার্টিজ হিসেবে ডেটা, রুট এন্ড ট্রান্সফর্ম এগুলো সেভ করে ফেলতেছি। লেন্থটা ইজি, লেন্থটা আমরা কিভাবে বলে দিচ্ছি? ওয়েল, আমরা অ্যাজিউম করতেছি যে ডেটা ফ্রেমের মধ্যে যতগুলো ইমেজ ডিফাইন করা আমার ফোল্ডারের মধ্যে ততগুলো ইমেজই আছে, তাই না?
সো আমার ডেটা সেটে কয়টা ইমেজ আছে সেটা বলতে গেলে আমি আমার দুইটা ওয়ে আছে। সো আমি যদি আপনাদেরকে একটু ড্র করে শো করি। সো আমাদের একটা ফোল্ডার আছে যার নাম হলো ট্রেনিং এ, এবং ওই ট্রেনিং এ ফোল্ডারের মধ্যে কয়টা ডেটা আছে? 19,000 সামথিং, তাই না? লেটস সে 19,000। সো 19,000টা ফাইল আছে। এন্ড আমাদের একটা সিএসভি ফাইল আছে যেটা হলো ট্রেন এ সিএসভি, যেটার মধ্যে প্রত্যেকটা ইমেজের নাম এন্ড ওটার লেবেল, নাম এন্ড লেবেল, নাম এন্ড লেবেল এরকম করে বলা আছে। সো আমি যখন এই ক্লাসটার লেন্থ মেথডটা ইমপ্লিমেন্ট করব, তখন আমার দুইটা ওয়ে আছে। একটা ওয়ে হলো আমি এই ফোল্ডারে গিয়ে দেখবো যে কতগুলা ফাইল আছে এবং ওই ফাইলের সাইজটা রিটার্ন করব, ফাইলের নাম্বারটা রিটার্ন করব। অথবা আমি দেখবো যে এই সিএসভি ফাইলটাতে কতগুলো এন্ট্রি আছে, ওই নাম্বারটা রিটার্ন করব। সো এনিথিং উইল ওয়ার্ক, বাট অবভিয়াসলি আন্ডার দ্য অ্যাজাম্পশন যে আমার এখানে কোনো এরর নাই। এখানে যতগুলো ইমেজ আছে আমার সিএসভি তেও ততগুলাই এন্ট্রি আছে। সো যদি কোনো এরর না থাকে আই কুড ডু বোথ। অ্যান্ড ইন আওয়ার কেস উই হ্যাভ ডিসাইডেড টু জাস্ট ওই যে আমার ডেটা ফ্রেমটা ছিল যেটার নাম দিচ্ছি আমি ডেটা, ওই ডেটা ফ্রেমের লেন্থটাকেই আমি লেন্থ হিসেবে পাঠিয়ে দিচ্ছি, রিটার্ন করে দিচ্ছি। সো দ্যাট মেড আওয়ার লাইফ ভেরি ইজি। আদারওয়াইজ আমার ওই ফোল্ডারে গিয়ে দেখতে হতো কয়টা ফাইল আছে। সো একটা প্রপার্টি ডান। সেকেন্ড প্রপার্টি হলো ইন্ডেক্সিং। সো ইন্ডেক্সিং এ আমরা এসেনশিয়ালি যে কাজটা করতেছি, if we break this code down, সো এই যে সেলফ, আমরা আইটেম নামে একটা ভেরিয়েবল ক্রিয়েট করতেছি এবং আইটেমের মধ্যে কি থাকবে? সেলফ ডট ডেটা। সেলফ ডট ডেটা মানে কি? আমাদের সিএসভিটা, তাই না? লেটস সে এখানে 1.jpg এটা হলো একটা, এটা লেভেল হলো 5, তারপরে 2.jpg এটার লেভেল হলো 6। তো আমাকে বলতেছে যে আমার যে এই যে সিএসভিটা আছে, তো এই ডেটা জিনিসটা কি? এই পুরো সিএসভিটা, এই ডেটা থেকে আমার ইন্ডেক্স নাম্বার আইটেমটা রিট্রিভ করে আইটেমে রাখতে বলতেছে। সো লেটস সে কেউ বলছে যে কেউ কোনো এক জায়গায় বলছে যে ডেটা সেট 5, তার মানে কি 5 ইন্ডেক্সের ডেটাটা রিটার্ন করো। এরকম যদি কেউ লিখে যে ডেটা সেট 5, তাহলে আমার ইন্ডেক্সটা কি হবে? 5। এই ইন্ডেক্সটা হবে 5। আমরা কি করতেছি? 1 2 0 1 2 3 4 5, এই 5 নাম্বার ইন্ডেক্সে যে আইটেমটা আছে এটাই তো এখন আমার আইটেম, তাই না? তো এই আইটেমের কিন্তু দুইটা পার্ট আছে। একটা পার্টে কি ফাইল নেম, আর একটা পার্টে কি লেবেল। তা আমরা পাথটা কিভাবে ক্রিয়েট করতেছি? ইমেজের পাথটা, ওয়েল আমাকে তো অলরেডি রুট একটা দিয়ে দিছিল, আপনাদের যদি মনে থাকে কনস্ট্রাক্টরের মধ্যে এই যে রুট পাঠাই দিয়েছিলাম, আমি বলছি সেলফ ডট রুট সমান রুট। তো ওই রুটের সাথে যদি আমি একটা স্ল্যাশ দিয়ে আইটেম 0 মানে কি ফাইলের নাম, লেটস সে ফাইলের নাম হলো a000.jpg, তাহলে আমি যদি সেই রুটের সাথে যদি ফাইলের নামটা অ্যাড করি, তাহলে আমি এটার ফুল গ্লোবাল অ্যাড্রেসটা পাবো না আমার এই ফাইলটার? এবারটা কি বোঝা যাচ্ছে? জি ভাইয়া। তো আমি যখন গ্লোবাল রুটটা মানে মেইন অ্যাড্রেসটা যখন পাচ্ছি ইমেজের, ওই ইমেজটাকে আমি টর্চ অথবা পিলোর একটা ফাংশন অবজেক্ট আছে ইমেজ, ওইটাকে এইভাবে ওপেন করা যায়। আমরা এল হিসেবে ওপেন করতেছি, এল মানে হলো গ্রে স্কেল। এন্ড লেভেলটা আমরা কোথায় থেকে পাচ্ছি? এই যে আইটেমের 1 নাম্বার আইটেমটা, তার মানে এইটা, তাই না? এইটাই তো 1 ইন্ডেক্স। 0 ইন্ডেক্স হলো ফাইল নেম আর 1 ইন্ডেক্স হলো লেবেল। সো লেবেলের মধ্যে এইটা চলে যাচ্ছে, এই পার্টটা। এন্ড ট্রান্সফরমেশনের পার্টটা নেক্সট ক্লাসে দেখবো। এটা যদি ট্রান্সফরমেশনের কথা বলে তাহলে করবে, নাহলে করবে না। সো আমরা জাস্ট কি করলাম? ইমেজটাকে রিট্রিভ করলাম, লেবেলটাকে রিট্রিভ করলাম সিএসভি ফাইল থেকে, দেন উই আর জাস্ট রিটার্নিং ইমেজ কমা লেবেল। সো এই লজিক ফলো করে আমাকে যে কোনো ইন্ডেক্স দিলে I can retrieve that image and we can retrieve that label and return, তাই না? Yes. So that is now Yes. our custom data set. So this is now our custom data set and এটা আমরা ক্রিয়েট করে ফেললাম। এখন আমরা কি করতেছি? আমরা ওই যে CSV ফাইলটা রিড করলাম,
এগুলা কিছু বেসিক ট্রান্সফরমেশন এন্ড নরমালাইজেশন, এগুলো আমরা নেক্সট ক্লাসে দেখবো। এখন আমরা ডেটা সেটটা কিভাবে ক্রিয়েট করতে পারি, আমরা বলবো ট্রেন ডেটা সেট ইজ ইকুয়াল টু ওই যে কাস্টম ডেটা সেট, এবং সেটার প্রথম ইনপুটটা কি ছিল, সিএসভি ফাইলটা, সেকেন্ড ইনপুট কি ছিল, ট্রেনিং এর ওই রুটটা, এন্ড ট্রান্সফরমেশনটা আমরা আজকে স্কিপ করব। সো উই হ্যাভ এসেনশিয়ালি ক্রিয়েটিং আওয়ার ডেটা সেট অবজেক্ট। আটকে আছে কোথায়? Okay, it is taking some time to run for some reasons. Well, we have exceeded our allocated time. This is taking some time to run. It should not take this much time to run this code. So আমার এখন রান টাইমটা আবার রিলঞ্চ করতে হবে। বাট এসেনশিয়ালি এখন আমরা চাইলেই, আমরা যেহেতু এই যে ট্রেন ডেটা সেটটা ক্রিয়েট করছি, আমরা চাইলেই একটা ইমেজ দেখতে চাইতে পারতাম, বাট স্যাডলি উই ক্যান নট ডু দ্যাট নাও দ্যাট ইট ইজ নট রানিং। এন্ড তো আবার রান করে ট্রাই করে দেখি। ওকে, হ্যাঁ এবার হচ্ছে। তো আমি যে ডেটা সেটটা ক্রিয়েট করলাম আমার ওই কাস্টম ডেটা সেট ক্লাস থেকে, এই ডেটা সেটের লেন্থ কিন্তু আমি আস্ক করতে পারি যে লেন্থ কত, এবং ও কিন্তু আমাকে বলে দিচ্ছে 19,702। এবং আমি ওই ট্রেন ডেটা সেটের 0 নাম্বার আইটেমের 0 নাম্বার অবজেক্ট, কেন আমি 0 বলতেছি সেটাকে আমি অ্যাকচুয়ালি প্রিন্ট করতে পারি 0 কারণ 0 মানে হলো প্রথম আইটেমটা, দেন 0 মানে ওই আইটেমের ইমেজটা, বিকজ প্রত্যেকটা আইটেমে কি আছে, একটা ইমেজ এন্ড একটা লেবেল। সো প্রথম 0 মানে প্রথম আইটেম, এন্ড পরের 0টা মানে হলো ইমেজ। ইনফ্যাক্ট আমি যদি 0 না দিয়ে 01 দিতাম, তো এই যে ট্রেন ডেটা সেট 01, তাহলে কিন্তু আমাকে ওই ইমেজটার লেবেলটা দিত, যেটা লেবেল হলো 5। এন্ড দেন উই হ্যাভ সাম boilerplate code to just print the entire data set. And so with this we have basically covered how to create this dataset class, and in next classes you will be shown how to create this training loop, and obviously তখন এই dataset classটা নিয়ে হয়তো বা আরো কিছু জিনিস রিটারেট করা হইতে পারে। So we conclude our session here. And we move on to the question and answer section. And then again, I apologize for taking more time than the allocated time, but I hope I was somewhat useful. Yeah, data set নিয়ে একটু কোশ্চেন ছিল। Yes. সাপোজ রিয়েল লাইফ কি হয় যে আমরা যদি কোনো একটা প্রজেক্টে কাজ করতে যাই, যদি একদম রিয়েল লাইফ চিন্তা করি, তাহলে সাপোজ আমরা এক্সরে রিপোর্ট গুলো নিয়ে কাজ করব। তো আমরা যেটা করি যে পেশেন্টদের থেকে আপনার এক্সরে রিপোর্ট গুলো কালেক্ট করে ওগুলো ছবি তুলি। তো একটা ইমেজ ডাটা সেট নিয়ে যখন কাজ করব, এখানে তো ভাই লেভেল আর আনলিমিটেড নিয়ে আমরা অনেকক্ষণ ইয়ে করলাম। তো ওই জায়গায় যেটা হয় যে হচ্ছে এগুলো তো র্যান্ডম এক একটা নাম্বার থাকে। সাপোজ 5 জনকে যদি অ্যালোকেট করা হয় যে আমরা ছবি কালেক্ট করব, তো হচ্ছে নাম্বার গুলো তো র্যান্ডম থাকে। তো আমরা একটা ফাইলের মধ্যে যদি সবগুলো ইমেজ রাখি, তো তখন তো ভাইয়া মিক্স থাকে। তো মিক্স যখন থাকে তখন এটা কিভাবে মানে প্রবলেমটা সলভ করব? Well, obviously before collecting the data set, your team has to agree on a strategy. You people have to agree on a protocol যে আমরা কিভাবে কি করব। ইনফ্যাক্ট
অনেক বড় বড় প্রজেক্টে তারা কিন্তু এই ডেটা কালেকশনের পার্টেও একটা ওয়েবসাইট বানায় না। ফর এক্সাম্পল আমরা রিসেন্টলি যে ওসিআর এর প্রজেক্টে কাজ করছি, সেখানে কিন্তু কাইন্ড অফ একটা ওয়েবসাইট আছে, আমাদের ইনহাউস ওয়েবসাইট বলা যায়। ওই ওয়েবসাইটটাতে এক একটা ইমেজ আসে, ইমেজে লেটসে লেখা আছে সরল, এন্ড কেউ একজন এটা ডেটা অ্যানোটেট করে, সে এখানে টাইপ করে সরল, and this website know how to store this label and this one. So that's for very complicated projects, or when you absolutely need it. So আপনার ওই যে ডেটার ওইটা কথা বললেন, you people need to agree on a strategy beforehand, before collecting data, because জিনিসটা যদি হারায় ফেলেন, সবকিছু হারায় ফেলেন তো কষ্টের ফসল, তাহলে তো লাভ হলো না। But maybe I missed some part of your question also. আমাদের সাথে হাসিব জুনার ভাই কি আছেন? হ্যাঁ ভাই প্লিজ হেল্প মি ইন দ্য কোয়েশ্চেন অ্যান্সার সেশন if you আচ্ছা so did that answer your question, নাকি আমি কোনো পার্ট মিস করছি? জি ভাইয়া, এটা মোটামুটি অ্যান্সার হয়েছে, কিন্তু হচ্ছে আমি আসলে যেটা ইয়ে করতে যাচ্ছিলাম যে হচ্ছে সাপোজ আমরা যদি অনেকগুলো ইমেজ নিয়ে কাজ করি, তো ইমেজের তো মিক্স থাকবে। আমি যেটা চিন্তা করতেছি, তো আমার ইমেজের ফোল্ডারের মধ্যে সবগুলো ইয়ে মিক্স করা আছে। তো আমি সাপোজ যদি এটা ডিটেক্ট করতে চাই যে এটা ম্যালেরিয়া ইনফেক্টেড আর একটা ইনফেক্টেড না, তো সেক্ষেত্রে যখন মিক্স ডাটা থাকবে, তখন তো আমার ট্রেন করার জন্য একটা আলাদা মেশিনকে বলে দিতে হবে না যে হচ্ছে এইটা যখন তুমি দেখবা তখন তুমি বুঝবা যে না এটা ম্যালেরিয়া ইনফেক্টেড, আর বাকি যেগুলো আছে ওগুলো ইনফেক্টেড না। তো যখন মিক্সড ডেটা থাকবে তখন আমি কিভাবে মানে বুঝাবো, এটা একটু কোশ্চেনটা সো এই যে এখানে যে স্ট্র্যাটেজিটা দেখলাম, আপনি চাইলে কিন্তু এটা সিএসভি ফাইলে সেভ করে রাখতে পারেন। আপনার ইমেজগুলো মিক্সড আছে না আলাদা ফোল্ডার আছে, দ্যাট ডাজন্ট ম্যাটার, বাট আপনি যে একটা সিএসভি মেইনটেইন করতে পারেন, যে না আমার প্রত্যেকটা ইমেজের একটা ইউনিক নেম থাকবে, ওইটা এনশিওর করতেছি, দেন ওই নেমটার ওয়াইজ আমি একটা টেক্সট ফাইলে বা একটা সিএসভি ফাইলে বা কোনো একটা জায়গায় আমি লিখে রাখবো যে এই ফাইল, এটার লেভেল হলো এইটা, 0 ফর ব্যাড, 1 ফর গুড, এরকম কিছু। সো you need to do something like that, obviously. তাহলে মানে হচ্ছে আমার বানায় নিতে হবে পুরা Obviously, yes. অথবা ওই যে যেটাই বললাম যে একটাই যে স্ট্র্যাটেজি আছে তা তো আর না, আপনি চাইলে ওই যে অন্যটাও করতে পারেন, যে প্রত্যেকটা ফাইল আপনি ওই ফোল্ডারে রাখার আগে ওই ফাইলটা যদি এম দিয়ে স্টার্ট করেন, দ্যাট উইল সিগনিফাই যে দিস ইজ ম্যালেরিয়া। আপনি অন্য একটা লেটার দিয়ে শুরু করলে দিস ইজ নট ম্যালেরিয়া, ইউ কুড অলসো ডু সামথিং লাইক দ্যাট। জি ভাই, বুঝতে পারছি। ইনফ্যাক্ট আমরা ওসিআর রিলেটেড রিসেন্টলি যে কাজগুলো করছি, ওখানে আমরা স্পেশালি 2 ধরনের ডেটা সেট পাইছি। একটা ডেটা সেটে আমার কোনো ইমেজের যেটা লেখা থাকতো, ওই ইমেজটার নামই থাকতো লেবেলটা, সো লেটস সে সরল ডট জেপিজি। সো আমরা ওই নাম থেকে এক্সট্রাক্ট করতাম যে এটার লেবেলটা কি হবে। আবার আরেকটা ডেটা সেটে আবার জিনিসটা একটা ডেটা সিএসভি ফাইলের মধ্যে লেখা ছিল যে ইমেজ নাম্বার 001, এটা হলো সরল, এই টাইপের আর কি। তবে আরেকটা ব্যাপার, আমরা তো এইমাত্র যে এক্সাম্পলটা দেখলাম, এটা হচ্ছে সিএসভি ফাইল থেকে রিড করে বলে দিচ্ছে যে আমার ইনডেক্স নাম্বার, এই ইনডেক্স নাম্বারের এই ইমেজটায় 5 আছে। তো এইটা তো হচ্ছে, এটা কি প্রপার মেশিন লার্নিং ওয়ে? মানে আমি যদি সাপোজ একটা ইমেজ স্ক্যান করে যদি বলতে পারতাম যে এই ইমেজের মধ্যে কি আছে, তো এই জায়গায় পিক্সেল অ্যানালাইসিস হইতো, তারপর একটা রেজাল্ট দিত, এটা তো মানে হচ্ছে একদম অ্যাকুরেট হইতো। তো এখানে তো ইনডেক্সটা দেখে বলে দিচ্ছে, এটা কি প্রপার মেশিন লার্নিং ওয়ে? You are talking about the inference part. So for you to have a model, so you want to build a model যাকে একটা ইমেজ দিলে সে বলে দিতে পারবে যে এটা কি, তাই না? জি ভাই। But how do you make this model? That's our problem. That's what we are going to talking about, and we are going to talk about through these 5 days. How can we have this model? So to have this model, you have to train it with some data set. And in these classification problems, that data set needs to be labeled. So you have to train your model with lots of data. So আমরা যে নামতা ডেটা সেটের কথা বলতেছি, এই নামতা ডেটা সেটে হয়ে গেল, ইমেজটা হারাই ফেলছে। যাই হোক, আমাদের নামটা ডেটা সেটে কিন্তু অনেকগুলা জিরোস আছে হাতের লেখা, অনেকগুলা ওয়ান এক আছে, অনেকগুলা 2 আছে, এরকম অনেকগুলা ডেটা সেট আছে, ডেটা আছে, সবগুলোই কিন্তু লেবেলড, সবগুলোই লেবেল করা। এন্ড এই লেবেল ডেটা দিয়ে আমরা মডেলটাকে ট্রেন করতেছি কিভাবে? যখন ওকে 0 দিচ্ছি, মডেল প্রথম র্যান্ডমলি বলছে যে এটা হলো 9,
আমরা বলতেছি না তুমি অনেক ভুল করছো, তোমার লসটা অনেক বেশি, এবং লস যেহেতু বেশি সো তোমার গ্রেডিয়েন্ট গুলো তত বেশি চেঞ্জ হবে ব্যাক প্রোপাগেশনে। তারপর আরেকটা স্যাম্পল আসতেছে, ওকেও কিছু একটা প্রেডিক্ট করতেছে, আমরা দেখতেছি লস ভালো না খারাপ, সেই হিসেবে ওকে আবার ব্যাক প্রোপাগেশন করতেছি। তো এরকম পুরো ডেটা সেট দিয়ে অনেকবার এই কাজটা করতে করতে তখন আমাদের মডেলটা ইট বিকাম সামহাট গুড। এট দ্যাট পয়েন্ট উই ক্যান হ্যাভ আ মডেল যেখানে আমার আর কোনো লেভেল ডেটা সেটের বা কিছুর দরকার নাই, আই জাস্ট গিভ ইট এনি ডেটা and this tells me this is 1. I gave it any data and this tells me this is 2. So আপনি যে মডেলটার কথা বলতেছেন ওই মডেলটা পাইতে হইলেই তো আমার এই ডেটা সেটটা লাগবে। জি ভাইয়া বুঝতে পারছি। So I hope I understood your question and explained accordingly. জি জি ভাইয়া। All right, people. So do you have any more questions? We also have Hasib Bhai with us. So if you want to throw any questions, you may do it now, please. ভাইয়া আপনি কি গুড নোট 5 ইউজ করতেছেন? হ্যাঁ। এটা কি উইন্ডোজেও সাপোর্ট করে? না, উইন্ডোজে সাপোর্ট করে না। আমি রিফ্লেক্টর একটা সফটওয়্যার কিনছি, রিফ্লেক্টরের ওয়েবসাইট আছে, ওইটা দিয়ে উইন্ডোজে রিফ্লেক্টর ইনস্টল করলে আইপ্যাড মিরর করা যায়। আচ্ছা, তা গুড নোট 5 ও তো পেইড, এইটাও পেইড, দুইটাই পেইড? হ্যাঁ হ্যাঁ, দুইটাই পেইড। অনেক টাকা। না, গুড নোটস 5 মেবি $10 and রিফ্লেক্টর 20. আচ্ছা আচ্ছা, বাট ইটস ওর্থ ইট। হ্যাঁ, এনবিএম স্যার দেখে ক্লাস ইউজ করে খুব ভালো লাগে, আজকে দেখে ভালো লাগতেছে, মানে খুব ইজিলি সবকিছু হ্যান্ডেল করা যায়। স্যার মেবি নোটাবিলিটি ইউজ করে। ও আচ্ছা আচ্ছা, আমি ওয়ান নোট ইউজ করি কিন্তু এইটার মতো এত ফ্লেক্সিবল না, খুব আচ্ছা, রিপ্রেজেন্টেশনটা খুব ভালো। রাইট। Do people have any suggestions and feedbacks or anything for the future sessions? In fact, আমরা একটা anonymous feedback ফর্মও আজকে দিব ডিসকর্ডে। আপনারা একটু কাইন্ডলি সবাই যে যে পারেন একটু এটা ফিল আপ করেন, তাহলে আমরা একটু বুঝতে পারবো যে হাউ উই ক্যান ইমপ্রুভ দিস সেশন অর মেবি ইভেন ফর ফিউচার সেশনস। হোয়াট ওয়াজ আওয়ার ফল্টস, আমাদের কি কি প্রবলেম ছিল, কি কি ইমপ্রুভ করলে আপনারা বেটার বুঝতে পারতেন, বা কোনো সো এই জিনিসগুলো আপনারা একটু লিখে যদি আমাদেরকে ফিডব্যাক দিতেন আমাদের অনেক উপকার হইতো। ফর দ্য কমিউনিটি ইউ ক্যান ডু ইট, অ্যান্ড আপনারা একটু কাইন্ডলি ডিসকর্ডেও একটু অ্যাক্টিভ থাকেন, তাহলে আমরা একটা ভালো হেলদি কমিউনিটি মেনটেন করতে পারবো। ভাইয়া ফার্স্ট সেশনটা যারা মিস করেছে ওদের জন্য কি করা যায়? We still have to think about that, and we as I said যে আমরা আপনি স্টিল স্টিক অ্যারাউন্ড করতে পারেন। সো আপনি ফার্স্ট ডে বা সেকেন্ড ডে যেটাই মিস হোক না কেন, আপনি প্রত্যেকদিন, যেটা আমি ফার্স্ট ডেতে অ্যাকচুয়ালি বলছিলাম যে আমাদের এই কোর্স আউটলাইনটা একটু রিডান্ডান্ট ভাবে তৈরি করা। সো যেমন লাস্ট ক্লাসে যে টপিকগুলা অলরেডি এক্সপ্লেন করছি সেগুলো আমি আজকে রিপিট করছি, তারপরে আজকে আমি লাস্টে ডেটা সেট দেখাইছি, নেক্সট যে আসবে সে আবার সেই ডেটা সেটটাও আবার রিপিট করবে। সো যাতে আপনারা মিস করলে বা কোনো টপিক না বুঝলে ডিফারেন্ট মানুষের মুখে শুনলে হয়তো জিনিসটা বুঝতে পারবেন। সো আপনি ফার্স্ট ক্লাস মিস না করলেও আজকে যেহেতু ছিলেন, কালকে যখন আবার জয়েন করবেন আবার সবকিছু পিক আপ করতে পারবেন। And I can understand that you are talking about the recordings. We'll decide about that at the end of the 5 days. Thank you. For those who've actually missed the, sorry, just jumping in, Sabir, my bad. Sure, sir. For those of you who actually missed the first session, Hasib's slides can be made available. Yes, Sabir? Sir, we have already uploaded the slides in the Discord server. Excellent. So the slides should be available. And I believe also Hasib has shared the code. Yes, in the GitHub. So, really, I should just make it clear that not giving the videos is my decision right now. It's not something that really, like, I would like to do until the 5 sessions finish. This is just a matter of just making sure that people attend. But I think the slides were actually very good. And the code is also quite self-explanatory if you understand the slides. If there's any problems with the contents of the slides, if there's a confusion,
just ask a question in the next session, and I think then people can do the clarifications. Okay. Definitely, sir. And also, many of us also among the so বেশিরভাগ instructor already join courses, so like workshop instructors, and তারা যদি Discord-এও question throw করে, we can like just join the audio session in that server and just discuss among us. And আমাদের যে present থাকতে হবে তাও না, you people can also discuss among yourselves. Just make sure that you follow the guidelines and rules. Also, I think আমরা officially meeting end করতে পারি, so we can also end the recordings.